তুমি এইখান থেকে একটা সৃজনশীল পেয়ে যাবা জাস্ট এই ট্যাগটা থেকেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে থেকে শুরু হয়ে গেল এইচএসসি ওয়ান শট ক্লাসগুলো। पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता मैं चिल्लाऊं, मुझे चाहिए ही चाहिए, तो लाइक मारो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। তো চলো আজকে আমরা শুরু করি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি। তো শুরুতেই ফার্স্টে আমি তোমাদের একটু জানিয়ে দিই যে এই কাজ ক্ষমতা শক্তি থেকে কি কি টাইপের সৃজনশীল আমাদের এইচএসসি পরীক্ষাগুলোতে বিগত বছরগুলোতে আসছে। তার মধ্যে তুমি যদি একটু অ্যানালাইসিস করো প্রশ্নগুলা 22, 21, 19, 18, 17, 15, 16 এই সকল বোর্ড পরীক্ষাগুলোর প্রশ্ন তুমি একটু অ্যানালাইসিস করো, তুমি সবচেয়ে যেই টাইপের প্রশ্ন বেশি পাবা সেই টাইপটা হচ্ছে ক্ষমতা নিয়ে, কুয়া এবং কর্মদক্ষতা রিলেটেড এই প্রশ্নগুলো। অর্থাৎ কুয়ার যে অঙ্কগুলো, কুয়া খালি করতে বলে যে কুয়া পানি শূন্য করতে হবে, অর্ধেক করতে হবে, কর্মদক্ষতা, ক্ষমতা, মানে এই ক্ষমতা অর্থাৎ কুয়া টাইপের এই টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি আসছে পরীক্ষায়। তারপরেই তুমি যদি খেয়াল করো তুমি দেখতে পাবা যে শক্তির নিত্যতা এই টাইপ থেকে অনেক বেশি প্রশ্ন আমাদের এইচএসসি পরীক্ষাতে বিগত বছরগুলোতে আসছে এবং সামনেও কিন্তু আসবে। তাহলে শক্তির নিত্যতার মধ্যে কি কি আছে? আমাদের বই অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। একটা বস্তুকে উপর থেকে ফেলে দিলে নিচে যে পড়তেছে, সেই পড়ার সময় শক্তি যে আসলে সংরক্ষণশীল থাকতেছে সে ব্যাপারটা আমরা 19 পড়ে আসছি, এখনও কিন্তু আছে, মাঝে মাঝে চলেও আসতে পারে। তবে বেশি শক্তির নিত্যতার যে উদাহরণটা বা যেই প্রশ্নগুলো আমাদের এইচএসসি পরীক্ষায় আসছে সেটা হলো হেলানো তল এবং হচ্ছে দোলক। তাহলে একটা হেলানো তল থেকে একটা বস্তু বেয়ে পড়তেছে বা হচ্ছে উপরে উঠতেছে, এই হেলানো তল রিলেটেড প্রশ্ন অনেক বেশি আমাদের পরীক্ষায় কিন্তু আসছে। তাহলে আমরা খুব ভালো করে এই 1 নাম্বার টাইপ এবং 2 নাম্বার টাইপটা যদি খুব ভালো মতো করে ফেলতে পারি, এখানকার যা যা বেসিক জিনিস আছে, যা যা প্রশ্ন আছে সব যদি সলভ করে ফেলতে পারি, তাহলে কিন্তু এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায় নিয়ে তোমার আর কোনো প্যারাই থাকবে না, সত্যি কথা বলতে। কারণ কি এই দুইটাই আসলে মেইন ব্যাপার এই চ্যাপ্টারের মধ্যে। তাছাড়াও আরও অনেকগুলো জিনিসই এই চ্যাপ্টারের মধ্যে আছে, সেগুলোকে আমরা আদার্সের মধ্যে দিয়ে রাখছি, সেখান থেকে তো আসতে পারে, তাই না? যেমন হচ্ছে আমাদের স্প্রিং আছে, তারপরে তুমি হচ্ছে দেখবা যে হাতুড়ি পেরেকের কিছু অঙ্ক আছে, স্তম্ভ, একটা ব্লকের উপর আরেকটা ব্লক রেখে রেখে স্তম্ভ তৈরি করা, বা একটা এরকম কোনো দণ্ডকে শোয়ান অবস্থায় খাড়া করা, এরকম বেশ কিছু উদাহরণ বা এক্সাম্পল বা টাইপ আসলে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আছে। সেখান থেকে কম বেশি প্রশ্ন চলে আসতেও পারে, তো সেগুলো দেখে রাখতে হবে। তো তুমি শুরুতে একটা কিন্তু ওভারঅল আইডিয়া পেয়ে গেলাম। মনে করো আমি ধরে নিলাম যে তুমি চ্যাপ্টার মোটামুটি পড়ছো আগে বা তোমার তেমনও পড়া নাই, আমি সেই লেভেল থেকে শুরু করতেছি যেন তোমার বেসিকগুলো শুরুতে একটু রিভিশন হয়ে যায় এবং সাথে সাথে আমরা সিকিউ বা হচ্ছে প্রশ্নের টাইপগুলো বা সাজেশনগুলো করে ফেলতে পারি। তাহলে আমাদের ক্লাস হবে কিন্তু হচ্ছে এইচএসসি সাজেশনের জন্য, এবং সেখানে ক্লাসের মধ্যে আমরা কীভাবে আগাবো এবং আমি শুরুতেই তোমাকে এভাবে বলে দিব প্রত্যেকটা চ্যাপ্টারে যে হ্যাঁ এই চ্যাপ্টারে এরকম 3টা টাইপ আছে বা এরকম 2টা টাইপ আছে, তুমি এই 2টা টাইপ করে ফেলো, তাহলে তোমার জন্য এনাফ, শেষ হয়ে গেল ঘটনাটা। এই জন্য আমরা কিন্তু এই ওয়ান শট ক্লাসগুলো আনছি, সেখানে আমি তোমাদেরকে একদম বেসিকগুলো ফার্স্টে মনে করাই দেবো। প্রত্যেকটা এই টাইপটা যেমন যা যা তোমার জানা দরকার, মনে করো তুমি জানো না, আমি সব কিছু তোমাকে বুঝাই দেবো। ক্ষমতা কী ফর্মুলা আছে, কখন কোন ফর্মুলা আমাদের ইউজ করতে হবে, A to Z সব কিছু। তারপরে সেইখান থেকে কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে, কিভাবে আসতে পারে, কিভাবে ঘুরে দিতে পারে, কোন কথা বললে বা কিভাবে চাইলে আমি কীভাবে অ্যান্সার করবো, এই সব কিছু তোমাকে আমি ধরাই দিব। তারপর তোমার কাজ হবে শুধুমাত্র তুমি এই তোমার তোমার যে টেস্ট পেপার বা তোমার হচ্ছে যে প্রশ্ন ব্যাংক আছে মানে এইচএসসি পরীক্ষার জন্য বা সৃজনশীলের জন্য বা গাইড আছে, সেটা তুমি নিয়ে তুমি এই টাইপের প্রত্যেকটা প্রশ্ন হাতে কলমে নিজে একবার সলভ করবা। তো চলো আমরা শুরু করি হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তির প্রথম টাইপ, ক্ষমতা। তো এই ক্ষমতা থেকে একটু আগে তোমাদেরকে বললাম যে অনেক বেশি প্রশ্ন আমাদের পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছে। তো শুরুতে চলো খুব দ্রুত আমরা একটু রিভিশন করে ফেলি যে ক্ষমতা থেকে তোমার ক্ষমতার রিলেটেড কী ইনফরমেশন বা কী বেসিক জিনিস জানা থাকা লাগবে। আমাদেরকে বুঝতে হবে যে ক্ষমতা জিনিসটা কি বা ক্ষমতা বলতে আমরা কি বুঝি। তো এইটুকু আমাদের সবারই কম বেশি নলেজ আছে যে ক্ষমতা বলতে আমরা বুঝি যে কোনো একটা কিছুর কাজ করার হারকেই ক্ষমতা বলে, যে কোনো একটা বস্তু বা কোনো একটা যন্ত্র প্রতি সেকেন্ডে কী পরিমাণ কাজ করতেছে। তো কোনো একটা যন্ত্র প্রতি সেকেন্ডে 10 জুল কাজ করতেছে আর অন্য একটা যন্ত্র প্রতি সেকেন্ডে 20 জুল কাজ করতেছে। তো ও 1 সেকেন্ডে 10 জুল কাজ করতে পারে আর অন্য যন্ত্রটা 1 সেকেন্ডে 20 জুল কাজ করতে পারে। তাহলে 1 সেকেন্ডে কি এই অপর যন্ত্রটা বেশি কাজ করতে পারে না, তার মানে কি তার ক্ষমতা বেশি। তার মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ কাজ তুমি করতে পারতেছো, বা এটাকে আমরা বলি সংক্ষেপে কাজ করার হার। তুমি খাতায় লিখে ফেলতে পারো কাজ করার হারকে ক্ষমতা বলে, বা কোনো একটা যন্ত্রের প্রতি সেকেন্ডে কাজ করার পরিমাণটাকে আমরা কি বলতে পারি, ক্ষমতা বলতে পারি। এই ক্ষমতাকে আমরা নর্মালি পি দ্বারা প্রকাশ করি। ক্ষমতা হচ্ছে পি হচ্ছে পাওয়ার, পি লিখি আমরা। তো কাজ করার যেহেতু হার, আমরা কি লিখতে পারবো W/T, সময় দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো যে 1 সেকেন্ডে কাজের পরিমাণটা, এই জন্য আমরা সবাই লিখি W/T। আমাদের সবারই জানা। এই W/Tটাকে আমরা কিভাবে আরো ভেঙে লিখতে পারি বলতো? আমরা এরকম লিখতাম, W এর পরিবর্তে লিখতাম হচ্ছে mgh/T। তো সোজা কথা আমরা সবাই কম বেশি বুঝি। তো এখানকার m ছিল হচ্ছে ভর, এখানকার h কিন্তু ছিল উচ্চতা, বা আমরা মাঝে মাঝে কোনো কোনো অঙ্কের জন্য এই h মানে কি বুঝতাম না, গড় সরণ। তো h হচ্ছে গড় সরণ আর t হচ্ছে সময়। তাছাড়াও কিন্তু আমরা এই ক্ষমতাকে
আরোভাবে প্রকাশ করতাম, আরোভাবে প্রকাশ করার প্রয়োজন হইতো, মাঝে মাঝে আমরা এই ডাব্লিউ এর পরিবর্তে কী লিখতে পারতাম বলো তো? ডাব্লিউ এর পরিবর্তে লিখতে পারতাম হচ্ছে আমরা এরকম যে এফ ডট এস ভেক্টর, আমরা সবাই জানি ডাব্লিউ সমান এফ ডট এস, আর নিচে সময় ছিল সেটা সময়টি থাকবে। আমরা কিন্তু আরও লিখতে পারি, এই জিনিসটাকে আমরা আরেকটু ভেঙে লিখতে পারি, এভাবেও লেখার প্রয়োজন হইতে পারে মাঝে মাঝে, কোনো সময় তোমার এভাবেও প্রয়োজন লেখার হইতে পারে যে এফ ডট এস না লিখে এই ডট গুণ না করে যখন হচ্ছে আমাদের কি থাকে, যখন হচ্ছে আমাদের মনে করো যেটা যেদিকে বল প্রয়োগ করছো সেদিকে যদি স্মরণ ঘটে, তাহলে শুধুমাত্র কি এফ আর এস গুণ করে দিলেই হয়ে যায়, বল এবং স্মরণ গুণ করে দিলাম তাও হয়ে গেল। এবার আরেকটা জিনিস লিখি, আমরা এখান থেকে আরও লিখতে পারবো, খেয়াল করো এই যে এস আর নিচে টি, এস বাই টি মানে কি বলো তো? তোমরাই বলো। এস বাই টি মানে বেগ, তাই না? বেগ। তার মানে আমরা কিন্তু এই কাজটা করতে পারি, এখানে আমাদের এফ ভেক্টর ছিল আর এস বাই টি এটা মানে কি হবে? বেগ। তাহলে বেগ তো ভেক্টর রাশি, তাহলে এটাও কিন্তু ডট গুণ আকারে লেখা যাবে। তার মানে এই এফ হচ্ছে আমাদের বল আর ভি হচ্ছে আমাদের বেগ, সমবেগ। তো বল এবং এই বেগের তুমি যদি কখন দেখো দুইটা ভেক্টর আকারে আছে, যদি তাদেরকে ডট গুণ করে দাও তাহলে তুমি কি পেয়ে যাবে? ক্ষমতা পেয়ে যাবে। এই প্রত্যেকটা জিনিসে কিন্তু ক্ষমতা তোমাকে মনে রাখতে হবে। এবং একটু আগে বললাম যে যদি কখনো দেখো যে যেদিকে বল প্রয়োগ করছো ওদিকেই তোমার বেগটা হয়েছে, মানে একই দিক যদি হয়, 0 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এফ আর ভি লিখতে পারি। যদি দিক একই হয় সেক্ষেত্রে শুধু এফ আর ভি লিখলেই হয়ে যাচ্ছে আমাদের। ভালো কথা, তাহলে আমি ক্ষমতা সমান সমান এই সমস্ত জিনিসগুলো লিখতে পারি। আমরা কিন্তু ক্ষমতা সমান আরও লিখতে পারি। আরও কি লিখতে পারি বলো তো? এটাও ক্ষমতা, আমাদের সবগুলোই ক্ষমতা। যখন আমরা কোনো ঘূর্ণনরত বস্তু নিয়ে কাজ করি তখন কিন্তু ক্ষমতা আমরা এভাবেও লিখতে পারি। তাহলে আমরা লিখে দিচ্ছি একটু আমি যে ক্ষমতার আরও একটা সূত্র, সেটা কখন যে ঘূর্ণনরত অবস্থায়, তাহলে ঘূর্ণরত অবস্থায় কোনো বস্তুর যদি আমি ক্ষমতা বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কী লিখি? তোমরা একটু মনে করে দেখো, এটা তোমরা হয়তো বা পড়ছো বা এটা আমাদের কম বেশি পরীক্ষার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে লিখি আমরা পি ইকুয়াল টু, আমরা এই বলের পরিবর্তে লিখি হচ্ছে টর্ক টাও, আর স্মরণের পরিবর্তে লিখি হচ্ছে আমরা কৌণিক স্মরণ থিটা, আর এই সময়ের পরিবর্তে তো সময় লিখি তার মানে টাও থিটা ডিভাইডেড বাই টি, এটা একটা সূত্র। এটা আমরা লিখতে পারি টাও মানে হচ্ছে টর্ক, লিখে রাখতে পারো খাতায়, সবাই কম বেশি বুঝো টর্ক। তো একইভাবে তুমি খেয়াল করো আমরা আরেকটা জিনিস লিখতে পারি, এই পি সমান সমান, সেটা কি? এই থিটা বাই টি, কৌণিক স্মরণকে সময় দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি কৌণিক বেগ। তাহলে আমরা এটাকে লিখে ফেলতে পারবো যে টাও এবং সাথে থাকবে হচ্ছে ওমেগা। তার মানে এটাও কিন্তু আমাদের সূত্র। তুমি খেয়াল করো ক্ষমতার অনেকগুলো সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম যে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, কাজ করার হারকে ক্ষমতা বলে, 1 সেকেন্ডে কি পরিমাণ কাজ করতেছে সেটা হচ্ছে আমাদের ক্ষমতা। একইভাবে সেই ডাব্লিউ বাই টিকে আমি এই ডাব্লিউর পরিবর্তে আমরা লিখতে পারি এম জি এইচ, যেখানে এম মানে ভর, এইচ মানে হচ্ছে কি গড় সরণ, টি মানে সময়। তাছাড়া ডাব্লিউকে আমরা লিখতে পারতাম এফ ডট এস, ডট গুণ করে লিখতে পারতাম। এফ আর এস যদি ভেক্টর আকারে দেওয়া থাকে সেক্ষেত্রে দুইটা ভেক্টর আমরা ডট গুণ করলে কি পেয়ে যায়? এফ আর এসটা পেয়ে যায়, মানে ডট গুণ করে আমরা কাজটা পেয়ে যায়, আর নিচে সময় থেকে গেল। আর যদি যেদিকে বল প্রয়োগ করছি সেদিকেই স্মরণ ঘটে সেক্ষেত্রে কি লিখি আমরা এফ এস বাই টি, নর্মাল জিনিস। এফ ইকুয়াল টু আমরা এফ ভিও লিখতে পারি বা শুধুমাত্র এফ ভি লিখতে পারি, এফ ডট লিখতে পারি অথবা শুধু লিখতে পারি। শুধু কখন লিখি? যখন যেদিকে বল প্রয়োগ সেদিকেই যদি বেগটা হয়, যদি সেদিকে যদি গতিশীল হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের আর ডট গুণ নিয়ে না লিখলেও চলবে। তো সরাসরি লিখতে পারবো আমরা কি এফ ভি। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এটা পরীক্ষা বেশ আসে, এর দিন সৃজনশীল আসে। পি ইকুয়াল টু এফ ভি, ভালো করে এই জিনিসটা মাথায় রাখো। তাছাড়া এটা আলাদা একটা লিখছি আমরা যে ঘূর্ণায়মান অবস্থায় কোনো বস্তুর ক্ষমতা বের করতে আমরা কি লিখতে পারবো? পি ইকুয়াল টু টাও ওমেগা। এখানে টাও এইটা মানে হচ্ছে টর্ক, এবং এই যে ওমেগা তুমি খাতায় লিখে রাখতে পারো, এই টাও মানে হচ্ছে আমাদের কি টর্ক, আর এই ওমেগা মানে কি আমাদের? এই ওমেগা মানে হচ্ছে কি আমাদের কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক বলি আমরা এটাকে। হ্যাঁ, তো লিখে রাখো, এটা আমাদের হচ্ছে কি কাজে লাগতে পারে যে আমাদের টর্ক হচ্ছে কৌণিক বেগ। তো একটু ছোট্ট করে মনে রাখার এগুলো মাস্ট লাগবে, এবং এগুলো রিলেটেড কী কী প্রশ্ন হইতে পারে, কীভাবে প্রশ্নগুলো আসতে পারে, কীভাবে একটু ঘুরাই দিতে পারে, সৃজনশীল কীভাবে যাবে, সেই সমস্ত জিনিসগুলো আমরা এখন সলভ করবো। তো এই টাইপটা তুমি যদি করে ফেলতে পারো ইজিলি, তোমার সম্ভাবনা তোমার 50% যে তুমি এইখান থেকে একটা সৃজনশীল পেয়ে যাবা, জাস্ট এই টাইপটা থেকেই। কারণ আগেই বলছি তোমাকে এখানে 2টা বা 3টা টাইপ হইতে পারে, তো এই টাইপটার সম্ভাবনা অনেক বেশি। এবং পাশাপাশি আমরা আরও কয়েকটা জিনিস একটু মনে রাখতে পারি। এই যে আমরা মাত্রই পড়লাম ক্ষমতা, এই ক্ষমতার একক হচ্ছে কি বলতো? ক্ষমতার একক আমরা কি লিখি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ওয়াট লিখি আমরা সংক্ষেপে, বা আমরা হচ্ছে একদম বানান করে লিখতে পারি হচ্ছে ওয়াট, বা এটাকে শুধুমাত্র কি দ্বারা প্রকাশ করে? ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, ওয়াট। তাছাড়া এই ওয়াটকে আমরা আরও কি বলি জানো? এই ওয়াটকে আমরা বলতে পারি হচ্ছে জুল পার সেকেন্ড। হ্যাঁ, 1 ওয়াট যে কথা আর 1 জুল পার সেকেন্ডও একই কথা, ঠিক আছে? তাছাড়া আমরা এই ক্ষমতার আমরা আরও যে সকল এককগুলো ব্যবহার করি তার মধ্যে একটা হচ্ছে কিলোওয়াট, মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় থাকতে পারে কি মেগাওয়াট, এবং তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে থাকে হচ্ছে এইচপি বা হর্স পাওয়ার। এবং তোমাকে এই হর্স পাওয়ার সম্পর্কে একটু ছোট্ট ইনফরমেশন জেনে রাখতে হবে যে হর্স পাওয়ার যখন তুমি পাবা তুমি বুঝে নিবে এটা হচ্ছে ক্ষমতার একক, এবং এই হর্স পাওয়ার বলতে আসলে কী বোঝায় মনে রাখবা। 1 হর্স পাওয়ার বলতে বোঝা হচ্ছে 746 ওয়াট, বা হচ্ছে আমরা লিখতে পারি কি জুল পার সেকেন্ড। তার মানে যদি কখন তুমি হর্স পাওয়ার দেখো, এবং এই হর্স পাওয়ারের ব্যাপারটা কিন্তু পরীক্ষায় আসে, তোমাকে মাঝে মাঝে বলবে যে হচ্ছে তুমি হর্স পাওয়ার এককে তুমি ক্ষমতা বের করো, তখন তোমাকে কী করতে হবে?
হর্স পাওয়ারে প্রকাশ করতে হবে, ওয়াটে বের করার পরে তোমাকে হর্স পাওয়ারে নিয়ে আসতে হবে, 746 দিয়ে ভাগ করতে হবে। আর মাঝে মাঝে তোমার প্রশ্নে বলা থাকবে যে কোনো একটা ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে কত, যে হচ্ছে 2 হর্স পাওয়ার, তখন তোমাকে হর্স পাওয়ারটাকে ওয়াটে নিতে হবে, তখন তুমি হর্স পাওয়ারকে 746 দিয়ে গুণ করলে পাওয়া যাবে ওয়াট। তো এই একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এই হর্স পাওয়ারের ব্যাপারটাও। হ্যাঁ, আরও একটা ইনফরমেশন তুমি একটু মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে আমরা যে এটা বলি না যে 1 কিলোওয়াট ঘন্টা, হ্যাঁ, একটা কিলোওয়াট ঘন্টা এটা কিন্তু আমাদের ক্ষমতার একক না, এটা শক্তির একক। তবে এইটা পরীক্ষা আসে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত সেটা একটু মনে রাখবা, 3.6 × 10⁶ জুল। হ্যাঁ, এটা কিন্তু শক্তির একক। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে শক্তির একক, ক্ষমতার একক না, বাকিগুলো ক্ষমতার একক, এটা শক্তির একক। কিন্তু এই এমসিকিউটা এখান থেকে পরীক্ষা একটু আসে, তাহলে আমি একটু এই জন্য একটু জাস্ট মনে করাই দিলাম তোমাদেরকে যে 1 কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে কত, 3.6 × 10⁶ জুল, এটা মনে রাখবা। আর আমরা এখানে যেটা পড়তেছিলাম 1 হর্স পাওয়ার মানে কত, 746 ওয়াট, এবং 746 ওয়াটের পাশাপাশি তুমি এটাকে অন্য এককে একটু মনে রাখবা। এটা একটু লিখে রাখো, আমি এখন মুছে দিচ্ছি এই জিনিসটা। আচ্ছা, এটা থাকুক, সমস্যা, আমি নিচে লিখে দিচ্ছি যে এই 1 হর্স পাওয়ারকে কিন্তু আমরা ডিফারেন্ট একক সিস্টেমে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে একটু মনে রাখবা যে 550, এরকম লিখি আমরা, 550 ফিট, তারপর হচ্ছে পাউন্ড পার সেকেন্ড। হ্যাঁ, একটু মনে রাখো। দেখো ব্যাপারটা কি লিখলাম আমরা এখানে লিখছিলাম আমরা কি 1 হর্স পাওয়ার বলতে বোঝায় 746 ওয়াট। আর এই 1 হর্স পাওয়ার বলতে আমরা যদি ওয়াট না লিখে জুল পার সেকেন্ডে প্রকাশ না করে আমরা যদি হচ্ছে ফিট এককে প্রকাশ করি, এপিএস পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে সেই ভ্যালুটা আসে 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 550। তো একটু মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় এটা দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। এটা একটু বই কিন্তু সরাসরি লেখা আছে, যেহেতু যে কোনোভাবে প্রশ্নে প্যাচ দিয়ে দিতে পারে। তখন যদি তুমি বুঝতে পারো 1 হর্স পাওয়ার মানে কত, যে 550 ফিট পাউন্ড পার সেকেন্ড। হ্যাঁ, ফিট পাউন্ড পার সেকেন্ড, তার মানে এটা দ্বারা বোঝায় কি 1 হর্স পাওয়ার, এই 550 বলতে বোঝায় কি যে তুমি যদি হচ্ছে কোনো যন্ত্র যদি কী করে যে 1 পাউন্ডের কোনো বস্তুকে 1 সেকেন্ডে সে আসলে 550 ফিট উপরে তুলতে পারবে আর কি, এরকম ব্যাপার আর কি। তো এটা তুমি মনে রাখতে পারো। মানে তুমি বুঝতে পারলাম আমরা সরাসরি যে ক্ষমতার একক হচ্ছে ওয়াট বা জুল পার সেকেন্ড, এটাকে আমরা কিলোওয়াট, মেগাওয়াট বা হর্স পাওয়ারে প্রকাশ করতে পারি। কিলোওয়াট মানে সবাই জানো 1000 ওয়াট, মেগাওয়াট মানে তোমরা সবাই জানো যে মেগাওয়াট মানে কি, 1 মেগাওয়াট মানে কি যে 10⁶ ওয়াট, এটা আমরা সবাই জানি। তো সকল জিনিসগুলো আমাদের পরীক্ষায় কাজে লাগবে। হ্যাঁ, কিলোওয়াট বলে তুমি কি করবা, 10⁻³ দিয়ে গুণ করে দেবে। দেখো ভাই, আমি কিন্তু একদম এত খুঁটিনাটি ব্যাপারগুলো বলতেছি, কারণ এখানে অনেকেই এরকম থাকতে পারে যে এই জিনিসগুলো তাদের ভালো ক্লিয়ার না, বা এগুলোর মধ্যে তারা প্রশ্নে বারবার আটকে যায়। তো তাদের জন্য যেন হেল্প হয়, এই জন্য কিন্তু আমি এই সমস্ত জিনিসগুলো বলতেছি। তোমরা যারা এগুলো একদমই পারো তারা একটু বিরক্ত হবে না, কারণ ভাইয়া এখানে অনেক রকম মানুষই ক্লাস করে, তো সবার কথাই ভাবতে হয়, ঠিক আছে? তো আশা করি জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে, বা সবারই কিন্তু একবার রিভিশন হয়ে গেল আর কি, যারা পারো তাদের কিন্তু রিভিশন হয়ে গেল। তো এই এককগুলো পরীক্ষা আসে। তাছাড়াও এককের আরও একটু জিনিস তোমাকে একটু জেনে রাখতে হবে। কেন জেনে রাখতে হবে? কারণ এখানে দেখো MG/H এগুলো আছে না, ফিটের ব্যাপারটা প্রায় আসে। তো যখন তোমাকে বলবে যে আমি পানি কুয়ার এত ফিট উপরে তুললাম, এরকম ফিটে বলতে পারে, তখন তোমাকে অবশ্যই ফিট থেকে মিটার নিতে হবে। এই জন্য তুমি ফিটের কনভার্সনটা তুমি ছোট্ট করে জেনে রাখবা যে 1 ফিট মানে হচ্ছে 0.305 মিটার। হ্যাঁ, তো এটা মনে রাখতে হবে 0.305 মিটার, বা 0.3 মনে রাখলে চলে শুধুমাত্র। তোমাকে যদি বলে 30 ফিট, তোমাকে মিটার নিতে হবে, তো 30কে তুমি এত দিয়ে গুণ করে দিবা। তো এই জিনিসটা ছোট্ট করে মাথায় রাখো। এবং আরও একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, পাউন্ডটা তুমি মনে রাখতে পারো যে 1 পাউন্ড মানে কত কেজি, পাউন্ডেরটা একটু মনে রাখবে। একইভাবে তুমি আরেকটা মনে রাখতে পারো, গ্যালনেরটা মনে রাখতে পারো, কারণ এখানে যেহেতু আমাদের পানিটা নিয়ে কাজ করতে হয় কুয়ার অঙ্কের মধ্যে, তো পানি বলতে পারে যে এত গ্যালন পানি আছে। হ্যাঁ, তো গ্যালন যদি তোমাকে বলে দেয়, তখন যেন তুমি আবার ঠিকঠাক লিখতে পারো। হ্যাঁ, তখন তুমি একটু মনে রাখো, গ্যালনেরটা একটু মনে রাখবা যে 1 গ্যালন মানে হচ্ছে 3.79 লিটার। তো আমাদের নর্মালি পরীক্ষায় বলতো যে হ্যাঁ, যে 10 কেজি পানি আছে বা 10 লিটার পানি আছে, তখন আমরা কী করতাম, 10 নিয়ে কাজ করতাম। কিন্তু পরীক্ষা তোমাকে বলতে পারে 10 গ্যালন পানি আছে, তখন তুমি গ্যালনকে যদি লিটারে না নিতে পারো বা কেজি না নিতে পারো, তখন তোমার সমস্যা। তো তুমি গ্যালনকে কীভাবে নিবা, লিটারে 3.79 দিয়ে গুণ করে কিন্তু চলে আসবে। তো এই কয়েকটা জিনিস ছোট্ট করে একটু মনে রাখতে পারো, এককের ব্যাপার স্যাপারগুলো। এবং তোমরা এটাও জানো ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি, আর ক্ষমতার এককগুলো তো বলে দিলাম, এসে একক ওয়াট বলে দিলাম। এতটুকু জিনিস হচ্ছে আমাদের এইখান থেকে মনে রাখতে হবে। তো ফর্মুলাগুলো আশা করি তোমাদের মনে থাকবে। এবং সাথে সাথে আরেকটা জিনিস কিন্তু আছে কর্মদক্ষতা। তো কর্মদক্ষতার ব্যাপারটুকু আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। কর্মদক্ষতার ব্যাপারটা তোমাকে ছোট্ট একটু মনে রাখতে হবে। তো কর্মদক্ষতা তোমরা সবাই জানো যে এটা ইকুয়ালটা আমরা কি লিখি, এভাবে লিখতাম যে P/P' ইন্টু কত, ইন্টু 100%। তো আমরা কিন্তু এভাবে সূত্র আকারে মনে রাখতাম। তো এই সূত্র আকারে তুমি যখন মনে রাখবা, পরিচয়টা কিন্তু তোমাকে মনে রাখতে হবে কোনটা বলতে আমরা কি বোঝাচ্ছি, যে এই P' বলতে কি বোঝাচ্ছি, নিচের এই P' বলতে বোঝাচ্ছি আমরা কি বলতো, যে প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত যে আমি কতটুকু ক্ষমতা আমার হচ্ছে ইঞ্জিনটাকে দিচ্ছি, বা লেখা আছে ইঞ্জিনের গায়ে, অনেক সময় এরকম লেখা থাকে যে কোনো একটি ইঞ্জিনের গায়ে 2 হর্স পাওয়ার ক্ষমতা লেখা আছে, তার মানে কি ওই 2 হর্স পাওয়ার মানে হচ্ছে কিন্তু P' মানে প্রদত্ত ক্ষমতা। আর তুমি যে এইরকম সূত্র দিয়ে বের করবা P=mgh/T, সেটা কিন্তু হচ্ছে কার্যকর ক্ষমতা। একটু মনে রেখো যে শুধু P বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে কার্যকর ক্ষমতা, আর P' বলতে বোঝাচ্ছি আমরা কোনটা বলতো, যে প্রদত্ত ক্ষমতা। তাহলে একটু ছোট্ট করে মনে রাখলে জিনিসটা হয়ে যাচ্ছে। আমরা এটা নিয়ে অ্যাপ্লিকেশন দেখবো। মনে রাখতে পারো এই যে এই ফিট পাউন্ড এককে আমাদের যে জি এর মান, সেই জি এর মানটা হচ্ছে 32। হ্যাঁ, তাহলে 32 ফিট
পার সেকেন্ড স্কোয়ার, এটা একটু ছোট্ট করে মনে রাখতে পারো, কাজে লাগতে পারে। হ্যাঁ, ফিটের জি এর মানটা কত 32, এটা মাঝে মাঝে কাজে লাগতে পারে। তো চলো আমরা বেসিকগুলো বুঝে ফেললাম যে কী কী মনে রাখতে হবে। এবার আমরা সরাসরি দেখবো কী কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় এইখান থেকে আসতে পারে, একদম আমি তোমাকে ধরে করাই দিব। এবার চলো আমরা বেসিক কিছু এক্সাম্পল ফার্স্টে দেখে নিই, তারপর আমরা সিকিউ দেখবো। তো আমরা মাত্র দেখে আসলাম যে ক্ষমতা P = অনেকগুলো সূত্র, তার মধ্যে আমরা এইটার মধ্যে একটু ফোকাস করতেছি আপাতত, যে P = F.V, F মানে হচ্ছে বল, V মানে সমবেগ। বা একটু আগে তোমাকে বললাম তুমি এটা না লিখে যখন তুমি দেখবা যেদিকে বল প্রয়োগ করছো সেদিকেই তোমার বস্তুটা গতিশীল হয়েছে, সেখানে তুমি P = F.V সরাসরি লিখতে পারবা। হ্যাঁ, এবং আমরা কিন্তু এই জিনিসটাকে আর কিভাবে লিখছিলাম তুমি একটু মনে করে দেখো, এভাবেও কিন্তু লিখছিলাম, তাই না? যে P = এরকম আমাদের ছিল যে F, আর সাথে ছিল হচ্ছে আমাদের S, F.S, আর সাথে T ছিল। তো এই জিনিসটা থেকে কিন্তু আমাদের এটা আসছিল। তো এটা মাথায় রাখো, আর তুমি জাস্ট আপাতত এইটা একটু ভালো করে অ্যাপ্লাই করো এইখানকার জন্য। আর আমরা যে আরও দেখছিলাম P = mj/t, সেটারও আমরা অ্যাপ্লিকেশন দেখবো। এটা কেন স্পেশালি দেখাচ্ছি, কারণ এটা দিয়ে কিন্তু পরীক্ষায় সৃজনশীল আসতে পারে গ নাম্বারে। 17 সালে কিন্তু এটা দিয়ে কিন্তু সৃজনশীল আসছিল, খুবই ছোট্ট একটা জিনিস। এবং তোমাদের মধ্যে একজন কমেন্ট করে জানাইছিল যে ভাইয়া আমাদের কি হচ্ছে ওয়ান শট ক্লাসগুলোর মধ্যে শুধু একদম সৃজনশীলগুলো না দেখে একটু ডিটেলসও দেখায়, যেন হচ্ছে আমরা যদি প্রশ্ন কঠিন হয় তাহলেও যেন আমরা সলভ করতে পারি। তো সেই জিনিসটা কিন্তু আমি মাথায় নিয়ে নিয়েছি, কারণ তোমরা যেটা কমেন্ট করো তার উপরে বেস করে কিন্তু সামনের ক্লাসগুলো হয়। তো তোমরা সবাই কমেন্ট করে জানিও তোমাদের কার কী চাওয়া, কার কী হচ্ছে মন্তব্য। তো তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি দেখি। তো এটা আমরা একটু দেখলাম ক্ষমতা P = F.V। এবার দেখো আমরা একদম সহজ একটা অঙ্ক নিচ্ছি, তারপর আরেকটা কঠিন অঙ্ক নিচ্ছি, তারপর আমরা তার থেকে আরেকটা কঠিন অঙ্ক নিচ্ছি। মানে একই টাইপের প্রশ্ন বা একই সূত্র দিয়ে প্রশ্ন কীভাবে আসতে পারে, এর বাইরে তোমার পরীক্ষা আসবে না, তুমি এটা নিশ্চিত থাকো, এটা গ্যারান্টি। তুমি জাস্ট একটু ভালো করে মনে রাখো জিনিসগুলো, একটু প্র্যাকটিস করো। তো তোমাকে প্রশ্ন বলছে, প্রথম প্রশ্নে যে একটা লিফট 1000 কেজি ভর নিয়ে সর্বোচ্চ 0.1 মিটার/সেকেন্ড বেগে উপরে উঠতে পারে। তার মানে একটা ক্রেন কি করছে বা একটা লিফট কি করছে, যে একটা 1000 কেজি ভরের বস্তু নিয়ে সে সর্বোচ্চ এত বেগে উপরে উঠতে পারে। তাহলে ওই লিফটের ক্ষমতা কত হবে জিজ্ঞেস করছে। যখনই তুমি দেখবা ক্ষমতা বের করতে বলছে এবং তুমি খেয়াল করবা যে এফ বের করা যাবে বা বেগ দেওয়া আছে, যখন তুমি খেয়াল করবা বিশেষ করে বেগ দেওয়া বা সমবেগ দেওয়া বা সমদ্রুতি লেখা, সমবেগ যখনই তুমি পাবা তখনই তুমি সুন্দর মতো লিখে ফেলবা। যে আমরা জানি 1 নম্বর সলভ করতেছি আমরা, তুমি খুবই সহজে সলভ করে ফেলতে পারো। লিখবা আমরা জানি ক্ষমতা P = হচ্ছে F.V। এখানে কি কোনো ভেক্টর আকারে দেওয়া আছে? ভেক্টর আকারে দেওয়া নাই তো তোমার এটা লেখার দরকার নাই। যদি ভেক্টর আকারে থাকে দুইটা ভেক্টর F আর V লিখে ডট গুণ করে দেবা, শেষ, ক্ষমতা চলে আসবে, বলে রাখলাম। আর যেহেতু এখানে ভেক্টর আকারে দেওয়া নাই, তুমি সরাসরি লেখো P = F.V। F মানে ছিল বল, তো বলের মান তো এখানে দেওয়া নাই, কত বল প্রয়োগ করা হচ্ছে। তো লেখা আছে দেখো M লেখা আছে যে 1000 কেজি ভরের বস্তু। তো তুমি কি করতে পারো, F এর জায়গায় কি লিখতে পারো, mg লিখতে পারো, তাই না? mg লিখতে পারো। তো M এর মানটা কত, 1000 কেজি, তো বসাই দিলে 1000 কেজি। G এর মানটা কত, 9.8। এবং তোমাকে এটাও বলা আছে কত, 0.1 মিটার/সেকেন্ড বেগ। তাহলে বেগের মানটা কত, 0.1 মিটার/সেকেন্ড। তুমি তো একটু বসাই দাও, তাহলে দেখবা অ্যাপ্রক্সিমেটলি কত চলে আসবে, যে 980 ওয়াটের মতো কিছু একটা চলে আসবে। বা তুমি ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেটর চাপ দাও, তাহলে তুমি অ্যাকুরেট মানটা পেয়ে যাচ্ছ। তাহলে তুমি পেয়ে গেলা যে আসলে এই প্রথম অঙ্কটার জন্য যে ক্ষমতা কত হবে। তুমি খুবই সাধারণ একটা অঙ্ক, জাস্ট একটু মাথায় রাখো, যখন তুমি দেখবা সমবেগ দেওয়া আছে তখন তুমি সুন্দর লিখবা যে P = F.V। এইটা আমাদের অনেকেই অনেক সময় মাথায় আসে না, এত সহজ অঙ্ক আমরা কিন্তু তখন পরীক্ষার মধ্যে পারি না। সৃজনশীল আসলে তুমি জাস্ট এতটুকু লিখলে কিন্তু জাস্ট 3 নম্বরটা পেয়ে যাবা। কিন্তু পরীক্ষা এইভাবে না দিয়ে আরেকটু হালকা জিনিসপাতি অ্যাড করে দিতে পারে, আরেকটু কঠিন করে দিতে পারে। তো সেইটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে। তো এটা আশা করি সবার একদম ক্লিয়ার। তো চলো আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরে আমাদের কি বলছে এখান থেকে খেয়াল করো। 2 নম্বরটা কি বলছে, বলছে যে 1000 কেজি ভরের লিফট সর্বোচ্চ 800 কেজি ভর বহন করতে পারে। লিফটের ওজনটাই কত, ভরটাই কত, 1000 কেজি, এবং সেখানে ওই লিফটটা সর্বোচ্চ 800 কেজি ভর নিতে পারে। এখন জিজ্ঞেস করছে যে যদি আমরা দেখি যে 4000 নিউটন মানের একটা ঘর্ষণ বল ওই লিফটের ঊর্ধ্বমুখী গতিকে ব্যাহত করে। তোমরা বুঝতে পারতেছো, লিফট উপরের দিকে উঠতে যাচ্ছে, একটা ঘর্ষণ বল কাজ করছে, সেই ঘর্ষণ বল তো অবশ্যই বিপরীত দিকে কাজ করবে, তাকে বাধা দিবে। তুমি উপরের দিকে একটা বল নিয়ে উঠে যেতে চাচ্ছ, একটা বল দিয়ে উঠে যেতে চাচ্ছ, কিন্তু নিচের দিকে আরও একটা বল তোমাকে টাইনা ধরে রাখতেছে। তো তুমি এই জিনিসটা খেয়াল রাখেন, 2টা বল, কিন্তু আগে কিন্তু একটা বল ছিল, F = জাস্ট mg লিখছিলা তুমি, তাই না? এখন কিন্তু 2টা বল, একটা তো তোমার সেই নিজের বল mg-র বল, কিন্তু বিপরীত দিকে আরেকটা বল কিন্তু কাজ করতেছে, ঘর্ষণ। এটা মাথায় রাখো। এখন বলছে ঊর্ধ্বমুখী গতিকে ব্যাহত করে। এখন বলছে যে লিফট 3 মিটার/সেকেন্ড সমবেগে উপরে উঠতে থাকলে তাহলে ক্ষমতা কত হবে। তাই ব্যাপারটা বুঝো যে আমাদের একটা লিফট ছিল, আমাদের কাছে একটা লিফট ছিল, একটু চিত্রকে দেখাই তোমার ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। একটা লিফট ছিল, এই লিফটটা উপরে উঠবে, কত বেগে উপরে উঠবে, 3 মিটার/সেকেন্ড সমবেগ বলেছে, কিন্তু সমবেগ মানে ত্বরণ শূন্য, এত বেগে উপরে উঠবে। তাহলে লিফটের ভর আছে, তারপর লিফটের মধ্যে কি এরকম কিছু বস্তু টস্তু আছে 800 কেজি, তো সব মিলে কিন্তু 1800 কেজি ভর হয়ে গেছে। তাহলে উপরের দিকে একটা জিনিস কাজ করতেছে, একটা বল কাজ করতেছে। এবার দেখো আরেকটা জিনিস, যে
4000 নিউটন মানে একটা ঘর্ষণ বল, তাহলে বিপরীত দিকে কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করতেছে, বাধা দিচ্ছে। তুমি চাচ্ছ উপরে উঠতে, সে তোমাকে নিচের দিকে বাধা দিচ্ছে, তো সেই ঘর্ষণ বলের মানটা কিন্তু দেওয়া আছে। এখন জিজ্ঞেস করছে তাহলে হ্যাঁ এরকম যদি উঠতে থাকে, এই ঘর্ষণ কাজ করার পরেও লিফট কত বেগে উঠতেছে, 3 মিটার পার সেকেন্ড সমাবেগে উঠতেছে। এখন বলছে তাহলে আমাদের কী হবে, ক্ষমতাটা কত? তাহলে তুমি কীভাবে করতে পারো, তুমি একটু আগে লিখছিলে যে পি ইকুয়াল টু লিখছিলে কত, এফ ভি, তাই না? তখন তুমি জাস্ট এখানে লিখছিলা কি, যে এফ এর পরিবর্তে লিখছিলা তুমি জাস্ট এমজি লিখছিলা, জাস্ট এমজি, কারণ তোমার সেখানে এই ঘর্ষণ টর্ষণ কিছু একটা ছিল না। এইবার যেহেতু ঘর্ষণ আছে, তোমাকে কি করতে হবে, এক্সট্রা ওই ঘর্ষণের পরিমাণ বলটাও তোমাকে দিতে হবে। তাহলে এক্সট্রা ওই 4000 নিউটন বলও তোমাকে এবার প্রয়োগ করা লাগতেছে। মনে করো তুমি একটা বস্তু তুমি এদিকে টেনে টেনে সামনে নিচ্ছ, এদিকে টেনে সামনে নিতে তোমার মনে করো 10 নিউটন বল লাগে, তো তুমি টেনে সামনে নিচ্ছ 10 নিউটন বল লাগে, কিন্তু পিছন থেকে আবার আরেকজন টানতেছে। যদি এরকম হয় যে মনে করো সে 2 নিউটন বলে টানতেছে পিছনের দিকে, তাহলে এবার তোমাকে কি 12 নিউটন বল দিতে হবে না? কারণ একজন পিছনের দিকে টানতেছে, তুমি তাকে ক্যান্সেল আউট করে জিনিসটাকে সামনে নিয়ে যাবা, আগের মতোই সামনে নিয়ে যাবা, তো তোমাকে অবশ্যই বেশি বল দিতে হবে আগের তুলনায়। এখন তো একজন টানতেছে ধরে ধরে, বেশি বল দিতে হবে। তার মানে আগে যে বলটা লাগতো এফ ভি, তো সেই এফ এর জায়গায় আমরা খালি এমজি লিখবো না, যেহেতু ঘর্ষণ কাজ করতেছে ওই ঘর্ষণটাকে আমাকে ভ্যানিশ করতে হবে, এই জন্য আমার এক্সট্রা আরও 4000 বল লাগবে। এদিকে ঘর্ষণ 4000 কাজ করতেছে, তো সামনে আমি আরও এক্সট্রা 4000 টান দিব, তাহলে কি প্লাস এদিকেরটাকে ভ্যানিশ হয়ে যাবে, এবং এক্সট্রা আরও 4000 নিউটন বল দিতে হবে। তাহলে তুমি যে এমজি দিতা, এফ এর পরিবর্তে এমজি, সাথে আরও 4000 দিয়ে দিলা। আর ভি তো লেখা আছে, ভি কত আমাদের লেখা আছে দেখো 3 মিটার পার সেকেন্ড, তো 3 বসাই দিবা, তুমি জাস্ট মানটা বসাইতে পারো যে আমাদের হচ্ছে এম এর মানটা কত দেখো, আমাদের 1000 আর 800, তাহলে 1000 এবং 800 দুইটা মিলে কত হবে আমাদের, যে 1800, এই যে 1800, জি এর মানটা কত হচ্ছে 9.8, এবং হচ্ছে আমাদের যোগ আছে, কিন্তু এটা কিন্তু যোগ আকার আছে, খেয়াল করবা, তো এইটাকে গুণ করে নিবা, আর তারপরে যোগ করবা কত, যে 4000 যেটা ছিল সেই 4000 যোগ করবা, তারপরে তুমি জাস্ট এইটুকু করার পরে 3 দিয়ে গুণ করে যদি দাও, তাহলে তুমি পেয়ে যাবা এত সামথিং ওয়াট। এটি কিন্তু আমাদের এই প্রশ্নের অ্যান্সার বলছিল ক্ষমতা কত। তো খুবই সহজ কথা। তো আশা করি বুঝতে পারছো কী করতে হবে। এরকম ঘর্ষণ যদি থাকে তাহলে তুমি এক্সট্রা এই কাজটুকু তোমাকে করতে হবে, এটা একটু মাথায় রাখতে পারো, আশা করি ক্লিয়ার। তো এরপরে চলো আমরা 3 নাম্বারটাও দেখি যে 3 নাম্বারে আমাদের আসলে কী করতে বলছে। তো আমি এটা মুছে দিচ্ছি। তো খেয়াল করো যে 3 নাম্বারে আমাদেরকে কী করতে বলছে। আসলে 3 নাম্বার বলছে দেখো, এই যে ভালো করে পড়তে হয় প্রশ্নটা। বলছে 80% দক্ষতা সম্পন্ন একটা মোটর, তাহলে একটা মোটর আছে যার দক্ষতা 80%। মোটর একটা ক্রেন নিয়ন্ত্রণ করে, তাহলে একটা মোটর আছে যে একটা ক্রেনকে নিয়ন্ত্রণ করতেছে একটা মোটর, আবার ওই ক্রেনের দক্ষতা 50%। খেয়াল করো 2টা পার্সেন্টেজ দাও, অনেকে এই জায়গায় ঘাবড়ে যায়। তাহলে একটা 80% দক্ষতা সম্পন্ন একটা মোটর একটা ক্রেনকে নিয়ন্ত্রণ করে, যার দক্ষতা আবার 50%। তাহলে মোটরের দক্ষতা 80%, ওই ক্রেনের দক্ষতা 50%। এখন জিজ্ঞেস করছে মোটরে আমি ক্ষমতা দিলাম হচ্ছে 3.73 কিলোওয়াট, তাহলে মোটরের মধ্যে বলছিলাম না কিলোওয়াট থাকতে পারে, তাহলে মোটরে আমি ক্ষমতা প্রয়োগ করছি কত, 3.73। তা তুমি চিন্তা করো মোটরে 3.73 দিলা, সেটা কি হচ্ছে আমাদের ক্রেনে যায়ও কি 3.73 থাকবে? অবশ্যই না, এখান থেকে কমবে 80% দক্ষতা, যেহেতু এই এত 3.73 কিলোওয়াটের 80% কাজ করবে হচ্ছে মোটর, তার 50% আবার কাজে লাগাবে কি ক্রেন। তাহলে মোটরে এখন জিজ্ঞেস করছে এত নিউটন বল যদি ক্ষমতা যদি প্রয়োগ করলে 746 নিউটন ওজনের একটা বস্তুর বেগ কত হবে। তাহলে আমি বস্তুর উঠাচ্ছি ক্রেনের সাহায্যে বস্তুর উঠাচ্ছি, তাহলে ওই ক্রেনের এই বলেছে যে এত নিউটন ওজন যদি আমি ক্রেনে ঝুলাই দিই তাহলে ওই বস্তুটার ওজন কত হবে। তুমি সহজে লেখো, যখন তুমি বুঝতে পারছো যে বেগ চাইছে ক্ষমতা দেওয়া, তোমার মাথায় একটাই সূত্র আসবে, পি ইকুয়াল হচ্ছে কত, এফ ভি। এবার তুমি এক কাজ করো, তোমাকে বেগ বের করতে বসলে ভি লিখবা, তুমি ভি সমান কি লেখা যায় বলো তো, তুমি ভিটা আলাদা রাখবা, তাহলে এফটাকে নিচে পাঠাই দাও, তাহলে উপরে পি ছিল আর এখানে এফ চলে আসবে। এখন মানটা বসাই, আমরা মানটা আমরা শুধু বসাই দিই। এবার খেয়াল করো এফ এর জায়গায় কি লিখবো, একদম স্ট্রেট লেখা আছে 746 নিউটন, এর কোনো ঝামেলা নাই, তুমি সুন্দর মতো লিখে দাও 746 নিউটন, ভালো কথা। উপরে আমরা আসো বসাই যে এই পি এর জায়গায় আমরা কি লিখবো, পি এর মানটা কত লিখবো আমরা, এটা হচ্ছে আমাদের ভি এর মান। তো কি বলছিল আমরা কত ক্ষমতা প্রয়োগ করছি মোটরে, যে 3.73, কিন্তু এই কাজটা করছি ক্রেন উঠাচ্ছে না, তাহলে তোমার কি লাগবে, ক্রেনের ক্ষমতা লাগবে, তাই না? তো এবার তুমি কি করবা, যে মোটরে তুমি দিছিলা হচ্ছে 3.73 কিলোওয়াট, তো কিলোওয়াটকে আগে তুমি নর্মালি ওয়াট বানাও, তো 1000 দিয়ে গুণ করলাম। এবার এত ক্ষমতা মোটরে দিলে মোটর কি অতটুকুই কাজে লাগাইতে পারে না, 80% কাজে লাগাইতে পারে। তাহলে যেই ক্ষমতাটা দেওয়া ছিল সেই ক্ষমতার 80% কাজে লাগায় কে, 80% কাজে লাগায় হচ্ছে মোটর। এবার সেইটার যতটুকু কাজে লাগায় মোটর, তার কত পার্সেন্ট আবার ক্রেন কাজে লাগায়, 50%। তাহলে ব্যাপারটা কিন্তু হবে এরকম যে 50/100। বুঝতে পারলা জিনিসটা? জাস্ট এতটুকু কিন্তু তোমার পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে পারার কথা ছিল, যদি করতে পারতা সুন্দর পেরে যেতা। এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে যদি প্রশ্ন একটু হালকা তোমাকে চেক করতে চাই যে আসলে জানা তোমার বেসিকটা ক্লিয়ার কিনা। তাহলে আশা করি বুঝতে পারছি যে পি ইকুয়াল টু এফ ভি এই টাইপের প্রশ্ন তুমি এখানে একটু কাটাকাটি করে দাও, ভাগটাগ করে দাও, দেখবে একটা অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তুমি একটু বসাই দেখো কত আসে। তো
আমরা বুঝতে পারছি যে কীরকম আসতে পারে পি ইকুয়াল টু এফভি এই রিলেটেড পরীক্ষা যদি একবার ঢাকা বোর্ডে এইখান থেকে হচ্ছে এই এফভি টাইপের প্রশ্ন আসছিল, খুবই সহজ ছিল, তোমাদেরও চলে আসতে পারে। এই জন্য আমি একবার দেখাই দিলাম, আরও ভিন্ন ভিন্ন রকমও দেখাই দিলাম, যেন ওরকম সহজ না এসে একটু চেঞ্জ করে দেয়, তাহলে যদি তুমি পারো। এবং এমসিকিউ তো মাস্ট আসবেই। আশা করি এই টাইপেরটা বুঝতে পারছো। আমরা পি ইকুয়াল টু mgh/t এর উদাহরণ দেখবো, তবে বিশেষ করে আমরা চলে যাবো কুয়ার টাইপের মধ্যে। চলো আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। আমরা কিন্তু একটু আগেই দেখে আসছিলাম আমাদের বেসিক সূত্রের মধ্যে যে আমাদের ক্ষমতা সমান আরও কি লেখা যায়, পি ইকুয়াল টু mgh/t। তো এইটা আমরা একটু প্র্যাকটিস করি, এবং এটার পরে সবচেয়ে বেশি যেটা আমাদের পরীক্ষা আসে, সৃজনশীলে আসে, সেটা হচ্ছে আমাদের কুয়ার অঙ্ক। সেটা আমি দেখাই দিব, এবং হচ্ছে আমি কিন্তু সরাসরি এই যে 22 সালে যে প্রশ্নগুলো সেগুলো আমি সলভও করে দিব। এবং শুধু 22 সাল না, কীভাবে আসতে পারে, কী তোমাকে ঘুরায় বলতে পারে, সব কিছু দেখাই দিব। তোমাকে একটু ধৈর্য ধারণ করতে হবে, তুমি বিশ্বাস রেখে পুরো ক্লাসটা করো, দেখো ইনশাআল্লাহ তুমি পুরো জিনিসগুলো খুব সুন্দর বুঝতে পারবে, এবং এই টাইপে সৃজনশীল তোমার কোনো সমস্যা থাকবে না। তুমি নিজেই ক্লাসটা করার পরে প্র্যাকটিস করতে গিয়ে বুঝতে পারবা। তো খেয়াল করো, পি ইকুয়াল টু mgh/t। আমরা এই রিলেটেড প্রশ্ন দেখি। তো যে দেখো 4 নম্বরে আমাদের কি বলছে, যে একটি ইঞ্জিন 200 মিটার কুয়া থেকে প্রতি মিনিটে কি করতে পারে, 500 কেজি পানি তুলতে পারে। তো 200 মিটার কুয়া থেকে প্রতি মিনিটে 500 কেজি পানি তুলতে পারে। এখন জিজ্ঞেস করছে যদি 20% ক্ষমতার অপচয় হয়, ওই ইঞ্জিনটা 20% ক্ষমতা অপচয় করে, তাহলে বলো তো 20% যদি অপচয় করে তাহলে কর্মদক্ষতা কত? 80%। কারণ 20% তো অপচয় হচ্ছে, তার মানে সে 80%কে কাজে লাগাতে পারতেছে, তাহলে ওই 80%ই হবে ওই ইঞ্জিনটার কর্মদক্ষতা। এখন বলছে ইঞ্জিনটা তাহলে প্রকৃত ক্ষমতা কত। এবার প্রকৃত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা, কার্যকর ক্ষমতা, এগুলো ভালো করে তোমাকে বুঝতে হবে। তুমি যে মাত্র এটা শিখে আসলা যে পি ইকুয়াল টু mgh/t, এই পি এর মানেটা তোমাকে বুঝতে হবে। এই পি মানে কিন্তু হচ্ছে কার্যকর ক্ষমতা। যদি মনে রাখতে পারো পি মানে কি, যে কার্যকর ক্ষমতা, বা কার্যকর ক্ষমতা মনে না রেখে তুমি এটাও মনে রাখতে পারো যে এই কার্যকর ক্ষমতা পাশাপাশি তুমি এটাও মনে রাখতে পারো যে এখন তোমাকে জিজ্ঞেস করছে ইঞ্জিনটি প্রকৃত ক্ষমতা। এখন তোমাকে বুঝতে হবে যে তুমি কি আসলে তাহলে এই কার্যকর ক্ষমতা বের করবা, নাকি তুমি আসলে প্রদত্ত ক্ষমতা বের করবা, কোনটা বের করবা। কারণ তুমি জানো যে আমরা এই সূত্রের মধ্যে যেটা লিখি যে পি ইকুয়াল টু mgh/t, এটা কিন্তু হচ্ছে কার্যকর ক্ষমতা। তোমাকে বের করতে বলছে প্রকৃত ক্ষমতা। মানে প্রকৃত ক্ষমতা বলতে কোনটাকে বোঝাইছে, এটা কি কার্যকর নাকি প্রদত্ত, তোমরা কমেন্টে একটু জানাও। তো আমরা চলো আপাতত আগে এই কার্যকরটা বের করি, তারপরে দেখবো কিভাবে প্রকৃত বের করতে হয়। তাহলে আমরা 4 নম্বরটা করতেছি। তো শুরুতে লিখলাম আমরা যে কার্যকর ক্ষমতা পি ইকুয়াল টু mgh/t। আসলে মানগুলো আমরা একটু বসায় দিই। কী জিনিস আমাদের ছিল, বলছিল একটা ইঞ্জিন 200 মিটার কুয়া থেকে পানি তোলে। তাহলে এম এর মানটা আমরা বসাচ্ছি, দেখো লেখছে 500 কেজি পানি তুলতে পারে, তাহলে 500 কেজি বসাই দিলাম আমরা। এবং জি এর মানটা 9.8, এই সাইকেল বসাবো আমরা। এবং এইচ এর মানটা কত, তোমাকে বলেছে 200 মিটার কুয়া থেকে, তোমাকে জাস্ট বলেছে 200 মিটার কুয়া থেকে পানি উত্তোলন করে। এইখানে তোমাকে যদি বলতো যে কুয়াটা অর্ধেক পানি শূন্য করে, কুয়াটা পানি শূন্য করে, কুয়াটার 1/3 শূন্য করে, এরকম যদি বলতো, তখন কিন্তু আমরা এইচ মানে গড় সরণ নিতাম। সেটা আমরা একটু পরবর্তী টাইপে কিন্তু দেখবো, একটু পরেই দেখবো। আমরা এখানে সরাসরি বলছে 200 মিটার উত্তোলন করতে পারে, সরাসরি 200 বসাই দেবো, কোনো সমস্যা নাই। আর টি এর মানটা কি বলছে, প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে, তো বসাই দিলে তুমি 60 সেকেন্ড। তুমি একটু হিসাব করো, এখানে যে ক্ষমতাটা তুমি পাবা, কার্যকর ক্ষমতা যেটা পাবা, সেটা একটু মানটা বসাই তুমি দেখো পাবা এরকম যে 16,333.3 বা এরকম কিছু একটা তুমি পাবা এত ওয়াট। কিন্তু এবার তোমাকে বলছে যে ইঞ্জিনটার প্রকৃত ক্ষমতা কত। প্রকৃত ক্ষমতা এই জায়গায় তোমাকে একটু কি করতে হয়, মনোযোগ দিতে হবে। প্রকৃত ক্ষমতা, এবার তুমি একটা জিনিস শিখে আসছিলে, তোমাকে আমি লিখে দিই সেটা আগে, যে কর্মদক্ষতা। আমরা আবার জানি কি, যে আবার আমরা কি জানি, আমরা এটাও জানি যে কর্মদক্ষতা এটা সমান পি ডিভাইড বাই কি লিখছিলাম বলতো, পি প্রাইম লিখছিলাম আমরা, মনে পড়ে, ইন্টু 100% ছিল, ইন্টু ছিল হচ্ছে আমাদের 100%। তোমাকে কিন্তু এই জিনিসটা সরাসরি দিয়ে দিছে। সেটা কি দিয়ে দিছে, যে এই যে কর্মদক্ষতা সেটা 80% সেটা দিয়ে দিছে। 20% তোমার লস হয়। 20% লস হওয়া মানে কি, তোমার এই হচ্ছে কি বলে এটাকে, এই কর্মদক্ষতার মানটা কত, কর্মদক্ষতার মানটা 80%। তুমি তাহলে এখানে বসাবা কত, 80% বসাবা। তুমি এখানে 80% বসায় দাও, তুমি 80% বসাইলা, আর মাত্রই তুমি বের করলা কার্যকর ক্ষমতাটা। কার্যকর ক্ষমতাটা কত, এই দেখো কার্যকর ক্ষমতাটা 16,333.3। আর নিচে এই যে আমাদের পি প্রাইমটা থেকে গেল, এটাই কিন্তু তোমাকে বের করতে বলছে ভাইয়া। তুমি এবার বলো যে আমাদের প্রকৃত ক্ষমতা বলতে কোনটাকে বোঝাচ্ছে, প্রদত্ত ক্ষমতা। তুমি একটু সাফল করো, এই পার্সেন্টেজ বাদ দিয়ে দাও, 100 দিয়ে ভাগ করে দাও, 0.8 চলে আসবে। পি প্রাইমটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে পি প্রাইম সমান দাঁড়ায় যেমন কত বলতো, যে 16,333.3 এবং এই 80% নিচে চলে আসলো, 0.8 হয়ে গেল। কারণ এখানকার পার্সেন্টেজ বাদ এই 100কে আমরা এই পাশে নিয়ে আসছি, 80/100 মানে 0.8টাকে আমরা নিচে নিয়ে আসলাম। তুমি এটিকে একটু ভাগ করে দাও, ভাগ করলে তুমি দেখবা একটা মান কিন্তু পেয়ে যাবা, আচ্ছা এত ওয়াট। তাহলে তুমি পেয়ে যাবা কি, যে এত কিছু একটা মান আসবে যেটা হচ্ছে এত ওয়াট। তুমি একটু ছোট্ট করে মনে রাখো, তোমাকে যখন বলছে প্রকৃত ক্ষমতা কত, প্রকৃত ক্ষমতা, তোমাকে এইটা তুমি ভালো করে মনে রাখো যে পি ইকুয়াল টু mgh/t, এটা মানে হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা, কতটা আমি কাজে লাগাইলাম। তোমাকে বেসিক্যালি জিজ্ঞেস করছে ওইটার প্রকৃত ক্ষমতা কত। তোমাকে যদি প্রকৃত ক্ষমতা নাও জিজ্ঞেস করতো, তুমি এটাই বের করতা। তাহলে মনে রাখবা তুমি এই প্রদত্ত ক্ষমতা,
এই যে প্রদত্ত ক্ষমতা, তারপর হচ্ছে প্রকৃত ক্ষমতা, এই যে এই জিনিসগুলো তোমার কিন্তু পরীক্ষার কনফিউশন দূর করবে। হ্যাঁ, আমি কিন্তু এই কথাগুলো সবসময় বলে দিই প্রত্যেক ক্লাসে। প্রদত্ত ক্ষমতা, প্রকৃত ক্ষমতা, এই জিনিসগুলো বা তোমাকে শুধু বলতে পারতো যে হ্যাঁ ইঞ্জিনটির ক্ষমতা বের করো, ক্ষমতা কত। যখন তোমাকে এগুলো বলবে তুমি কিভাবে বুঝবা যে পি প্রাইম বের করতে হবে, পি প্রাইম। যখন তুমি দেখবা তোমার হচ্ছে প্রশ্নে এরকম পার্সেন্টেজ দেওয়া আছে, তুমি তো এইটুকু লেখা থাকলে, প্রদত্ত ক্ষমতা লেখা থাকলে আরামসে বুঝতা আচ্ছা প্রদত্ত ক্ষমতা লেখা আছে পি প্রাইম বের করবো। আচ্ছা প্রকৃত ক্ষমতা বের করতে বলছে, তুমি তাও বুঝতে পারলো আচ্ছা তাহলে প্রকৃত ক্ষমতা মানে প্রদত্ত ক্ষমতা, তাহলে পি প্রাইমই বের করি। কিন্তু মাঝে মাঝে এমনও বলে দেয় যে জাস্ট বলতো ইঞ্জিনটির ক্ষমতা কত, তখন কিন্তু তুমি এইটুকু না করে তোমাকে আরও এক স্টেপ করে এই পর্যন্ত আসা লাগতো। কেন এই পর্যন্ত আসা লাগতো? কারণ তোমার এই প্রশ্নে বলা ছিল হচ্ছে দক্ষতা। ইঞ্জিনের যখনই দক্ষতা দেওয়া থাকে তখন তুমি কার্যকর ক্ষমতা বের করার পাশাপাশি অবশ্যই তুমি কী করবা, এরকম প্রদত্ত ক্ষমতা বা মোট ক্ষমতা, এটা আমরা বলতে পারি যে কি মোট ক্ষমতা আসলে, যে আসলে তার আসলে মোট ক্ষমতা এত ছিল কিন্তু কাজে লাগাতে পারছে মেবি কম। তাহলে মোট ক্ষমতা বা শুধু ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা বা প্রকৃত ক্ষমতা এগুলো বলা মানে কোনটা বের করতে হবে, কর্মদক্ষতা ইউজ করে তোমাকে এই পি প্রাইমটা বের করতে হবে, মানে এটাই প্রদত্ত ক্ষমতা বের করতে হবে। আশা করি এই জিনিসটা একদম ক্লিয়ার, এটা অবশ্যই তোমাকে সুন্দর করে মাথায় রাখতে হবে। তো চলো তাহলে আমরা হচ্ছে সামনের পরের অঙ্কটা দেখে ফেলি, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, মুছে দিচ্ছে। তো আমরা হচ্ছে দেখি পরের অঙ্কে আমাদের কি বলছে। যখন যে কথাগুলো বলছি নোট করে রাখো সুন্দর করে, যখন যেটা যেমন এইখানে একটা কথা বললাম, এই কথা মনে রাখো, এই কথাগুলো অনেক কনফিউশন দূর করে দিবে। মাঝে 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 এটাই সমস্যা হয়, আমরা বুঝি না যে কোন ক্ষমতা বের করবো, কার্যকর নাকি প্রদত্ত, এগুলো আমরা কনফিউজড হয়ে যাই নিজে নিজে করতে গেলে, এবং এগুলো কেউ শিখায়ও দেয় না, এগুলো আমাদের নিজে শিখতে হয় প্রশ্ন দেখে পড়ে। কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম যেন তোমার জিনিসটা হেল্প হয়। দেখো আমরা পরের অঙ্কটা দেখি, বলছে কি ওই যে বলছিলাম না গ্যালন ফিট এগুলো দিয়েও দিতে পারে পরীক্ষায়, তো এটা আমি একটা অ্যাপ্লিকেশন দেখাই দিচ্ছি, তুমি একটু নিজে সলভ করতে পারো এরকম অঙ্ক আসলেও। সে প্রতি ঘন্টায় 5000 গ্যালন পানি 36 আমরা মিটার না 36 ফিট দিয়ে দিচ্ছে এখানে, 36 ফিট, কারণ আমরা ওই যে ফিট গ্যালনের হিসাবটা দেখতে যাচ্ছিলাম, তো ফিট দিয়ে দিচ্ছে। প্রতি ঘন্টায় 5000 গ্যালন পানি 36 ফিট উপরে তুলতে কত অশ্ব ক্ষমতার ইঞ্জিন লাগবে। অশ্ব ক্ষমতা মানে কি হর্স পাওয়ার। তুমি আবারও বুঝতে পারলা যে তোমাকে বলছে কি ক্ষমতা বের করতে বলছে, ভর দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ওইখানে কিন্তু বলে নাই যে কুয়া পানি শূন্য করতে হবে, কুয়া অর্ধেক খালি করতে হবে, এরকম কথা বলে নাই যেহেতু, তাহলে এইচ নিয়ে আমার কোনো সমস্যা নাই, এইচ 36 আছে 36-এ বসাবো, তবে এককটা ঠিক করে বসাবো। তো তুমি 5 নম্বরের জন্য লিখবা কি যে আমরা জানি পি ইকুয়াল টু কি লিখবা mgh/t, এম এর মানটা বসায় দাও, কিন্তু বসাইতে গিয়েই তুমি ঝামেলায় পড়লা, গ্যালন ট্যালন লেখা আছে, তুমি গ্যালন ট্যালন তো পড়ে দাও নাই, এই গ্যালন ট্যালন তো তোমার তো ভালো লাগে না, তোমার ভালো লাগে খালি কেজি। কিন্তু এবার পরীক্ষায় মনে করো দুষ্টামি করছে, গ্যালনে দেওয়া, একটু আগে শিখে আসলাম গ্যালন তোমার পরীক্ষায় থাকতেই পারে। তুমি মনে রাখবা কি 1 গ্যালন সমান কত লিটার, 3.79 বা 3.785, আরও প্রিসাইজলি বললে তো তুমি 3.79 মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। তো 3.79 লিটার, তো আমি এম এর মানটা বসাই ফেলাম, এম এর কাজটা শেষ। এবার আমি দেখো সব মিটারে নিচ্ছি, লিটারে নিচ্ছি, মিটার কিভাবে নিচ্ছি মানে এসআই এককের দিকে যাচ্ছি আমরা, তাহলে লিটারে নিলাম, আর কোনো চেঞ্জ তোমাকে করতে হবে না। জি এর মানটা নর্মাল বসাই দাও 9.8, এইচ এর মানটা তোমাকে একটু কাহিনী করতে হবে, 36 ফিট লেখা তোমাদের একটু আগে আমি শিখেছিলাম। 36 ফিটটির যদি থাকে কি করবা, তাহলে সেই ফিটকে তুমি গুণ দেবা কত 0.305 বা 0.3 দিয়ে গুণ দিতে পারো, সমস্যা নেই, তো গুণ দিয়ে ফেললাম, ওকে ফাইন। এবার তোমাকে কি বলছে যে হচ্ছে প্রতি ঘন্টায়, তো প্রতি ঘন্টা মানে কি 1 ঘন্টা, তো 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট, 60 মিনিট মানে কত 3600 সেকেন্ড, তাহলে আমি একবার সেকেন্ডে বসাই দিলাম। তো তুমি যদি এইটুকু একটু বসাও, ক্যালকুলেটারে বসাও, দেখবা এত তোমার কি আসবে, এত ওয়াট আসবে। কিন্তু ভাই তোমাকে প্রশ্ন স্পেশালি চাইছে কত অশ্ব ক্ষমতার ইঞ্জিন লাগবে, অশ্ব ক্ষমতা মানে কি হর্স পাওয়ার বলছিলাম। তোমার কাজ হবে তুমি জাস্ট ক্যালকুলেটার নাও, ক্যালকুলেটার নিয়ে এখানে যে মানটা আসছে সেই মানটাকে তুমি ভাগ দিয়ে দাও কত দিয়ে, 746 দিয়ে। ভাগ দেওয়ার পরে যেটা আসবে সেটাকে আমি বলবো কি হর্স পাওয়ার, হর্স পাওয়ার মানে অশ্ব ক্ষমতা, মানে এটাই কিন্তু হচ্ছে আমার তখন অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো যে কীভাবে প্রশ্ন আসতে পারে, কীভাবে আমরা কনভার্সনটা করবো। তো আমরা একটা একটা করে এরকম অঙ্কগুলো দেখতেছি, এগুলোই কিন্তু সৃজনশীলে আসবে। সৃজনশীলে কীভাবে আসবে সেটাও কিন্তু আমি দেখাই দিব, তোমাদের আগে বলছি একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, তো চলো আমরা হচ্ছে পরের অঙ্কের দিকে চলে যাই। আমি তোমার জন্য কোন অঙ্ক কীভাবে আমি সাজাইছি তুমি জাস্ট পুরো ক্লাসটা করো, নিজেই বুঝতে পারবা। এইভাবে বেসিক অঙ্কগুলো আগে একবার দেখাই দিচ্ছি, পরে সৃজনশীল আমার আর করতে হবে না, আমি খালি উদ্দীপক দেখাবো, তুমি নিজেই বুঝতে পারবা আচ্ছা এভাবে করতে হবে, ওইভাবে করতে হবে। তো এটা আমার উপরে ছেড়ে দাও, টেনশন নিও না। তো চলো আমরা হচ্ছে দেখে ফেলি আমাদের 6 নম্বর অঙ্কটা দেখে ফেলি, আশা করি জিনিসটা একদম ক্লিয়ার হয়ে স্ক্রিনশট তুলে নাও। ফাইন, তো চলো আমরা দেখে ফেলতেছি হচ্ছে আমাদের পরের অঙ্কটা। হ্যাঁ, তাহলে আমাদের পরের অঙ্কটা কি বলছে এটা আমরা বুঝে ফেললাম, 4 নাম্বারটা আমরা বুঝছি, এই 5 নাম্বারটাও আমরা কিন্তু সুন্দর মতো বুঝছি। এবার 6 নাম্বারটা দেখি, 6 নাম্বারে কিন্তু সৃজনশীলে চলে আসছে। চট্টগ্রাম বোর্ড 22-এ কিন্তু এরকম একটা প্রশ্ন আমাদের আসছে, চট্টগ্রাম বোর্ড 22-এর প্রশ্ন তোমাকে দেখাবো, সমস্যা নেই। চট্টগ্রাম বোর্ড 22-এ কিন্তু এই সেম স্টাইলের প্রশ্ন দিচ্ছে, তো কীভাবে তারা প্রশ্ন দিচ্ছে আমি পুরোটাই তোমাকে দেখাবো, কোনো টেনশন নাই। দেখো কি বলছে আমাদের, যে আমরা কুয়ার অঙ্কটা করার আগে কুয়ার আগে আরও হাবিজাবি যে সকল অঙ্ক আসতে পারে সেগুলো আগে দেখাই নিচ্ছি, তারপর স্পেশালি আমরা কুয়ার অঙ্কের মধ্যে ঢুকে যাব। বলছে যে এখানে হচ্ছে আমাদের একটা মই দেওয়া আছে, এই হচ্ছে একটা মই,
যেটা কিনা একটা হেলানো তলে আছে, দেখো একটা দেওয়াল, মানে এরকম একটা মই আছে, এই মইটাকে আমি কি করছি এই দেওয়াল থেকে হেলায় রাখছি, তাহলে আমি এই মইটাকে, এই যে আমাদের সেই মই, এই মইটাকে আমি দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে হেলায় রাখছি। এটা প্রশ্নে বাংলাতে লেখা ছিল, আমি চিত্র এঁকে দিছি। কিন্তু একটি মইকে, একটি 7.5 মিটার লম্বা মইকে দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে হেলিয়ে রাখা হয়েছে। এখন জিজ্ঞেস করছে ওই মই বেয়ে, এরকম মইটা বেয়ে 65 কেজি ভরের একটা ব্যক্তি 12 কেজি বোঝা সহ মই বেয়ে কি করছে 20 সেকেন্ডে ছাদে উঠছে, মানে এইখান থেকে এই যে সেই ছাদ, এই ছাদে উঠছে। এখন জিজ্ঞেস করছে তাহলে ক্ষমতা কত বের করো, ওই ব্যক্তির ক্ষমতা কত। তুমি কি লিখবা? তুমি নর্মাল জিনিস লিখবা। তুমি কি জানতো, তুমি শিখছোই তো একটা জিনিস যে ক্ষমতা P সমান কি mgh/t। তো তোমার কাজ হচ্ছে এই জিনিসটা বের করা, mgh/t। এখন তোমাকে মান বসাইতে হবে। আসো মানটাও আমরা বসাই দিয়ে থাকি। এম এর মানটা কত? এম এর মান সুন্দর লেখা আছে 65 কেজি, আর সে আরও 12 কেজি বোঝা নিয়েছে, তাহলে তার মোট কত হবে? তো আমাদের আসবে কত? 5 আর 2 7, আর 6 আর 1 আমাদের কত আসবে? যে 5 আর 2 7, আর আমাদের হচ্ছে 6 1 7, তাহলে আমাদের 77 কেজি কিন্তু চলে আসলো আমাদের। তাহলে বুঝলাম যে 77 কেজি মোট ভর, এবং জি এর মানটা কত আমাদের 9.8, এবং টি এর মানটা কত বলছে 20 সেকেন্ডে ছাদে উঠছে, ভালো কথা। কিন্তু এইচ এর মানটা দেওয়া নাই ভাইয়া, অনেকে সুন্দর করে 7.5 বসায় দেয়, তাদের কিন্তু হয় না। এইচ মানে কি হবে? এই দেখো ভূমি হতে উচ্চতা, বস্তুটা আগে এই বরাবর ছিল, মানে এখানে ছিল, এখন ছাদে উঠছে, মানে এখানে উঠছে, তোমার এই ডিস্টেন্সটা লাগবে, আসলে এই এতটুকু ডিস্টেন্স লাগবে। তুমি বুঝতেই পারতেছো যে এখানে কীভাবে বের করা যায়, ত্রিকোণমিতিক অনুপাত। তো এইটা যদি 60 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি হবে, বোঝাই যাচ্ছে। বা তুমি অন্যভাবে চিন্তা করতে পারো, 30 তুমি না বের করো, তাও আমার আপত্তি নেই। এইটা যদি কোণ হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? লম্ব বলবো। আমরা জানি কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। কেউ যদি বলো এটা লম্ব, থাবলায়া, এই কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, তো এটা আমাদের লম্ব। এটা যদি লম্ব হয়, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। তো ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তো তোমার দরকার তো ভূমির মানটা, এইচ এর মানটা, এটা তোমার এইচ, তোমার জন্য কিন্তু এইচ হচ্ছে এই ভূমিটা। তা তুমি কি লিখবা? আমরা জানি cos থিটা সমান কি, তুমি লিখে নিলা। মনে করো তুমি হচ্ছে এখানেই মনে করো সাইডে বের করে নিচ্ছ, তুমি মনে করো সাইডে দাগ দিয়ে বের করে নিচ্ছ যে আমরা জানি cos থিটা সমান কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এইচ, আর এই অতিভুজের মানটা কত 7.5, তারা লিখেই দিছিল। এবং থিটা কোনটা হবে? থিটা তো এটাই হবে, তুমি এটাকেই থিটা ধরছো, থিটার বিপরীত বাহু লম্ব, এই জন্য তুমি এটাকে লম্ব ধরছিলা। হ্যাঁ, তাহলে তুমি এটাকে থিটা ধরো, তাহলে অবশ্যই 60 বসাবা। তাহলে বসাই দাও, তুমি হচ্ছে cos 60। তো তুমি লেখো এইচ সমান তোমার কি আসবে 7.5, আর সাথে থাকতেছে কত যে cos 60। আমরা জানি cos 60 মান কত, হাফ। তো যাই হোক, তুমি পুরো মানটা এখানে বসাই দাও। এই এইচ এর মানটা কত আসছে তোমার? এইটা আসছে যে 7.5, সাথে আসছে কত cos 60। এইটুকু ভাগ তুমি করতেই পারবা, এতটুকু বিশ্বাস আমার অবশ্যই আছে। তাহলে অ্যান্সার কত আসবে? এত ওয়াট। তাহলে তোমাকে বলছিল যে ক্ষমতা কত হবে, তুমি আরামসে বের করে ফেলতে পারলা যে এত ওয়াট ক্ষমতা আসবে। এবং এই সেম স্টাইলের একটা প্রশ্ন চট্টগ্রাম বোর্ড 22 জাস্ট কিছুদিন আগে কিন্তু যে পরীক্ষাটা হলো এইচএসসি, সেইখানে কিন্তু আসছিল। তো বুঝতে পারছো কীভাবে আমাদের অঙ্কগুলো আসতে পারে। আমি সরাসরি তোমাকে এবার চট্টগ্রাম বোর্ড 22-এর প্রশ্ন দেখাচ্ছি, তারপরে আমরা স্পেশালি কোয়ার অঙ্কের মধ্যে ঢুকে যাবো। কোয়াটা যে সুন্দর মতো আমরা একটু গুছিয়ে ফেলতে পারি যে কীরকম প্রশ্ন আসতে পারে, কীভাবে আসতে পারে, কী করবো আমরা, তাহলে দেখবা তোমার এখান থেকে আর কোনো প্যারাই থাকবে না। এই একটা সৃজনশীল তুমি তোমার পরীক্ষায় ইজিলি কমন পেয়ে যাবা জাস্ট এই ক্লাস থেকে। এবার খেয়াল করো, মাত্র যে অঙ্কটা তোমাকে বলতেছিলাম, এইটা সৃজনশীল কীভাবে আসছে। একই অঙ্ক, জাস্ট ময়ের জায়গায় গাড়ি দিয়ে দিচ্ছে, আর কিচ্ছু না। তো বলছে দেখো যে উদ্দীপকে একটা আমাদের চিত্র দেওয়া, আমরা দেখতে পাচ্ছি একটা হেলানো তল আছে, সেই হেলানো তলটা 30 ডিগ্রি কোণে আনত অবস্থায় আছে, এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার এবি, এই পথটার দৈর্ঘ্য। প্রশ্নে বলা 1800 কেজি ভরের একটা গাড়ি 60 কেজি ভরের একটা ড্রাইভার সহ এ হতে বিতে পৌঁছাইলো। তার মানে এইখান থেকে এসে গাড়িটা নিয়ে কী করছে, এ হতে বিতে পৌঁছাইছে, এইভাবে সে উঠছে গাড়িটা বেয়ে, মানে এই হেলানো তলটা বেয়ে। কত সময় লাগছে? 30 সেকেন্ড সময় লাগছে উঠতে। এখন জিজ্ঞেস করছে ইঞ্জিনটির অক্ষমতা কত। চিন্তা করো, আগে যে অঙ্কটা করবে একদম এক্স্যাক্ট সেম না। আমাদের হেলানো তল ছিল, এরকম একটা হেলানো তলের জায়গায় মই ছিল, একটা মই হেলানো অবস্থায় ছিল, কিন্তু ওইখানে কোনটা এই জায়গায় না দিয়ে এইখানে দিয়ে দিয়েছিল 60 ডিগ্রি। একই তো কথা, এটা 60 ডিগ্রি দিলেও তো তুমি কষ্ট করে এই এইচ এর মান বের করতে পারবে, বা এটা দিলেও তো তুমি এইখানকার এই বিসি যে উচ্চতা বের করতে পারবা, কোনো সমস্যা নাই। ভালো কথা। এখন জিজ্ঞেস করছি ইঞ্জিনটির অক্ষমতা কত। আগের মতো ক্ষমতা তুমি লিখবা যে আমরা জানি ক্ষমতা লিখবা, আমরা জানি ক্ষমতা P = কি লিখবা বলতো, যে mgh/t। আরামসে লিখে ফেলো, জাস্ট মানটা বসায় দাও। মানটা বসালে কি আসে? এম এর মান কত? 1800, এবং ওই গাড়ির মধ্যে আরেকজন ড্রাইভারও ছিল যার ভরটা হচ্ছে 60। তাহলে তুমি কি লিখবা? 1860 কিন্তু লিখবা যে 1860 কেজি। জি এর মানটা তুমি লিখে ফেলো 9.8। টি এর মানটা বলছে 30 সেকেন্ড সময় লাগে, 30 সেকেন্ড বসায় দাও। এবং তোমার এইচ এর মানটা লাগবে। এইচ কি বলছিলাম, বস্তুটা এইখানে আছে, মানে কি এই বরাবর আছে, এইখান থেকে সে বিতে উঠছে, তার মানে সে এইখানে উঠছে, তার মানে সে আসলে কতটুকু উচ্চতায় উঠলো ভূমি হতে, এইচ উচ্চতায় উঠলো। এই এইচটা তোমাকে বের করে নিতে হবে। তো এইচটা তুমি এই সাইডেই বের করে নাও, দেখতে পাচ্ছ। এবার থিটা হচ্ছে তোমার এইটা লেখা, তো থিটার বিপরীত বাহু লম্ব, এটা লম্ব, এটা অতিভুজ। লম্ব আর অতিভুজ থাকলে কোনটা লিখতে হয় তুমি জানো? সাইন লিখতে হয়, ঠিক না?
আমরা কি লিখতাম যে সাইন থিটা সমান সমান কি, সমুদ্রে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তো লম্ব হচ্ছে আমাদের এইচ আর অতিভুজটা কত আমাদের 100 মিটার, এবং এইখানকার থিটার মানটাও লেখা আছে 30 ডিগ্রি। তো তুমি জাস্ট সুন্দর করে বসাই দাও, তো তোমার কিন্তু কাজ শেষ। সাইন 30 সমান সমান এইচ বাই 100। তো তুমি এখান থেকে এইচ বের করবা, কি আসবে বলো, যে 100 আসবে, আর কত আসবে সাথে গুণ করে সাইন 30 আসবে, এইটুকুর মান তুমি বের করে নিবা, আর ওইটুকু তুমি এইচ এর জায়গায় জাস্ট বসায় দাও। তো আসলে আমি সরাসরি এখানে বসাই দিচ্ছি যে এইচ এর পরিবর্তে বসাচ্ছি আমি কত 100, আর সাথে কত সাইন, আর সাথে কত থাকবে 30 ডিগ্রি। তো হয়ে গেল আমাদের জিনিসটা। তুমি এইটুকু সাইডে বের করে জাস্ট এখানে বসাই দিবা, এইটুকু করলে দেখবা তোমার সুন্দর একটা মান চলে আসবে। তো মানটা হচ্ছে কত আসবে, একটু মানটা একটু দেখে নিচ্ছি, মানটা একটু আমি দেখে নিচ্ছি সরাসরি, তাহলে তোমরা একটু ক্যালকুলেশন করে ফেলো। আমি জাস্ট মানটা একটু দেখে নিচ্ছি যে মানটা কত আসবে, আমি জাস্ট বসাই দিই। তো মানটা আসবে হচ্ছে আমাদের 303, আর সাথে কত আসবে 80, সাথে ওয়াট। তোমাকে বলছিল যে অশ্ব ক্ষমতা বের করো, তুমি কি করবা, অশ্ব ক্ষমতা বের করতে তুমি শিখছিলা কি করতে হয়, তুমি ক্ষমতা কিন্তু পেয়ে গেলা, তোমাকে বলছে অশ্ব ক্ষমতা বের করো। তো অশ্ব ক্ষমতা বের করতে তোমাকে কি করতে হবে এবার, যে ওই যে আমাদের 30380 ওয়াট যেটা আছে সেটাকে ভাগ দিতে হবে কত 746 দিয়ে, তাহলে চলে আসবে কি হর্স পাওয়ার, এবং এইটা ভাগ করলে আমাদের কত চলে আসে, মেবি আমাদের 40.72 এর মতো একটা মান চলে আসে। তুমি সেটা বসাই দাও, তুমি ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে 40.72, সাথে কি আসবে আমাদের হর্স পাওয়ার। তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার, যে এত অশ্ব ক্ষমতার আমাদের ইঞ্জিনটার ক্ষমতা হচ্ছে এত অশ্ব ক্ষমতা, এত হর্স পাওয়ার। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, মাত্র যে অঙ্কটা করছিলাম জাস্ট ওই জায়গায় জাস্ট গাড়ি বসাইছে। তোমাকে এই উদ্দীপকটা পড়ে এই চিন্তাটা মিলাইতে হবে, আচ্ছা এরকম এরকম, তার মানে সেম এভাবে তুমি করে দাও, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঘ নাম্বারটা জাস্ট তোমাকে একটু কাহিনী করে বের করতে হবে। ঘ নাম্বারটা চলো করি আমরা। ঘ নাম্বারটা জাস্ট আমাদের নর্মাল গতিবিদ্যার অঙ্ক। তো এইটা আশা করি বুঝতে পারছি, এই চ্যাপ্টারের জিনিসটা ছিল আশা করি একদম ক্লিয়ার। আমি দেখাই দিচ্ছি, সময় নিয়ে দেখাই দিচ্ছি, যেন তোমাদের আসলে জিনিসগুলো বেশি ক্লিয়ার হয়ে যায়। এবার খেয়াল করো আমাদের ঘ নাম্বারে কি বলছে, যে উদ্দীপকের গাড়িটি আনুভূমিক রাস্তায় যদি চলে, তাহলে উদ্দীপকের গাড়িটি আরেকবার মানে কি হচ্ছিল আমাদের একটা তলে ছিল, এখন বলছে আনুভূমিক রাস্তায় যদি চলে তাহলে কি সে 10 সেকেন্ডের মধ্যে 60 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করতে পারবে, এটা জিজ্ঞেস করছে, পারবে কিনা, যে 10 সেকেন্ডের মধ্যে সে 60 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করতে পারবে কিনা। তো আমরা চলো দেখি যে এটার ক্ষমতা আমি একটু আগে বের করলাম, মাত্র আমরা এই ঘ নাম্বারটা করার আগে আমরা গ নাম্বার যখন করলাম ক্ষমতাটা বের করলাম কত 30380 ওয়াট, মাত্র আমরা এইটা বের করে আসলাম, তাই। তো আমি জানি যে আমার ওই ইঞ্জিনটা, আমি যে ইঞ্জিনটা নিয়ে কাজ করছি, যেই গাড়িটা নিয়ে কাজ করতেছি, সেই গাড়িটার ক্ষমতা হচ্ছে এত, আমার এটা জানা আছে, এবং তারা আমাকে বের করতে বলছে যে 10 সেকেন্ডের মধ্যে পারবে কিনা। তাহলে আমি বের করতে চাই যে জিরো হতে, স্থির অবস্থা হতে 60 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করতে কত সেকেন্ড লাগবে। আমি মনে করে দেখলাম যে 60 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করতে ওই গাড়িটার সময় লাগে মনে করো 20 সেকেন্ড। তাহলে কি 10 সেকেন্ডের মধ্যে পারবে না, পারবে না। কিন্তু আমি দেখলাম মনে করে লাগছে 6 সেকেন্ড, 60 কিলোমিটার হইতে লাগছে 6 সেকেন্ড, তার মানে তো অবশ্যই হ্যাঁ 10 সেকেন্ডের মধ্যেই তো পারছে, তার মানে পারবে। তোমাকে এখন বের করতে হবে যে 60 কিলোমিটার পার আওয়ার হইতে হলে কত সেকেন্ড লাগবে। তাহলে আমি একটু লিখে নিচ্ছি যে আমি এইটা দেওয়া আছে আমার বেগ কত দেওয়া 60 কিলোমিটার পার আওয়ার। তো এই মানটাকে তুমি মিটার পার সেকেন্ড বানাই নিবা, শর্টকাট হচ্ছে ক্যালকুলেটরতে ভাগ দিবা, 3.6 দিয়ে ভাগ দিবা, শর্টকাটে চলে আসবে। আর যারা বাচ্চাদের মতো দেখাই দিতে চাও 9 যে করতা 1000 দিয়ে গুণ 3600 দিয়ে ভাগ, ওই জিনিস তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। তো আসবে 16.67 বা 16.67 মিটার পার সেকেন্ড। আমি বেগটা বের করে নিলাম যে হ্যাঁ আমার দরকার কি স্থির অবস্থা থেকে আমার এই জায়গাটা যাওয়া দরকার, আমার বেগটা এত হওয়া লাগবে। হ্যাঁ, তারপরে আমি জানি কি, আমি বেগটা জানি আর আমার ওই ইঞ্জিনটার ক্ষমতাটা জানি, আমার লাগবে হচ্ছে সময়টা কত, আমি যাচ্ছি সময়টা কত। তো কীভাবে বের করা যায় তার আগে আমরা দেখে আসি, যেহেতু গাড়িটার ভর আছে, ওই মধ্যে গাড়িটার মধ্যে একজন লোক আছে, তাহলে এই 60 কিলোমিটার পার আওয়ার বেগ বা 16.6 মিটার পার সেকেন্ড বেগ অর্জন যদি সে করে তাহলে তার গতিশক্তি কত হবে। তাহলে তার গতিশক্তি কত অর্জিত হয় 60 কিলোমিটার পার আওয়ার বেগ হলে সেটা আমরা বের করি। তাহলে লিখি আমরা যে গতিশক্তি, কেন গতিশক্তি বের করতেছি জানো, তা তুমি একটু পরে বুঝতে পারবা। তুমি একটু লিখে নিচ্ছি এবং তোমাকে বুঝাই দিব যে কেন আমি বুঝলাম যে গতিশক্তি বের করতে হবে। তাহলে গতিশক্তি কে সমান তুমি লেখো হাফ mv², এবং তুমি একটু খেয়াল করো হাফ এম এর মান কত হবে 1860 বসাবা, কারণ কি 1800 কেজি ছিল কি গাড়ির ভর এবং 60 কেজি ছিল কি ওই ড্রাইভারের ভর। তাহলে এম বসাই ফেলে এবং ভি এর মানটা কত, ভি এর মানটা হচ্ছে 16.67 স্কোয়ার্ড, তো বসাই দিলে এবং এইটা করলে তুমি একটা মান পাই যাবে এত জুল। তো সেই জুলটা কত আসে তুমি বসাই ফেলো, সেই মানটা হচ্ছে 258.3 ইন্টু 10⁻³ জুল। তুমি একটু ক্যালকুলেশন করো, সমস্যা নেই, ক্যালকুলেটর মানটা বসাইতে পারবা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন তোমাকে বুঝতে হবে যে কেন তুমি গতিশক্তিটা বের করলা। এবার তোমার উদ্দেশ্য ছিল টি বের করা, তুমি পি জানো, তো তোমার দরকার কি দেখো, তো তুমি কিভাবে এটা করতে পারো, তুমি ক্ষমতার মধ্যে শিখে আসতো ভাইয়া যে আমরা জানি পি = W/T। তো আমি তো টি বের করতে চাই, যদি টি বের করতেই চাই তাহলে আমি কি লিখবো W/P লিখবো, তাই না। আমার কাজ তো এটা হবে যে আমি যদি টি বের করতে চাই W/P লিখবো।
তো ডাব্লিউ তো আমি জানি না যে ওই গাড়িটা যে 0 থেকে 60 কিলোমিটার/আওয়ার বেগ অর্জন করলো, অবশ্যই গাড়ির ওই ইঞ্জিনটাকে কাজ করতে হয়েছে। তো ইঞ্জিনটাকে কতটুকু কাজ করতে হয়েছে, যতটুকু গতিশক্তির পরিবর্তন হয়েছে অতটুকুই কাজ করতে হয়েছে। এটা কিভাবে আমরা জানলাম? এইটা একটা এই চ্যাপ্টারে একটা উপপাদ্য আছে, কাজ শক্তি উপপাদ্য, যে কৃত কাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন। তার মানে তুমি যতটুকু কাজ করবা সেই অনুযায়ী তোমার গতিশক্তির পরিবর্তন হবে, সমান সমান হবে। ইঞ্জিনটা যতটুকু কাজ করবে ইঞ্জিনটার গতিশক্তির পরিবর্তন অতটুকুই হবে। তো গতিশক্তির পরিবর্তন আমরা বের করলাম, কারণ একটা তো স্থির অবস্থান ছিল, তার মানে আগে গতিশক্তি 0 ছিল। তাহলে আমরা লিখতে পারবো, আমরা জানি তাহলে পি সমান সমান ডাব্লিউ/টি, তাহলে টি সমান সমান কি আসবে ডাব্লিউ/পি, তাই না? আর এই ডাব্লিউর জায়গায় তুমি এখন এই মানটা বসাই দিতে পারবা যে গতিশক্তির পরিবর্তন আর কে এটা আসলে কি, এটা আসলে সমান। কারণ এটা বললাম গতিশক্তির পরিবর্তন কৃতকাজের সমান, এটা কাজ শক্তি উপপাদ্য। একটা ইঞ্জিন যতটুকু কাজ করবে, বেশি কাজ করলে বেশি গতিশক্তির পরিবর্তন হবে, এরকম ব্যাপারটা। তাহলে আমি ডাব্লিউ মানটা বসাই দিচ্ছি, দেখো 258.3 × 10⁻³ জুল ডিভাইডেড বাই পি। পি এর মান কত? পি এর মান আগেই তুমি বের করে আসছিলা ওই ইঞ্জিনটারই 30380 ওয়াট। তাহলে ভাগ করলে তুমি পেয়ে যাবা এখানকার মানটা কত আসবে, কত সেকেন্ডে আসবে। তুমি মানটা একটু দেখো, এটা মোস্ট প্রবলি 8.5 সেকেন্ডের মতো আসে। তাহলে তোমাকে জিজ্ঞেস করছিল 10 সেকেন্ডের মধ্যে এইটা করা সম্ভব কিনা। তুমি দেখলা ওইটা করতে হলে তোমার সময় লাগে 8.5 সেকেন্ড, তার মানে অবশ্যই 10 সেকেন্ডের মধ্যেই সম্ভব। খুব সুন্দর মতো বুঝে ফেলে হচ্ছে আমাদের কুয়ার টাইপের অঙ্কগুলা, কারণ এই টাইপ দিয়ে অনেক বেশি সৃজনশীল হবে। তো আমরা এতক্ষণ ক্ষমতা বুঝছিলাম, ক্ষমতা থেকে কী কী প্রশ্ন আসতে পারে দেখলাম আমরা। তো ক্ষমতারই কিন্তু একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এই কুয়ার অঙ্কগুলা। তো খুব ভালো করে আমরা চলো বুঝে নিই কী কী আমাদের মনে রাখতে হবে। সূত্র কিন্তু সেই আগেরটাই, P = mgh/t। কি লিখছি দেখো, পি মানে আমি কী বলছিলাম আগে, কার্যকর ক্ষমতা। আর একটা ছিল পি প্রাইম, ওই যে কর্মদক্ষতার সাথে কর্মদক্ষতা সমান কার্যকর ক্ষমতা ডিভাইড বাই প্রদত্ত ক্ষমতা। সেই পি প্রাইমটা ছিল প্রদত্ত ক্ষমতা বা প্রকৃত ক্ষমতাও কিন্তু বলতো। তো আমরা বুঝতে পারলাম, তো এইটুকু মিলেই কিন্তু আমাদের কোয়ার অঙ্কগুলো আসবে। দেখো এই কোয়ার অঙ্কগুলো যখন তুমি করবা তখন mgh/t না, তো এই সূত্রগুলোর মধ্যে দুইটা জিনিস নিয়ে তোমার সমস্যা হইতে পারে। একটা হচ্ছে তোমার এই কুয়ার অঙ্কের মধ্যে যে পানি থাকবে, বলবো যে পানি এতটুকু উঠাইছি, তো পানির ভরটা নিয়ে তোমার একটু ঝামেলা হইতে পারে, কারণ পানির ভরটা মাঝে মাঝে সম্পূর্ণ বলে দিবে না, তোমাকে বের করে নিতে হবে যে কত কেজি পানি তুমি উঠাইলা, তো এটা তোমাকে বের করে নিতে হবে। তার মানে ভর নিয়ে একটা সমস্যা আমাদের আছে, তো সেটা আমরা এখানে সলভ করব। এবং দেখো এইচ প্রাইম দিয়ে রাখছি, তো এই এইচ প্রাইম বলতে বোঝাচ্ছে হচ্ছে গড় সরণ বা ভার কেন্দ্রের সরণ। একটু আগে এটাই তোমাকে বলে আসলাম যে আমাদের কিন্তু এভাবে পরীক্ষা আসতে পারে যে আমাদের গড় সরণ বা ভার কেন্দ্রের সরণ সেটা নির্ণয় করে নিয়ে আমাকে এইভাবে অঙ্কগুলো করতে হইতে পারে। তো কখন আমি ভারকেন্দ্রের সরণ নিব বা কখন আমি নিব না, সেটাও আমি এখনই ক্লিয়ার করে দিব। তারপর তুমি মনে রাখো, যখন কুয়ার অঙ্ক তোমাকে বলবে, এরকম তোমাকে বলবে যে একটা কুয়া আছে, কুয়াটাকে আমি পানি শূন্য করে ফেললাম। কুয়া একটা সম্পূর্ণ ছিল, সেখান থেকে আমি অর্ধেক পানি খালি করলাম। বা তোমাকে বলবে একটা কুয়া ছিল, সেখান থেকে আমি হচ্ছে এত অংশ পানি খালি করলাম, বা এত অংশ পানি হচ্ছে আমার অবশিষ্ট রইল। বা তোমাকে এরকম করে বলে দিবে যে আমি একটা কুয়া থেকে এত অংশ পানি তুলছি বা এত অংশ খালি করছি, এরকম কিছু একটা হিন্টস দিয়ে দিবে। তখন তুমি কী করবা, এই এইচ প্রাইমটা ইউজ করবা বা গড় সরণটা বের করে নিবা। গড় সরণ কীভাবে বের করতে হয় সেটা আমার দায়িত্ব, আমি শেখাই দিব। কিন্তু মাঝে মাঝে এরকম বলতে পারে, কুয়া লিখ দিয়ে একটা কুয়া ছিল এরকম জাস্ট বলবে একটা কুয়া ছিল, কুয়ার মধ্যে এই পানি আছে, তো এই কুয়া থেকে 200 মিটার উচ্চতায় পানি ওঠানো হলো, আর কিছুই কিন্তু বলে নাই, খালি সরাসরি বলেই তোমাকে যে 200 মিটার উচ্চতায়। তখন তুমি জাস্ট 200 বসাই দিবা, তোমাকে কোনো গড় সরণ টরণ করতে হবে না। যদি আমি সৃজনশীল তোমাকে লিখে দেখাবো, করে দেখাবো, তাহলে তুমি আরও ভালো বুঝতে পারবা যে হ্যাঁ এই টাইমে আমার গড় সরণ নিতে হবে বা এই টাইমে আমার নিতে হবে না। মানে তখন তোমার সরাসরি উল্লেখ থাকবে, পানিকে আমি এত মিটার উচ্চতায় নিলাম, ডিরেক্ট বলে দিবে। তখন তোমার গড় সরণ টরণ করার দরকার নাই। কখন গড় সরণ করবো, যখন তোমাকে বলবে যে আমি পানি অর্ধেক খালি করছি, সম্পূর্ণ খালি করছি, বা পানির হচ্ছে এত অংশ খালি করছি, এত মিটার খালি করছি, এভাবে যখন তোমাকে উল্লেখ করে বলবে, তখন তোমাকে গড় সরণ নিতে হবে। সৃজনশীল দেখাবো, এক্সাম্পল দেখালে তুমি নিজেই প্রশ্ন পড়েই একদম ক্লিয়ার হয়ে যাবে। তার আগে চলো আমরা এটা শিখে ফেলি কিভাবে গড় সরণ নির্ণয় করতে হয় এবং কিভাবে এখানকার ভর নিয়ে যেই সমস্যাটা সেটা সলভ করতে হয়। ভরের সমস্যাটা বেশি ইজি, তো চলো আমরা এটা ফার্স্ট অফ অল সলভ করে নিই। তো মাঝে মাঝে আমার প্রশ্ন এরকম থাকতে পারে, বলতে পারে যে একটা পানিপূর্ণ কুয়া আছে, দেখো একটা আমি কুয়া নিছি, এই কুয়াটা সম্পূর্ণ পানিপূর্ণ। কুয়া বলতে চৌবাচ্চা বোঝাচ্ছি আমরা, নিচে এরকম সিল করা, ঠিক আছে। তার মানে এই একটা আমরা কুয়া নিছি যে এটার হচ্ছে পানি আছে কত, তোমাকে বলবো যে 2000 লিটার বা হচ্ছে 200 লিটার পানি আছে। তা তোমাকে মাঝে মাঝে এরকম বলবে যে 200 লিটার পানি আছে। যখন তোমাকে লিটার বলে দিবে তখন তোমার কোনো টেনশন নাই, তুমি সুন্দর মতো লিখতে পারবা যে 200 লিটার হচ্ছে কি অ্যাপ্রক্সিমেটলি কি 200 কেজি এর সমান। কেন 200 লিটার আর 200 কেজি অ্যাপ্রক্সিমেটলি সমান হয়ে গেল সেটাও চলো তোমাকে ছোট্ট করে বুঝাই দিই, বা তুমি এটা না বুঝলেও চলবে, তুমি জাস্ট বসাই দিলে হবে। কিন্তু আমরা বুঝে রাখি কেন জিনিসটা এরকম হইলো, 200 লিটার আর 200 কেজি কেন অ্যাপ্রক্সিমেট সমান ধরি আমরা। তো তুমি তোমার এটা মন চাইতো যে ভি দেওয়া, আমি বের করবো এম, তাহলে রো দিয়ে তো গুণ করার কথা, তাহলে তোমার মাথায় এটা আসতেই পারে এবং আসা উচিত যে এম ইকুয়াল টু কি বলতো, এম ইকুয়াল টু হচ্ছে এরকম কি লিখি আমরা, রো ইন্টু ভি।
তো তোমার তো এখানে লিটার দেওয়া, লিটার তো অবশ্যই আয়তন, তাই না? এটা তো ভর না। তো কেন আমি ভরের জায়গায় 200 লিখতে পারলাম? তো সেটা আমরা চলো দেখি। তো আমি রো এর মানটা বসাইলাম 1000, চোখ বন্ধ করে বসাইলাম 1000, এবং 1000 কি হয়? কেজি মিটার পার কিউব। তার মানে কিন্তু আমরা ঘনত্বটা কিন্তু এসআই এককে বসাইছি মিটার পার কিউব, কেজি মিটার পার কিউব। এবার যখন তুমি আয়তন বসাইতে যাবা, আয়তন কত? 200, তো 200 বসাইলা। কিন্তু ভাইয়া 200 তো লিটার, আয়তনের এসআই একক তো লিটার না, আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব। তার মানে এই 200 লিটারকে তুমি যখন মিটার কিউবে নিয়ে যাবা, তখন এই 200-র সাথে তোমাকে আবার কি করতে হবে বলো তো? এই 200-কে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তোমার হবে মিটার কিউব। আর অবশ্যই তোমাকে মিটার কিউবই বসাইতে হবে, কারণ তুমি ঘনত্ব বসাইছো কেজি মিটার পার কিউব, এসআই একক। আয়তনও বসাইতে হবে কি? এসআই এককে বসাইতে হবে। খালি 200 বসাইলে চলবে না, তখন তুমি অবশ্যই ওই লিটারকে মিটার কিউব বানানোর জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে। তো খেয়াল করো, এই 1000 কাটাই চলে যায়, এই জন্যই আমরা আরামসে বসাইতে পারি। হ্যাঁ, 200 লিটার ছিল, এই জন্য আমি আরামসে কি করতে পারি? 200 লিটারের জায়গায় আমি এরকম করে সুন্দর করে 200 কেজি লিখে দিতে পারি, কোনো প্যারা হয় না। তবে লিটার না থেকে যদি গ্যালন থাকে, তাহলে কী করতে একটু শিখে আসলাম যে 3.79 দিয়ে গুণ করবো আমরা, ওটা একটু মাথায় রাখবো আমরা। তো এইটা হচ্ছে যদি নর্মাল দেওয়া থাকে তাহলে। কিন্তু মাঝে মাঝে আবার এইটাও দেওয়া থাকে না, 200 লিটার যে বললাম এইটাও দেওয়া থাকে না, শুধু বলা থাকে এই হচ্ছে আমাদের একটা কুয়া, এই কুয়াটার গভীরতা এত, এই কুয়াটার ব্যাসার্ধ বা ব্যাস হচ্ছে এত, জাস্ট ব্যাসার্ধ আর ব্যাসটা দেওয়া থাকে। তখন আমাকে বুঝে নিতে হয় আচ্ছা এই কুয়ার মধ্যে কতটুকু পানি থাকতে পারে, তারপরে তোমাকে বের করে সেটা বসাইতে হবে। তাই তুমি বুঝতে পারলা যে লিটার থাকুক, লিটারকে তুমি কেজি বসাইতে পারবা, আরামসে বসাইতে পারবা, তোমাকে ওইটা করে দেখাইতে হবে না। তুমি লিটার আছে, তুমি আরামসে 200 লিটার 200 কেজি বসাই দাও, শেষ, কাহিনী শেষ। কিন্তু যদি এই 200 লিটারও দেওয়া না থাকে, তখন তুমি কি করবা? তখন তুমি দেখবা তোমাকে মনে করে বললো যে এই পুরো কুয়াটুকুর মধ্যে মোট কতটুকু পানি আছে, তুমি বের করতে চাও, পানির ভর তোমার লাগবে পুরা কুয়াটার জন্য। যদি অর্ধেক লাগে, পুরাটা বের করলা 1000, তাহলে অর্ধেক কুয়ার মধ্যে থাকবে কত? 500। ওটা তুমি করতে পারো, 2 দিয়ে ভাগ করে নিতে পারবা। তার আগে চলো আমরা দেখি যে পুরোটুকুর মধ্যে আমাদের কত কেজি পানি আছে বা কত লিটার পানি আছে, কীভাবে বুঝবো? কুয়াটা নর্মালি কী হয়? সিলিন্ডার আকৃতির হয় না? তোমরা বাসায় কুয়া দেখছো না, এরকম সিলিন্ডার আকৃতির হয়। তো সিলিন্ডার আকৃতির আয়তনের সূত্র আমরা কি জানি? যে আমরা জানি সিলিন্ডারের ক্ষেত্রে আয়তনের সূত্র হচ্ছে, ভি এর সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে আমরা এল দিয়ে লিখতেছি। এল দিয়ে কেন লিখলাম আমরা? এইচ তো অলরেডি আছে, এইচ প্রাইম প্যাস লাগে যেতে পারে, কোনটা জায়গায় কোনটা বসাবো না বসাবো, এই জন্য তুমি এল দিয়ে লেখো, পাই আর স্কোয়ার এল, কোনো সমস্যা নেই। যেখানে এল মানে কি? এখানে এই এল এর মিনিংটা হচ্ছে আমার যতটুকু পানি লাগবে ওই পানির দৈর্ঘ্য, তুমি যতটুকুর ভর বের করতে চাও সেই পানিটুকুর দৈর্ঘ্য। তাহলে তোমার যতটুকু ভর লাগবে, যতটুকু পানির ভর লাগবে, আমি সুন্দর করে বাংলাতে লিখে দিচ্ছি তোমার মনে থাকে পরে, যতটুকু পানির ভর আমার দরকার, যতটুকু পানির ভর ততটুকু পানির দৈর্ঘ্য, ততটুকু পানির দৈর্ঘ্যই হবে কি আমাদের এল এর মান। তুমি মনে করো আমি সম্পূর্ণ কুয়ার পানির ভর চাই, তাহলে তোমার এল এর মান হবে কি? সম্পূর্ণ কুয়ার দৈর্ঘ্য, সম্পূর্ণ পানির দৈর্ঘ্য, আরামসে চলে আসলো। তোমাকে বললো আমার এতটুকু পানির ভর দরকার, তাহলে তুমি এতটুকু দৈর্ঘ্য নিবা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোনো এখানে মধ্যে কোনো ঝামেলা নেই, আশা করি এটা মনে থাকবে। তো তুমি লিখবা পানির আয়তন বের করবা কীভাবে? পাই আর স্কোয়ার এল। তো এখানে আমাদের এল এর মান আমি যদি চাই পুরোটুকুর মধ্যে মোট কতটুকু পানি আছে বের করছে, তাহলে আমি আরামসে এই পুরোটার যে দৈর্ঘ্য, মনে করো 20 মিটার বললাম আমি কথার কথা, তাহলে তুমি সেই ক্ষেত্রে কী করবা? যে এই মানে যদি 20 হয়, তাহলে তুমি পুরো পানির তুমি ভর চাচ্ছ, তাহলে তুমি কী লিখবা? পাই আর স্কোয়ার 20, এল এর মান 20 এখানে। আর মানে কি? আর মানে হচ্ছে সেই কুয়াটার কি ব্যাসার্ধ। যদি তোমার প্রশ্ন এরকম ব্যাসার্ধ না দিয়ে পুরোটার ব্যাস দিয়ে দেয়, তো ব্যাসকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ পাওয়া যায়, এটুকু তোমাদের বলে দিতে হবে না। তো আর হচ্ছে সেই ব্যাসার্ধ, পাই আর স্কোয়ার এল করলে আয়তন পাওয়া যাবে। তুমি এবার ছোটবেলায় শিখছিলা এম ইকুয়াল টু রো ইন্টু ভি। রো মানে তো হচ্ছে ঘনত্ব, ওই 1000 বসাই দেবা, পানি তো থাকে, পানির ঘনত্ব, আর ভি এর জায়গায় বসাই দেবা পাই আর স্কোয়ার এল। তার মানে যদি তোমার কোনো প্রশ্নে এরকম করে তোমার পানির ভরটা দেওয়া না থাকে, তোমাকে বারবার এইভাবে বের করে নিতে হবে। এম ইকুয়াল টু রো ভি, রোর জায়গায় রো, আর ভি এর জায়গায় পাই আর স্কোয়ার এল। এল মানে কি? যতটুকু পানি লাগবে অতটুকু পানির দৈর্ঘ্য লাগবে, জাস্ট অতটুকু দৈর্ঘ্য বা অতটুকু উচ্চতা বা গভীরতা যাই বলো হয়ে যাবে। তোমার যদি পুরো কুয়া লাগে, পুরো কুয়োর পানির দৈর্ঘ্য লাগে, বা পুরো কুয়োটা যদি আমার পানির ভরটা লাগে, তাহলে আমরা কী করবো? যে পুরো কুয়োর পানির দৈর্ঘ্যটা নিব, কতটুকু পানি আছে, শেষ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশা করি এম এর মানটা বুঝতে পারছো। এম ইকুয়াল টু রো ভি, ভি এর জায়গায় কি? পাই আর স্কোয়ার এল। এতটুকু জাস্ট মনে রাখলে এখান থেকে এনাফ। আশা করি আমরা সবাই পারবো। এম এর ব্যাপারটা আমাদের সর্ট আউট হলো। লিটার থাকলে সরাসরি জোস বসাই দিব, যদি না দেওয়া থাকে আমরা লিখবো কি? এম ইকুয়াল টু রো ভি, এটা লিখবো বক্স, এটা লিখবো এম ইকুয়াল টু রো ভি, আর ভি এর জায়গায় পাই আর স্কোয়ার এল। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এইটুকু আমরা বুঝে ফেলতে পারলাম। তো আমরা চলো এখান থেকে এটা থাকুক। তাহলে আমরা কি করি? আমরা এইচটা বের করতে চাইবা, তাহলে আমি এই সাইডটুকু মুছে দিচ্ছি, কারণ এটা আমাদের অলরেডি তুমি বুঝে ফেলছো যে কেন লিটার আর কেজি তুমি সেম লিখতে পারবা। হ্যাঁ, তো ভালো কথা। এবার চলো আমরা আসি হচ্ছে আমাদের সেই মেইন জিনিসটার মধ্যে, এইচের মধ্যে। এই কোর অঙ্কের মধ্যে ঝামেলা হয় কোথায়? এই গড় সরণের মধ্যে আমাদের বিশেষ করে ঝামেলা হয়, আমরা বের করতে পারি না, বুঝি না কখন কোনটা নিব, কনফিউজড থাকি, কীভাবে নিব সব আমরা তোমাকে দেখাই দিচ্ছি। তো আমরা মনে করো শুরুতে এই প্রথমটাই আমরা নিই। তো এগুলো আমি মুছে দিচ্ছি, বাকিগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো তুমি তুলে ফেলছো আশা করি খাতায়, আর না হলে তুমি আবার টেনে তুলে ফেলো। খেয়াল করো যে আমাকে বলছে এই হচ্ছে আমাদের একটা কুয়া,
এই একটা কুয়া বলছে এই কুয়াটার গভীরতা হচ্ছে 20 মিটার। এখন আমাকে বলছে এটা সম্পূর্ণ পানি দ্বারা পরিপূর্ণ, প্রশ্ন বলে দিচ্ছে যে সম্পূর্ণ ভর্তি একটা কুয়ার দৈর্ঘ্য 20 মিটার। আমাকে বলছে এই কুয়াটা সম্পূর্ণ খালি করতে, আমাকে বলছে এই কুয়াটা আমি সম্পূর্ণ খালি করে ফেলতে চাই। তাহলে কুয়ার মধ্যে সব পানি আমি বের করে কি করতে চাই, কুয়াটা একদম খালি করতে চাই, মানে পানি শূন্য করতে চাই। তাহলে এই কুয়াটা পানি দ্বারা একদম ভর্তি ছিল, আর আমি কি করতে চাই, পানি শূন্য করতে চাই। তাহলে পানি শূন্য করতে চাই, তাহলে আমি এইচ প্রাইমের মানটা কত জিজ্ঞেস করবে হচ্ছে যে এখানে আমার কত ক্ষমতার পাম্প লাগবে তাহলে পানি শূন্য করার জন্য। তুমি লিখবা পি সমান mg এইচ প্রাইম বাই টি। তোমার তো mg/t এগুলো বসাইতে হবে, এইচ প্রাইমটা বসাইতে হবে, গড় সরণটা বসাইতে হবে। গড় সরণটা কীভাবে নিবা খেয়াল করো, সুন্দর একটা গড়ের তুমি গড় যেভাবে করতে সেভাবে করবা, নতুন কোনো নিয়ম না, জাস্ট গড় যেভাবে করতে হয়। খেয়াল করো একদম উপরের লেভেলে যে পানিগুলো আছে, হ্যাঁ, তো আমি এই ব্যাসার্ধটা এবার মুছে দিচ্ছি। তুমি এটা জানো ব্যাসার্ধ হলো আমাদের কুয়াটা একদম পানি দ্বারা পরিপূর্ণ, হ্যাঁ, একদম পানি দ্বারা পরিপূর্ণ। খেয়াল করো তোমাকে কি করতে হবে, এই কুয়া থেকে পানিটা বাইরে বের করতে হবে, এই কুয়া থেকে পানি তোমাকে বাইরে বের করতে হবে। এবার তোমাকে বলছে পানি শূন্য করতে হবে, তার মানে একদম উপরের লেভেলে যেই পানিটা আছে তাকেও বের করতে হবে, আবার একদম নিচে যে পানিটা আছে তাকে কিন্তু ধরে তোমাকে বাইরে বের করতে হবে। তো খেয়াল করো এই উপরে যেই পানিটা আছে তাকে বাইরে বের করতে যে পরিমাণ সরণ ঘটানো লাগতেছে, আর ওকে তো বেশ বাইরে বের করা লাগতেইছে না, কারণ চিন্তা করো এটা তো আমাদের মাটি, এই বরাবরের মাটি আমাদের। তো চিন্তা করো তাহলে একদম উপরে যে আছে সে তো প্রায় উপরেই আছে, তাকে বেশি সরণই লাগতেছে না, বা সে একদম উপরেই আছে। কিন্তু একদম নিচে যে পানিটা আছে সেই পানিটাকে বাইরে বের করতে খেয়াল করো কত বেশি সরণ ঘটানো লাগলো। একজন প্রায় সামান্য একটু বা উপশূন্য, কারণ সে উপরেই আছে, আর আরেকজন কি পুরো 20 মিটার ধরে বাইরে বের করতে হইলো। কিন্তু এই উপর থেকে শুরু করে এই নিচ পর্যন্ত সব পানিকেই বের করবা। তুমি খেয়াল করো এক এক পানির জন্য কিন্তু তোমাকে এক এক সরণ নিতে হবে। এই লেভেলে যে পানিগুলো ছিল তাকে এই সরণ ঘটাইতে হবে, এই লেভেলে যে পানিগুলো ছিল তাকে কিন্তু এই পরিমাণ সরণ ঘটাইতে হবে। তো এক এক লেভেলের পানির জন্য কিন্তু সরণটা এক এক রকম হয়ে যাচ্ছে। এই জন্য তুমি তো সবার জন্য আলাদা আলাদা করে সরণ নিয়ে ক্ষমতা বের করতে পারবা না, পসিবল হবে না। এই জন্য তোমাকে গড় করতে হবে। এটা হচ্ছে সহজভাবে, একদম সহজভাবে বুঝাইলাম কেন গড় সরণ নিব। গড় কীভাবে নিব এবার আমরা চলো আলোচনা করি। গড় যেভাবে নেয় একদম উপরেরটা আমরা নিব, আমরা আলোচনা করবো কীভাবে, দেখো একদম উপরেরটা আর একদম শেষেরটা, তাহলে তুমি গড় পেয়ে যাবা। যে একদম উপরে যে লেভেলে যে পানিটা আছে তোমাকে প্রথমত বুঝতে হবে কতটুকু খালি করতে হবে। তো প্রশ্ন তোমাকে বলা যে একটা পানি পূর্ণ কুয়া পানি শূন্য করতে হবে, তার মানে একদম উপরে যেই পানিটা আছে তাকেও বের করতে হবে, আর একদম নিচে যেই পানিটা আছে তাকেও বের করতে হবে। তোমাকে এইটুকু বুঝে নিতে হবে। তাহলে দেখো একদম উপরের পানিটাকে সরাইতে হবে 0 মিটার। কেন 0 মিটার? কারণ সেটা একদম উপরেই আছে। আর একদম নিচের লেভেলে যে পানিটা আছে তাকে সরাইতে হবে কয় মিটার, তাকে বাইরে বের করতে হবে কয় মিটার, 20 মিটার সরাইতে হবে, বাইরে বের করতে হবে। তাহলে এই 0 আর 20 গড় তোমাকে নিতে হবে। এইভাবেই তো গড় করতে হয়, তাই না? যে একদম সর্বোচ্চ আর একদম সর্বনিম্ন এই দুটোই তুমি গড় করে দিলা। তাহলে এবার গড় করলে তোমার মান আসবে কত? মান আসবে হচ্ছে 10। তাহলে তুমি বসাই দিব হচ্ছে 10 মিটার। সহজ, বুঝতে পারলা কিনা? এরকম আরও অনেকবার দেখাবো, তুমি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমাকে কী করতে হবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে আমি কতটুকু পানি খালি করবো। তুমি দাগ দিয়ে নিবা, আমার এই লেভেল থেকে শুরু করতে হবে আর এই লেভেল পর্যন্ত পানি খালি করতে হবে, দাগ দিয়ে নিলাম। তাহলে তুমি কী করবা, এটাকে বাইরে বাইর করতে কত সরাইতে হবে? 0। আর এইটাকে বাইরে বাইর করতে সরাইতে হবে কত? 20 মিটার, কারণ দেখো পুরোটা তো 20। তাহলে 0 আর 20 গড় নিলেই তোমার কাজ শেষ। এইভাবে আর অনেকবার প্র্যাকটিস করে আসো, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো সেম আমি তোমাকে বললাম এই হচ্ছে একটা কুয়া, এই কুয়াটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10 মিটার। তো 10 মিটার গভীরতার একটা কুয়া, পানি পরিপূর্ণ আছে, পানি শূন্য করতে হবে, একদম পানি শূন্য করতে হবে। তাহলে আমার এই গড় সরণটা কত, কীভাবে করবা, কী বলছি আগে তুমি মার্ক করে নিবা। হ্যাঁ, পানি শূন্য করতে চাইলে উপরের লেভেলের পানিকেও আমাকে সরাইতে হবে, একে সরাইতে হবে 0 মিটার, বুঝতে পারলাম, কারণ উপরেই আসা। আর একদম নিচের লেভেলে যে পানিটা আছে তাকেও আমাকে বের করতে হবে বা সরাইতে হবে। তাহলে নিচের এইখান থেকে বাইর করতে আমাকে 10 মিটার সরাইতে হবে, সরণ ঘটাইতে হবে। তাহলে 0 আর 10 গড় কত হবে? তাহলে তুমি কী লিখবা, 0 আর 10 গড় আসবে কত? 5 আসবে। তাহলে তুমি বুঝলা এখানে আমাদের এইচ প্রাইম আসবে কত? 5 মিটার। প্রথমটা বুঝে ফেললাম আমরা। এবার না দ্বিতীয়টা দেখি, বলছে পরিপূর্ণ একদম আছে, পানি দ্বারা পরিপূর্ণ, দেখতেই পাচ্ছ চিত্র আঁকা বা প্রশ্ন বলে দিবে। বলছি এইবার আমি একটা অর্ধেক খালি করতে চাই, এই কুয়াটাকে আমি অর্ধেক খালি করতে চাই, সম্পূর্ণ খালি করতে চাই না। আগের মতো এই কুয়াটা কয় মিটার? 10 মিটার ধরে নিলাম আমরা। এবার তোমাকে বলছে অর্ধেক খালি করবো, আগের মতো দাগ দিয়ে নিবা। অর্ধেক খালি মানে কি, নিচ থেকে তো অর্ধেক খালি করা যায় না, উপর থেকে অর্ধেক খালি করতে হবে। তাহলে অর্ধেক খালি মানে কি, এই লেভেল থেকে বাইরে বের করতে হবে, একদম উপরে যে আছে ওকে আমাকে বাইরে বের করতে হবে, বুঝলাম। কারণ অর্ধেক খালি মানে কি, ওকেও বাইরে বের করতে হবে, এই যে ওকে বাইরে বের করতে হবে, এই লেভেলের পানিটাকে বাইরে আমাকে বের করতে হবে। আর অর্ধেক মানে কি, পুরোটা তো না। তাহলে অর্ধেক বরাবর তুমি একটা দাগ দিয়ে নিলা, এই যে এই বরাবর মনে করো একটা দাগ দিয়ে নিলা, তার মানে এই সমস্ত পানিকে তোমাকে কী করতে হবে, বাইরে নিয়ে আসতে হবে, এই পানিটুকুকে। তাহলে একে বাইরে বের করতে আমার সরণ ঘটাতে হয় 0 মিটার, আর এই পানিটাকে বাইরে বের করতে আমার সরণ ঘটাতে হয় কয় মিটার? দেখো তো, এবার বুদ্ধি করে বলো, এবার কি 10 না, এই পুরোটুকু 10। তাহলে অবশ্যই এইটুকু কত? 5। এই পুরোটুকুই হচ্ছে আমার 10 ছিল, এই পুরোটাই আমাদের কত ছিল? 10 ছিল। তাহলে এটা অবশ্যই 5। তাহলে এই লেভেলে যারা আছে তাকে সরাইতে হবে কয় মিটার? 5 মিটার সরাইতে হবে। তাহলে 0 আর 5 গড় নিয়ে নাও তুমি। তাহলে তুমি কি লিখবা, এইচ প্রাইম সমান কত? 0 আর 5 গড়। তাহলে 0 আর 5 গড় করলে কত চলে আসবে বলো তো? আসবে হচ্ছে কত? 2.5।
জাস্ট এটা। একইভাবে তুমি আরেকটা ট্রাই করো, তুমি নিজেই বুঝতে পারবা। এবার তোমাকে বলছে দেখো যে অলরেডি একটা কুয়া এরকম, যখন এই পানিটা তুমি বের করে ফেলছি, তাহলে কুয়াটা এরকম থাকলো, মনে করো এই সিনারিটা তোমাকে আবার দিল, বললো যে হ্যাঁ এবার এই কুয়াটা এরকম আছে, অর্ধেক খালি আগে থেকে আছে, এবার যা পানি আছে সব বের করে ফেলো, পুরোটাই খালি করে ফেলো। তাহলে এখন তুমি কীভাবে গড় নিবা? সেম আগের মতো, পুরোটা খালি করো মানে কি, এই লেভেলের এই পানিটাকে শুরু করবা তুমি, তাহলে এই পানিটাকে তুমি বাইরে নিবা, ওকে ভালো কথা। আবার এই পুরোটুকু খালি করো মানে কি, এই নিচেরটাকে তুমি বাইরে নিবা। খেয়াল করো তো কোনটা কতটুকু সরাইলা। এই পুরোটা ছিল 10, আগের মতোই ধরলাম আমরা, পুরোটা ছিল 10, তাহলে এইটুকু তো অবশ্যই 5, তাহলে একে সরাইতে হবে 5 মিটার। আর একদম এই নিচের লেভেলে যারা আছে তাকে তো এই একদম দেখো 5 মিটার আরও 5 মিটার, মানে মোট 10 মিটারই কিন্তু তাকে বের করতে হইলো। খেয়াল করলাম, তাহলে ওকে 5 মিটার এবং 10 মিটার পুরোটুকু সরাইতে হলো। ওর জন্য 5, ওর জন্য 10, তাহলে 5 আর 10-এর তুমি গড় নিবা। 5 আর 10-এর গড় নিলে কত চলে আসবে? 15/2 মানে কত? 7.5। তুমি বুঝতে পারলা আমাদের এখানকার গড়টা হবে কত? 7.5 মিটার। 15/2 মানে কত? 7.5। আশা করি একদম ঘটনা ক্লিয়ার হয়ে গেছে কীভাবে বের করতে হয়। এভাবে তুমি গড় যে নিয়ে ফেলতে পারো, সুন্দর হয়ে গেল ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমি এভাবে বুঝে ফেলতে পারলাম আমাদের গড়টা কত হবে। তাহলে তুমি একটু মনে রাখতে পারো, যখন তুমি দেখবে একদম পানি পরিপূর্ণ ছিল, পানি শূন্য করতে হবে, সেই ক্ষেত্রে গড় নেওয়ার জন্য জাস্ট কী করতে হয়? 2 দিয়ে ভাগ করতে হয়। দেখো 2 দিয়ে ভাগ করছি আমরা, কারণ 0 ছিল সাথে। আচ্ছা, এটা তুমি চাইলে মনে রাখতে পারো। অথবা যখন তুমি দেখবা সম্পূর্ণ আমার পানি ছিল কিন্তু অর্ধেক খালি করতে হবে, সেখানে দেখো আমরা কী করছি, যে এই যত গভীরতা ছিল তাকে 4 দিয়ে ভাগ করলে 2.5 আসবে, কারণ এখানে অর্ধেক আর এখানে অর্ধেক করছি। তা তুমি চাইলে এটা মনে রাখতে পারো। মনে রাখার দরকার নাই আমার মতে, কারণ তুমি তো জিনিসটা বুঝছো কীভাবে বের করতে হয়, এভাবে বের করে নিলে হয়ে যাবে। এবার সম্পূর্ণ খালি এটা তোমার মুখস্থ করার দরকার নেই, এই দুটো একটু মনে রাখলেও রাখতে পারো, কারণ অনেক বেশি আসে এই দুটো প্রশ্ন। হ্যাঁ, অনেক বেশি পরীক্ষা আসে এবং এইটাও বেশ আসে। তো আশা করি বুঝতে পারছো কীভাবে গড়টা নিতে হয়। এবার তোমাকে আমি লাস্ট আরও একটা করে দেখাচ্ছি, গড়ের জ্ঞান আমাদের শেষ হবে। আমি আরও একটা প্র্যাকটিস দেখাচ্ছি, এইভাবেও তোমাকে পরীক্ষায় বলতে পারে। হ্যাঁ, তাহলে আমি মনে করো এই উদাহরণটাই নিচ্ছি, এইখানকার উদাহরণটা আমরা নিচ্ছি। এবার তোমাকে মনে করো এইভাবে বলছে যে তোমার হচ্ছে একটা এই কুয়াটা আছে, এই কুয়াটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। এবার তোমাকে বলে দিল এইভাবে, হ্যাঁ, যে আমার এইটার মধ্যে আমার এই পুরোটা পানি দ্বারা পরিপূর্ণ না, আমার এই কুয়াটা পুরোটুকু পানি দ্বারা পরিপূর্ণ না। আমাকে বললো যে 1/4 অংশ খালি। হ্যাঁ, এবার এত অংশ খালি বলে দিল। আমার একটা কুয়া ছিল যার এত অংশ খালি, বাকি অংশটুকু ভরা। এই কুয়াটার দৈর্ঘ্য হচ্ছে, গভীরতা হচ্ছে 20 মিটার। এখন তোমাকে আগে শুরুতে বের করে নিতে হবে কতটুকু ভরা কতটুকু খালি। তুমি খেয়াল করো 1/4 অংশ মানে কি, 20-এর 1/5। তুমি লিখতে পারো যে 20-এর 1/4, 1/5 না, সরি 1/4, 20-এর 1/4 অংশ খালি। তাহলে এটুকু করলে কত আসবে? শুধু 5 আসবে, মানে 5 মিটার। তার মানে এইটা হচ্ছে আমাদের 0 আর এই লেভেলটা কত আসলে 5। তাহলে তুমি বুঝতে পারলে এটা হচ্ছে আমাদের 5। তাহলে এই 5 মিটার হচ্ছে আমাদের খালি, আর বাকি 15 মিটার আসলে আমাদের কি, ভরা। এবার তোমাকে বলছে যে আমি এইটুকু পুরোটুকুই খালি করতে চাই, তাহলে কী করতে হবে? তুমি লিখবা, আচ্ছা লিখে আসো h প্রাইম সমান সমান, কী বলছিলাম, যে একদম উপরের লেভেলটা নিবা, উপরের লেভেলটা, আর একদম নিচের লেভেলটা নিবা। একদম উপরের লেভেলের পানিকে বাইরে বের করতে কত মিটার সরানো লাগতেছে? এইটুকু তো 5 মিটার, তাহলে একে সরানো লাগতেছে 5 মিটার। আর একদম নিচের লেভেলের যে পানিটা, তাকে যদি বাইরে বের করতে চাও কয় মিটার সরানো লাগতেছে? খেয়াল করো, একদম নিচের লেভেল থেকে এই লেভেলে পানিকে সরাই, দেখো পুরোটাই তো সরালাম, এই 15, এই 5 সবই তো সরালাম, তো 20 মিটারই সরানো লাগছে আমার। তাই তোমাকে কী করতে হবে? 20 মিটার আর 5 মিটারের গড় নিতে হবে। তো তুমি নিলা যে 5 + 20 গড় মানে কি, যোগ করে দিতে ভাগ, 25/2, 2 মানে কত? 25/2 মানে হচ্ছে কত? 12.5 মিটার। তাই তোমার অ্যান্সার হবে কত? 12.5 মিটার। এইভাবে তুমি গড় সনটা নিতে পারলে এনাফ, শেষ। তাহলে তুমি জাস্ট এইভাবে করে গড় সনগুলো নিবা। আশা করি বেসিকটুকু ক্লিয়ার হয়ে গেছে। সরাসরি অঙ্ক দেখাই চলো, তাহলে বুঝতে পারবা কী করতে হবে। এবং আরেকটা কথা অ্যাড করে রাখি, মাঝে মাঝে তোমাকে এইভাবে বলবে, হ্যাঁ তুমি যে গড় টর করলা, ভালো কথা, গড় করছো, তোমাকে বলবে এই পানি বাইর করে আমি খালি মাটি, এই আমরা যে গড়টা করলাম, এই গড় পর্যন্ত করলাম, এই গড় পর্যন্ত হচ্ছে এই মাটি পর্যন্ত আনতে, মানে এই লেভেল পর্যন্ত আনতে, মানে মাটিতে উঠাইতে কতটুকু গড় সন হবে সেইটা। কিন্তু মাঝে মাঝে বলে আমরা কি করি, এখান থেকে উঠাই আসে আমরা আবার কী করি, আরও 30 মিটার উচ্চতায় উঠাই। তারপর সে জিজ্ঞেস করে এইখান থেকে উঠানোর পরে আরও 30 মিটার উপরে উঠানো হলো, তখন তুমি কী করবা, যে এখানে তুমি কী করলা, আরও 30 মিটার উচ্চতায় উঠাইলা, এই ভূমি হতে আরও 30-এ উঠাইলা। তাহলে এইটুকু বের করছো গড় করে 7.5 আসছে। সুতরাং তুমি h প্রাইম লিখবা কি, যে 7.5 + 30। যদি তোমাকে এরকম করে বলে দেয় যে আরও 30 মিটার উপরে উঠাইলাম, আরও 30 মিটার, এইখানে যদি বলতো যে আমরা এই মাটিতে উঠানোর পরে আমরা কী করছি, আরও 30 মিটার উপরে উঠাইছি, তাহলে এখানে কী করছিলাম 2.5, সাথে আরও কী করতাম আমরা, ওই 2.5-এর সাথে আমরা আরও 30 যোগ করে দিতাম। তাহলে সোজা কথাই তুমি এভাবে মনে রাখতে পারো, যখন তুমি দেখবা যে ভূমি হতে তুমি আরও উচ্চতায় উঠাচ্ছ, বলবে যে তুমি ভূমি হতে 20 মিটার উচ্চতা টাঙ্কিতে উঠাচ্ছ এবার, তাহলে তুমি এইটুকু তো খালি করছো,
তোমাকে বলবে এত অংশ খালি করার পর এত মিটার উচ্চতায় পাঠানো হলো, তখন তুমি ওই উপরের উচ্চতাটুকু জাস্ট যোগ করে দিবা, তাহলে তোমার কাজ শেষ। এরকম অঙ্ক তোমাকে আমি দেখাই দিবনি, তাহলে তুমি বুঝতে পারবা আচ্ছা আমাদের প্রশ্নের ভাষাটা কীরকম থাকে, কীভাবে আমি বুঝতে পারবো সেই দায়িত্ব আমার, আমি দেখাই দিব, খুঁজে বের করে প্রশ্ন সৃজনশীল করে, কোনো টেনশন নাই। আশা করি এই কুয়ার এই বেসিকটুকু ক্লিয়ার। এবার চলো আমরা দেখি এ থেকে কীরকম আমাদের প্রশ্ন আসতে পারে। এবার চলো আমরা দেখে ফেলে হচ্ছে এই যে মাত্র আমরা শিখলাম হচ্ছে কুয়ার অঙ্কগুলো, সেই কুয়ার অঙ্কগুলো থেকে কীরকম সৃজনশীল পরীক্ষা আসতে পারে। দেখো লিখে রাখছে হচ্ছে মাদার সৃজনশীল, তার মানে কুয়ার অঙ্কগুলো থেকে যেই রকমের সৃজনশীল বা প্রশ্ন আসতে পারে সবগুলো আমি একসাথে দেখাই দিব, তারপরে বোর্ড প্রশ্নগুলো তোমাকে অ্যানালাইসিস করে দেখাবো, হ্যাঁ যে এগুলো পারলেই তুমি বোর্ডের সকল প্রশ্নগুলো তুমি করতে পারো। তো চলো সেটা আমরা ফার্স্টে দেখে ফেলি। তো মাদার সৃজনশীলের মধ্যে দেখো আমরা এই 8 নম্বর প্রশ্নে কী লিখছি, যে আমাদের কাছে একটা কুয়া দেওয়া আছে, সেই কুয়ার গভীরতা হচ্ছে 10 মিটার এবং সেই কুয়াটার ব্যাস হচ্ছে 4 মিটার এবং কুয়াটা পানি দ্বারা পরিপূর্ণ, এটা দেখতে পাচ্ছি আমরা বা প্রশ্নে বলে দিছে। এবার আমাকে বলছে যে 20 মিনিটে পানি শূন্য করতে, আমি এই কুয়াটাকে 20 মিনিট একদম পানি শূন্য করতে চাই, তাহলে এই করার জন্য আমি কী করছিলাম 6.87 হর্স পাওয়ারের একটা পাম্প লাগানো হলো। পাম্প লাগানোর পরে দেখা গেল কি যে অর্ধেক পানি শূন্য করার পর পাম্পটি নষ্ট হয়ে গেল, তার মানে প্রথমে অর্ধেক পানি সে তুলছে, তোলার পর নষ্ট হয়ে গেছে। এখন জিজ্ঞেস করছে ওই নির্ধারিত সময় মানে ওই 20 মিনিটেই আমি পানি শূন্য করার জন্য আমি আরেকটা পাম্প লাগালাম, এটা তো নষ্ট হয়ে গেছে, এটা বাদ, নতুন একটা পাম্প লাগালাম এবং যেন আমি 20 মিনিটেই পানি শূন্য করতে পারি, আমার উদ্দেশ্য ছিল এইটা। এখন গ নম্বরগুলোতে কী কী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, এরকম অঙ্ক আসলে গ নম্বরগুলোতে কী কী জিজ্ঞেস করে, দেখো সব লিখছি গ গ গ গ গ, এরপর দেখাবো ঘ ঘ ঘ ঘ ঘ। তার মানে গতে এবং ঘতে কী কী রকম জিনিস জিজ্ঞেস করতে পারে, কী কীভাবে চেঞ্জ করে দিতে পারে, একসাথে গুছাইয়া দিছি। তুমি কিন্তু এই প্রশ্নগুলো এক এক সৃজনশীলে পাবা, এটা হয়তো বা বরিশালে পাবা, এটা যশোরে পাবা, বা এটা ঢাকাতে পাবা, এক একটা এক এক বোর্ডে আছে। তো সবগুলোকে কম্বাইন করে গুছাই দিলাম যেন তোমার কম সময় লাগে রিভিশন দিতে বা হচ্ছে করতে। তো কি জিজ্ঞেস করছে গ নম্বরে, প্রথম পাম্প দ্বারা কৃতকাজ কত। ঘটনা কি ঘটছিল খেয়াল করো, আমাদের ঘটনা ছিল এরকম, আমাদের কাছে একটা কুয়া দেওয়া ছিল, তাহলে আমরা প্রথমটা করছি, 1 নাম্বারটা করতেছি আমরা, হ্যাঁ এই 1 নাম্বারটা করতেছি, বা তুমি এটাকে এ নাম্বার দিতে পারো, 1 2 দিয়ে আসছি আমরা এ দিলাম এটাকে, হ্যাঁ এই নাম্বারটা। তো এই নাম্বারটা গয়ের এই নাম্বারটা করতেছি আমরা। কি বলছিল আমাদের যে প্রথম পাম্প দ্বারা কৃতকাজ কত। আমার কাছে ছিল ব্যাপারটা এরকম যে আমার কাছে কুয়াটা পরিপূর্ণ ছিল, এই কুয়াটা পরিপূর্ণ ছিল। এখন জিজ্ঞেস করছো কী করতে হবে, যে কুয়াটা প্রথম পাম্প মানে কি, যে প্রথম পাম্প যতটুকু কাজ করছিল, প্রথম পাম্প তো অর্ধেক পরিমাণ পানি তুলছিল, তাই ব্যাপারটা এরকম, এই যে এতটুকু পানি সে তুলছে, প্রথম পাম্পটা এতটুকু পানি তুলছে, আমাকে তার মানে জিজ্ঞেস করছে এতটুকু পানি যে তুললো, তাহলে এতটুকু পানি তুলতে কতটুকু কাজ করতে হয়েছে, ডাব্লিউটা জিজ্ঞেস করছে। তাহলে এতটুকু পানি তোলার পরে সিচুয়েশনে কিন্তু এমন থেকে যাবে, কিন্তু হ্যাঁ এই এমন থেকে যাবে, প্রথম পানি তুলে ফেলছি, কুয়াটা নষ্ট হয়ে গেছে, এখন বাকিটুকু এভাবে পড়ে আছে। আমাকে এই প্রথম পাম্প, এখানে যে পাম্পটা বসাইছিলাম সেই পাম্পের ক্ষেত্রে ক্ষমতাটা এই কাজটা জিজ্ঞেস করছে কত কাজ হবে। তোমাকে এখান থেকে বুঝে নিতে হবে যে এই যে অর্ধেক পানি তোলা হলো, এই অর্ধেক পানি উত্তোলন করতে কৃতকাজ কত। তুমি লিখবা যে আমরা জানি যে কৃতকাজ ডাব্লিউ, তো ডাব্লিউ সমান সমান কি, ডাব্লিউ সমান সমান mgh। তো এখানে এইচ প্রাইম লিখবো, বলছিলাম ঘর্ষণ, কীভাবে বুঝলাম ঘর্ষণ, তো আমাকে বলছে দেখো যে অর্ধেক পানি তোলা হয়েছে, বা তোমাকে বলছে কিন্তু যে অর্ধেক খালি থাকবে, যেভাবেই বলুক না। এখানে আমরা বুঝে নিছি যে অর্ধেক পানি শূন্য করার পর পাম্পটা নষ্ট হয়েছে, প্রথম পাম্প। তাহলে পানি সে তুলছে কতটুকু, এই অর্ধেক পরিমাণ পানি সে তুলছে, এই অর্ধেক পরিমাণ পানি সে তুলছে। তাই আমি ডাব্লিউ সমান mgh প্রাইম লিখলাম। এম এর মানটা তোমাকে বের করতে হবে, দেখো কোথাও বলা নাই যে এম এর মানটা কত কেজি, তুমি বের করবা। তুমি একটু তোমার সূত্র শিখেছিলাম, তোমাকে আমি এম এর জায়গায় বসাইতে হয় রো ইন্টু ভি লিখতে হয়। তো ভি এর সূত্র তোমাকে আবার বলছিলাম কি লিখতে হয়, যে পাই আর ই স্কোয়ার এল লিখতে হয়। এল এর মানটা কত, এখানে কতটুকু পানি ভর লাগবে অতটুকুর দৈর্ঘ্য, আগেই বলছিলাম। তোমার পানির ভর তো লাগবে এইটুকু তুমি পানি তুলছো, এইটুকু খালি করছো, এইটুকুর জন্য তোমার কাজ হয়েছে, এইটুকুর তোমার হচ্ছে দৈর্ঘ্য লাগবে। পুরো পানিটা কুয়াটা ছিল 10 মিটার, তাহলে অর্ধেক মানে কি আসলে 5 মিটার, তো এইটুকু হচ্ছে 5 মিটার। তুমি এল এর জায়গায় বসাই দিবা কত, 5 মিটার, পাই আর স্কোয়ার এল। জি এর মানটা কত, জি এর মানটা হচ্ছে 9.8, সেটা আমরা বসাবো। আর এইচ প্রাইমটা আমাদের এইচ প্রাইমই থাকুক, মানটা আমরা বসাবো। আসো আমরা বসানো শুরু করি। রো এর মানটা কত, 1000 বসাই দিলাম পানির ঘনত্ব। পায়ের মান কত, 3.14 বসাই দিলাম। আর এর মান কত, পুরো কুয়াটা ছিল 4 মিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 2 মিটার, তো আর জায়গায় বসাই দেবো না 2 মিটার, অবশ্যই মিটারে সবসময় বসাবা। এল এর মানটা কত বসাবো, দেখো আমার তো খালি করতে হবে এতটুকু, তাহলে এল হচ্ছে আমার কত 5 মিটার, তো এল এর জায়গায় বসাই দিলাম আমি 5। জি এর মানটা কত 9.8। এবার তোমাকে বসাইতে হবে এইচ প্রাইমের মানটা, যে আচ্ছা তার গড় সরণটা কত। এবার খেয়াল করো গড় সরণ কীভাবে শিখছিলা তুমি, তোমাকে তো আগেই শিখেছি। এবার তুমি গড় সরণটা বের করবে, এখানে কিন্তু গড় সরণ বের করো, এই জায়গাটা বের করো, লিখি আমি গড় সরণ এইচ প্রাইম ইকুয়াল টু, তাহলে কীভাবে লিখবা গড় সরণটা, বা আমি এটাকে নিচেই লিখতেছি, তোমরা উপরে সাইডে লেখো। এইচ প্রাইম কি শিখছিলাম আমরা দেখবো কতটুকু খালি করতেছি, আমরা খালি করছি কতটুকু, আমরা এই যে এতটুকু এই অর্ধেক খালি করছি। কি বলছিলাম, প্রথমে চেক করবো আমরা প্রথম অংশটুকুকে, প্রথম লেভেলটাকে বাইরে বের করতে কতটুকু সরণ লাগছে, 0 মিটার। কেন 0 মিটার, কারণ এটা উপরেই আছে, পানির উপরের ভাগে।
এবার এই নিচের এই অংশটুকু আমি এই পুরো অংশটুকু আমি খালি করবো, তাহলে নিচের এই লেভেলটাকে বাইরে বের করতে কতটুকু সরাইতে হবে আমাকে? তো দেখতে পাচ্ছি এটুকু 5 মিটার, তাহলে ওকে বাইরে বের করতে হলে 5 মিটার সরণ ঘটাইতে হবে। তাহলে 5 মিটার লিখবো আমি। তাহলে 0 আর 5 এর গড় তোমাকে নিতে হবে। আর 0 আর 5 এর গড় কীভাবে নিতে হয়? 0 5 যোগ করে দিতে ভাগ, তাহলে তোমার চলে আসবে কত? 2.5। তাহলে তুমি এখানে বসাই দিবা, সুতরাং গড় সরণ হবে 2.5। আর তোমাকে আমি আগেও শিখাইছিলাম একটা জিনিস, যদি কখনো তুমি খেয়াল করো যে হচ্ছে এরকম হয়েছে যে পুরো কুয়ার প্রথম অর্ধেক খালি করছি, প্রথম অর্ধেক খালি করলে এইচ বের করার টেকনিকটা কি বলছিলাম? পুরোটার যে গভীরতা তাকে 4 দিয়ে ভাগ করে দিবা। তাহলে পুরোটার গভীরতা ছিল 10, তো 10কে 4 দিয়ে ভাগ করলে চলে আসবে 2.5। ওটাও মনে রাখতে পারতা, যাই হোক প্যারা নাই, তুমি যেভাবে মনে রাখো তোমার ইচ্ছা। তা তুমি এই যে গড় সরণটা বের করে নিলা, সাইডে বের করে নিবা। এখন তুমি মানটা বসাই দিলে চলে আসবে এই যে এত জুল, তুমি জাস্ট গুণটা করে দিবা, গুণটা তো অবশ্যই করতে পারবা। তো আশা করি তোমরা বুঝতে পারলা প্রথম অঙ্কটা কিভাবে করতে হয়, এই নাম্বারটা। এবং এটা পরীক্ষা অনেক বেশি আসছে, তুমি প্রশ্নে খুলে দেখতে পারো, বারবার আসছে যে কৃতকাজ কত। হ্যাঁ, এমন যদি হইতো যে কুয়াটা সম্পূর্ণ পানি তুলে ফেলছে, তাহলে তুমি সম্পূর্ণ পানির ভর নিতা এবং তুমি সম্পূর্ণ কুয়ার জন্যই তুমি এই প্রাইমটা নিতা, জাস্ট এতটুকুই চেঞ্জ হইতে পারে। তোমাকে বলতে পারে যে আমি 10 মিটার পানি তুলছি, তাহলে এখন আমার হচ্ছে কাজ কত হবে, তুমি জাস্ট ওই হিসেবে করে ফেলতে পারবা। এরকম আশা করি বুঝতে পারছো কিভাবে কাজটা করতে হয়। mg এইচ প্রাইম, আর এইচ প্রাইমের জায়গায় আমাদের কি আসছে? এইচ প্রাইমের জায়গায় আমরা কি বসাইছিলাম? এই মানটা বের করার পরে গভীরতাকে আমরা গভীরতা থেকে গড় সরণটা করে নিছে, তারপরে বের করে ফেলছি, বসাই দিচ্ছি, শেষ। আমরা এখানে কিছু লিখি না, আমরা জাস্ট মানটা বসাই দিচ্ছি, গড় সরণটা আলাদা বের করে। আশা করি এটা সবার ক্লিয়ার। তো এবার চলো আমরা দেখে ফেলছি আমাদের বি নাম্বার অঙ্কটা। বি নাম্বার আমাদের কি বলছে? মুছে দিলাম আমি জিনিসটা, এত জুল প্রথমটা, আশা করি সবার ক্লিয়ার। দেখো আমাদের পরেরটা বলছে কি যে পাম্পটি কত সময় পর নষ্ট হয়েছিল। তাহলে পাম্পটা যে নষ্ট হয়েছে, প্রথম অর্ধেক তো পানি তুলছে, প্রথম অর্ধেক পানি তোলার পর নষ্ট হয়েছে। এখন আমাকে জিজ্ঞেস করছিলে প্রথম অর্ধেক পানি তোলার পর নষ্ট হলো, তো ওই সময়টা কত আসলে? তুমি সূত্র শিখছিলা, মাত্র একটাই সূত্র তুমি শিখছো আসলে এখানকার। বি নাম্বারটা যখন তুমি কি লিখলা, তুমি জানতা যে পি ইকুয়াল টু, তুমি শিখছিলে এরকম যে mgh ডিভাইডেড বাই টি। তোমাকে এখান থেকে বের করতে হবে কি? টি বের করতে হবে, কত সময় পর সময় চাইছে, তাহলে টিটা তুমি বের করতে চাও। এম এর মানটা তোমাকে বসাইতে হবে, জি এর মানটা বসাইতে হবে, এইচও বসাইতে হবে, আর পি দিয়ে তুমি ভাগ করে দিলা, জাস্ট পিটা নিচে চলে আসলো। এবার তুমি খেয়াল করো কোনটা কীভাবে বসাও, আমি এখানে আস্তে আস্তে বসে দিয়ে থাকি। তাহলে পাম্পটা কত সময় পর নষ্ট হইলো, তাহলে এটা বের করার জন্য পাম্পটা কখন নষ্ট হয়েছে? অর্ধেক পানি তোলার পর। তাহলে অর্ধেক পানি তোলার পর যে নষ্ট হইলো, তাহলে পানি তুলছে কতটুকু? পানি অর্ধেক তুলছে, তাহলে পানি যেহেতু অর্ধেক তুলছে, তাহলে পুরোটার ভর তুমি যদি বের করতে, তাহলে 2 ভাগ করতা। অথবা তুমি তো জাস্ট একটু আগে এতটুকুর ভর বের করেই নিছিলা, এইটুকুর ভর তো বের করেই নিছিলা, তো সেই ভরটা এখানে বসাবা, গ নাম্বার থেকে যে ভরটা পাইছো। আর যদি নাও বসাইতে চাও, নতুন করে করতে চাও, মনে করো পরীক্ষায় নতুনভাবে আসছে এটা, আর তুমি তো আর গ নম্বরে পাবা না, তুমি বের করবা। এম সমান লিখবা তুমি রো ইন্টু ভি, রো লিখলা, ভি এর জায়গায় কি লিখবা? সেম আগের মতো পাই আর স্কোয়ার এল। এল এর মান কত বসাবা? যতটুকু পানি ভর তোমার দরকার অতটুকুর দৈর্ঘ্য, তাহলে এতটুকুর পানির ভর দরকার অতটুকুর দৈর্ঘ্য, তাহলে আমি একবারে এল এর মানটা বসাই দিলাম 5। তাহলে বুঝতে পারলাম পাই আর স্কোয়ার এল এর ব্যাপারটুকু। ওকে, ক্লিয়ার। জি এর মানটা 9.8 বসাবে, কোনো সমস্যা নাই। আর এইচ এর মানটা মাত্র তো দেখলাম যে প্রথম অর্ধেক তোলার পরে নষ্ট হয়েছে, তাহলে প্রথম অর্ধেক এতটুকুর জন্য আমার এইচ প্রাইমের মানটা আমরা একটু আগে তো দেখলাম যে এইচ প্রাইমের মানটা কত আসছিল? 2.5 মিটার। এত বুঝছো কীভাবে বের করতে হয়? 0 আর 5 এর গড়, এটা আমার বারবার দেখানো লাগবে না, আশা করি সবাই বুঝতেই পারছো। আমি বসাই দিলাম হচ্ছে এই জায়গায় তুমি এইচ প্রাইম লিখে দিতে পারো, বা খালি এইচও রাখতে পারো, কোনো সমস্যা নাই, মানটা ঠিক বসালেই চলবে। তাহলে এইচ প্রাইমের মানটা তুমি লিখে কত? 2.5। পি এর মানটা কত? পি এর মান বলছে 6.87 হর্স পাওয়ার। তার মানে এইটা যেটা বর্তমানে দেওয়া আছে, তুমি এইটাই বসাবা। দেখো তো কোথাও কি কর্মদক্ষতা লেখা আছে? একটা কথা আগেই শিখে আসছিলাম, যদি কখনো দেখো কর্মদক্ষতা দেওয়া আছে, তার মানে বুঝবা এটা আমাদের আসলে কী দেওয়া? প্রদত্ত ক্ষমতা, কার্যকর ক্ষমতা বের করতে হবে। তার মানে কর্মদক্ষতা দেওয়া থাকলে তোমাকে একটু হিসাব নিকাশ করে নিতে হবে কর্মদক্ষতাকে ইউজ করে। এখানে কিছু বলা নাই, তার মানে কর্মদক্ষতা 100%, কিছু বলা নাই মানে 100%। তাহলে এটাই তার প্রদত্ত ক্ষমতা, এটাই তার কার্যকর ক্ষমতা। তো তুমি এটা বসাই দিবা, যদি কর্মদক্ষতা কোনো কথা নাই, তুমি আরামসে বসাই দিবা 7.8687। এটা কিন্তু হর্স পাওয়ারে ছিল, হর্স পাওয়ারকে ওয়াট বানাইতে হবে, আগেই বলছিলাম। তো হর্স পাওয়ারকে ওয়াট বানানোর জন্য 746 দিয়ে গুণ করতে হয়। তো এতটুকু ভাগ করলে তুমি সুন্দর মতো মান পেয়ে যাবা যে ইয়েস, যে এত সেকেন্ড পর কী হয়েছিল? যে পাম্পটা নষ্ট হয়েছিল। তো আমরা পরেরটাও ইজিলি বুঝে ফেলতে পারলাম যে কী করতে হবে। এটাই চাইছিল, পাম্পটি কত সময় পর নষ্ট হয়েছিল। পাম্পটি অর্ধেক পানি তোলার পর নষ্ট হয়েছিল, এই জন্য আমি এইচ প্রাইমের মান সেই অর্ধেক অনুযায়ী বসাইছি। পাম্পটা অর্ধেক পানি তোলার পর নষ্ট হয়েছিল, এই জন্য আমি দেখো এই যে এম এর মানটা যে বের করছি, এম এর মানটা কিন্তু এই অর্ধেক পানির ভর অনুযায়ী কিন্তু বের করছি। আশা করি এতটুকু জিনিস সবার ক্লিয়ার। ওকে, তো ফাইন, সুন্দর তুলে নাও, স্ক্রিনশট তুলে নাও বা লিখে নাও। চলো আমরা পরেরটা দেখি কী বলছে। প্রথম পাম্প কত সময় কাজ করেছিল বলো তো? প্রথম পাম্প তো অর্ধেক পানি তোলা পর্যন্ত কাজ করছিল না। তো মনে করো এই পাম্পটা নষ্ট হয়েছিল 5 সেকেন্ড পর, কথার কথা।
তো 5 সেকেন্ড পর নষ্ট হয়েছিল, তার মানে ওই 5 সেকেন্ড যাবত তো সে কাজ করছিল। তার মানে এই বি নাম্বার এবং সি নাম্বার প্রশ্নটা বেসিক্যালি সেম প্রশ্ন, পরীক্ষায় দুইভাবে আসছে। একটা প্রশ্নে জিজ্ঞেস করছিল একটা উদ্দীপকে যে পাম্পটা কত সময় পর নষ্ট হয়েছে, আর একটা উদ্দীপকে জিজ্ঞেস করছিল যে প্রথম পাম্প কত সময় ধরে কাজ করেছিল। তাহলে প্রথম পাম্প কাজ করছিল অর্ধেক পানি তোলা পর্যন্ত, তো অর্ধেক পানি তোলা মানে কি, ধরলাম যে এখানে 5 সেকেন্ড আসছে, মানে 5 সেকেন্ড যাবত কাজ করছিল, অর্থাৎ ওই 5 সেকেন্ড যাবত কাজ করার পরেই নষ্ট হয়েছিল। তাহলে দুইটা আসলে সেম প্রশ্ন। তো পরীক্ষায় আমরা আসলে এই বি বা সি আসলে একই প্রশ্ন, জাস্ট ডাকটা ভিন্নভাবে থাকতে পারে। আমি এটা তোমাকে একটু আইডেন্টিফাই করে দিলাম যাতে তুমি সহজে পরীক্ষায় বুঝতে পারো, ঠিক আছে। বা পরীক্ষা এইভাবেও বলতে পারতো যে দ্বিতীয় পাম্পটি কত সময় পর লাগানো হয়েছিল। প্রথম পাম্পটা নষ্ট হওয়ার পরেই তো দ্বিতীয় পাম্প লাগানো হয়েছিল, তার মানে এই 5 সেকেন্ড পরে দ্বিতীয় পাম্প লাগানো হয়েছিল। একইভাবে তুমি জাস্ট প্রশ্নটা পড়ে বুঝে নিবা যে আচ্ছা তারা কি চাচ্ছে, কথাটা ভিন্নভাবে বলতে পারে। এতটুকু বুঝতে তোমাকে পরীক্ষার হলে বসেই হবে, কারণ পরীক্ষায় সবসময় এরকম সেম হুবহু দিবে না। তো মাত্রই বললাম যে আসতে পারতো দ্বিতীয় পাম্প কত সময় পর লাগানো হয়েছিল। তাহলে তুমি যে নতুন প্রশ্ন না, তুমি অলরেডি জানো কীভাবে করতে হয়। প্রথম পাম্প যখন নষ্ট হয়েছিল 5 সেকেন্ড পর নষ্ট হয়েছিল, কথা, তাহলে 5 সেকেন্ড পর দ্বিতীয়টা লাগানো হয়েছিল। তাহলে একই অঙ্ক, জাস্ট ডাকটা ভিন্নভাবে দিতে পারে। আশা করি এই জিনিসটা একদম ক্লিয়ার। ওকে ফাইন, এবার চলো আমরা দেখি হচ্ছে এটা আমরা বুঝে ফেললাম। তো পরেরটা কি বলছে প্রথম পাম্পটি, এবার ডি নাম্বারটা দেখি আমরা, ABC এর পরে ডি নাম্বারটা, ডি, হ্যাঁ, গয়ের ডি। প্রথম পাম্পটা 1 মিনিটে কি পরিমাণ পানি তুলবে। হ্যাঁ সরি, এটা আমাদের একটা গনা, এটা হচ্ছে পানি তুলবে। হ্যাঁ আগেরটাই প্রশ্ন। প্রথম পাম্পটি 1 মিনিটে কি পরিমাণ পানি তুলবে। তাহলে এম এর মান বের করতে হবে, যে কি পরিমাণ পানি তুলবে, তার মানে কি, যে ভরটা বের করতে হবে, পানির পরিমাণটা বের করতে হবে। তাহলে তুমি লিখবা, তোমাকে বলেই দিচ্ছে যে কি পরিমাণ পানি, তুমি আরামসে লেখো আমরা জানি। তাহলে আমি এটা ডি নাম্বার লিখে দিচ্ছি, এবার তোমার ডি নাম্বারটা লিখে নাও। তুমি লিখবা আমরা জানি P = mgh/T, তাই না। আমাকে বলছে 1 মিনিটে কি পরিমাণ পানি তুলবে, তাহলে তোমাকে টি এর মানটা 1 বসাইতে হবে। তো এম এর মানটা তুমি বের করতে চাই, তুমি কি লিখবে এম এর মানটা বের করার জন্য। তো তোমার আসবে হচ্ছে এরকম যে P/G H, একটু সাফল করে নাও, তাহলে এরকম আসবে। মানটা বসাই দিই আমরা। পি এর মানটা কত বলছিল 6.87 হর্স পাওয়ার। তো 6.87 তুমি লিখলা, এবং লেখার পরে তোমাকে কী করতে হবে খেয়াল করো, যে হর্স পাওয়ার দেওয়া আছে, তাহলে হর্স পাওয়ারটাকে তোমাকে জাস্ট কী করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করলে কি আসে দেখা যাক। হটস্পটটাকে তুমি ওয়াট বানাই দাও, তাহলে 746 দিয়ে গুণ দিবা, তাহলে পি এর কাহিনী শেষ। টি এর কাহিনীটা কি 1 মিনিটে, তার মানে 60 সেকেন্ড তুমি বসাই দিলা। জি এর মানটা 9.8 সেটা বসাই দিলা। এইচ এর মানটা তোমার দরকার। এইচ কীভাবে বের করবা, এইচ তো ঘর্ষণ, তাহলে ঘর্ষণ তোমাকে বসাইতে হবে। তো ঘর্ষণ বসাই দাও। দেখে আসছিলাম যে আমাদের এই যে প্রথম পাম্পটা যে পানি খালি করতেছিল তার জন্য ঘর্ষণটা কত আসছিল আমাদের 2.5 মিটার। তো এইখানেও কিন্তু আমরা সেই 2.5 মিটারটা বসাই দিব। কারণ কি, প্রশ্ন কিন্তু আমাদের এইটা জিজ্ঞেস করছিল যে কোন পাম্পটা 1 মিনিটে পানি তুলবে, প্রথম পাম্পটা। তো প্রথম পাম্পটা তো অর্ধেক পরিমাণ পানি তুলে নষ্ট হয়ে গেছিল। তো প্রথম পাম্পের জন্য যে আমাদের গড় সরণটা হবে তুমি সেটাই জাস্ট বসাই দিবা। 1 মিনিট বলুক, 5 মিনিট বলুক, 10 মিনিট বলুক, তুমি প্রথম পাম্প বলছিল, তাহলে প্রথম পাম্পের যে কার্যক্রমটা তুমি সেটা খেয়াল করবা। প্রথম পাম্পের কার্যক্রম ছিল হচ্ছে সে অর্ধেক তোলার পর নষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি এইচ প্রাইম পেয়েছিলাম কত 2.5 মিটার। তো আমি 2.5 মিটার বসাইলে কিন্তু তুমি পেয়ে যাবা যে ইয়েস, যে 1 মিনিটে যদি আমি সময় বসাই দিয়েছিলাম আমি 60 সেকেন্ড, তো তুমি পাই যাবে যে 1 মিনিটে সে কত পরিমাণ পানি আসলে সে তুলবে, এত কেজি বা এত লিটার পানি সে তুলতে পারবে। তো এইভাবে তুমি করে ফেলতে পারো। একইভাবে দেখো এই প্রশ্নের মধ্যেই আমি কখন চেঞ্জ আনবো, আমাকে এইভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে পারতো যে প্রথম পাম্পের দক্ষতা 50% হলে। তা আগে তো লেখা ছিল যে 6.87 হর্স পাওয়ার, কোনো দক্ষতা লেখা ছিল না, কিন্তু লেখা রাখতে পারতো তো প্রশ্নে যে প্রথম পাম্পের দক্ষতা 50%। তখন বলতে পারতো আচ্ছা তাহলে ডাব্লিউ বের করো, তখন তোমাকে বলতে পারো টি বের করো, তখন তোমাকে বলতে পারতো এম বের করো। তো এম এর মানটা মানে কি, এখানে এম বলতে কি বুঝেছি আমরা, ওই যে 1 মিনিট পর কি পরিমাণ এম, তাহলে 1 মিনিটে এমটা কত, এই এমটা হচ্ছে 1 মিনিটে, তাহলে জাস্ট 1 মিনিটে। তো এই অঙ্কটা তো করলামই আমি, জাস্ট এইখানে দেখাই দিই। যদি 50% থাকতো তাহলে তুমি কোথায় চেঞ্জটা করতে, আসলে এখানে পি লিখছিল না, এই পিটা তো তোমার কার্যকর ক্ষমতা, তো কার্যকর ক্ষমতা তোমাকে বের করে নেওয়া লাগতো। তুমি কি লিখতা, তুমি জাস্ট এই কাজটা করতে, যে আমরা জানি ইটা সমান সমান যে পি ডিভাইডেড বাই কত পি প্রাইম ইন্টু 100%। তো ইটার মানটা 50% মানে কত 0.5, তাহলে 0.5 তোমার ওই পি সমান সমান লিখতে, তুমি এরকম যে পি সমান সমান লিখতে 0.5 গুণ হচ্ছে কত পি প্রাইম, তখন তোমার এই 6.87 হর্স পাওয়ার হয়ে যেত পি প্রাইম। তখন তোমার জাস্ট এই কাজটা করে নেওয়া লাগতো যে পি এর মানটা 0.5 ইন্টু এই যে হচ্ছে 6.87 হর্স পাওয়ার গুণ হচ্ছে 746 ওয়াট। জাস্ট এই কাজটা করলেই তুমি পাই যাবে পি এর মানটা। তার মানে তুমি খেয়াল করো, তখন তোমার 0.8764 লেখাই ছিল, তখন তোমার যদি এরকম এই ডি নাম্বার, এটা ছিল আমাদের ডি নাম্বার, এটা হচ্ছে আমাদের ই, যদি তোমার প্রশ্নের এফ নাম্বারটা চাইতো যে পাম্পের দক্ষতা 50% হলে 1 মিনিটে কত পরিমাণ পানি তুলবে বা এগুলোর ক্ষেত্রেও, তখন আমি জাস্ট কী করতাম যে এখানে পি পাইতাম,
সেই পি এর জায়গায় আমি জাস্ট কী করতাম, এই এতটুকু পিটা বের করে নিতাম। আগেই তোমাকে শিখাইছিলাম, যখন তুমি কর্মদক্ষতা এরকম পাবা তখন যেটা তোমার দেওয়া থাকবে প্রশ্নে সেটা তুমি বুঝে নিবা সেটা হচ্ছে প্রদত্ত, আর তোমার তো নর্মালি কার্যকর দরকার হয়, তাহলে কার্যকরটা তুমি বের করে নিবা। কীভাবে বের করবা? জাস্ট যেটা দেওয়া আছে তার সাথে দক্ষতা গুণ করে দিবা, যেটা দেওয়া আছে তার সাথে দক্ষতা গুণ করে দিবা, শেষ। দেওয়া ছিল তোমার 6.87, জাস্ট দক্ষতা গুণ করে দিচ্ছ 50%, তাহলে তুমি আসল পিটা বা কার্যকর ক্ষমতাটা পেয়ে যাবে। অবশ্যই বলছিলাম, তাই তুমি জাস্ট তখন সেই ক্ষেত্রে এটা আমাদের শেষ, ডি নাম্বার তো শেষ, যখন এফ নাম্বার করবা, তুমি যখন এই এফ নাম্বার করবা তখন তোমাকে এখানে কত পার্সেন্ট গুণ করতে হবে, এই 0.5 দিয়ে কী করতে হবে, জাস্ট গুণ করে দিতে হবে। আশা করি বুঝতে পারছো। যখন তুমি এফ নাম্বার অঙ্কটা করতেছো, এই যে এফ যখন করতেছো তখন কী করবা, জাস্ট এইটা কিন্তু বসাবা না, সাথে আরও তোমাকে গুণ দিতে হবে 0.5%। কেন গুণ দিতে হবে সেটা তোমাকে আমি এইখানেই দেখাই দিয়ে আসলাম। আশা করি দক্ষতার ব্যাপারটা থাকলে একটু মাথায় রাখবা। দক্ষতা থাকলে কী করবো, যেটা দেওয়া থাকবে প্রদত্ত তার সাথে দক্ষতা গুণ করে দিলেই, দেখো দক্ষতাটাকে গুণ করে দিলেই তুমি কার্যকর ক্ষমতা পেয়ে যাবা, এটা মাথায় রেখো। তাহলে একইভাবে টি এ যখন বের করছিলাম, টি এর মধ্যেও জাস্ট 0.5 গুণ করে দিতে হবে। আর ডাব্লিউ এর মধ্যে তো MgH পি তো নাই, তো ওইখানে আর লাগবে না, কোনো সমস্যা নাই। আশা করি তোমরা এফ নাম্বারটাও বুঝে ফেলছো এই সুযোগে কীভাবে বের করতে হবে। ভালো কথা, তাহলে আমরা বুঝে ফেললাম এখানকার ABCD এফ নাম্বারটা, ই নাম্বারটা বাকি থাকলো। আসলে আমরা দেখি যে ই নাম্বারটাও কীভাবে করতে হবে এখান থেকে। আচ্ছা, 10 কেজি পানি তুলতে কত কাজ করতে হবে? প্রথম পাম্পেরই আমাকে জিজ্ঞেস করছে, ওই প্রথম পাম্প, হ্যাঁ, যে ওই প্রথম পাম্পটাই জিজ্ঞেস করছে। প্রথম পাম্প অর্ধেক পানি তুলে নষ্ট হয়ে গেছে, তো জিজ্ঞেস করছে ওই প্রথম পাম্প দ্বারা 10 কেজি পানি তুলতে হলে কত কাজ করতে হবে। তা তুমি সেক্ষেত্রে কী লিখবা? তুমি সেখানে লিখবা, আচ্ছা কাজ করতে হবে, তাহলে তুমি লিখবা, আমরা জানি W সমান হচ্ছে MgH। তুমি নর্মালি চিন্তা করবা, বেশি জটিল চিন্তা করলে অঙ্কটা অনেক বেশ বড় হবে, অ্যান্সার এটার মতোই আসবে। তো তুমি সহজ চিন্তা করবা, এম তোমার লাগবে কত, প্রশ্নে বলে দিচ্ছে তোমার 10 কেজি পানি তুলতে হবে, আর 9.8 তুমি বসাইলা, আর এইচ তো হচ্ছে গড় সরণ। তুমি কি দেখবা, প্রথম পাম্প তোমাকে বলছে, তো প্রথম পাম্পের সিনারিও কি ছিল? প্রথম পাম্পের সিনারি ছিল এইটা, সে অর্ধেক পানি তুলে নষ্ট হয়ে যায়। তাহলে সে অর্ধেক পানি তুলে নষ্ট হয়ে গেলে অর্ধেক পানি তোলার জন্য গড় সরণটা কত বের করছিলাম আমরা? 2.5। তুমি জাস্ট 2.5 বসাই দিবা, তাহলে চলে আসবে এত কেজি। ঠিক আছে, তো সহজভাবে চিন্তা করলে তুমি এইটা অ্যান্সার দিয়ে দিবা। তুমি যদি আরও এটার অনেক ডিপে যেতে চাও, অঙ্কটাকে আমরা জটিলভাবে করতে পারি, তখন অ্যান্সারটা আরেকটু কম বেশি আসবে, তবে ওইটা বেশি হচ্ছে তোমাকে কাজ করতে হবে। সেটা কীরকম? তোমাকে তো বের করতে হবে 10 কেজি পানি তুললো, 10 কেজি পানি তোলা মানে কতটুকু আয়তন চলে গেল, সেই অনুযায়ী তোমাকে আয়তন থেকে তোমাকে আবার বের করতে হবে গভীরতা, মানে ওই উচ্চতাটা বের করতে হবে, ওই উচ্চতা থেকে তোমাকে আবার বের করতে হবে গড় সরণ, তারপরে তোমাকে করতে হবে। তো তুমি সহজ বইয়ে যেটা করা আছে, বইয়ের সহজ ওইটাই ফলো করো, বেশি পেঁচানোর দরকার নেই। তাহলে বইয়ে যেভাবে করা আছে তুমি এটাই মাথায় রাখতে পারো, বই এভাবে করা আছে। 10 কেজি পানি তুলতে বলছে, সুতরাং হচ্ছে 10 বসালে আর 9 বসালে, আর এই প্রাইমটা কেন 2.5 বসালাম? কারণ প্রথম পাম্প, তো এখানে পাম্প যেটা ছিল সেটার কার্যক্রম খেয়াল করবা, সেটা কী করছিল, অর্ধেক পানি তুলে নষ্ট হয়ে গেছিলো। তো অর্ধেক পানি তোলার ক্ষেত্রে আমাদের হচ্ছে এই প্রাইমটা কি ছিল 2.5, তো সেইটা আমরা বসাই দিলাম। সেই অর্ধেক থেকে আমাদের কী হয়েছে, যে 10 কেজি পানিটা উঠছে, এই জন্য হচ্ছে আমরা ওইটা বসাই দিলাম, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা মাথায় রাখতে পারো। আচ্ছা ঠিক আছে, এরকম অঙ্ক আমরা সৃজনশীলের মধ্যে আরও একটু দেখবো নি। ঠিক আছে, তো আমরা কিন্তু বুঝে ফেললাম যে গ নম্বরগুলো পরীক্ষায় কী কীভাবে আসতে পারে। তুমি যদি সুন্দর করে এগুলো একটু মাথায় রাখতে পারো, একটু প্র্যাকটিস করতে পারো, এরপরে তুমি টেস্ট পেপার নিয়ে বসো, দেখবে যে সব প্রশ্নই পারতেছো, কারণ এগুলোই সব প্রশ্ন আসলে ছিল। এইভাবেই তোমার ঘুরে ফিরে আসতে পারে। আশা করি ক্লিয়ার। এবার চলো আমরা দেখে ফেলি ঘ নম্বরে আর কী কী আসতে পারে। আমরা এই ঘ নম্বর অঙ্কগুলো দেখে ফেলি যে আমাদের উদ্দীপক দিয়ে ঘতে কী কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, বা সচরাচর এগুলোই কমনলি জিজ্ঞেস করে থাকে, সেগুলো আমরা ফার্স্ট আগে দেখি। তো কী বলছে, আগের উদ্দীপকটাই রাখছি আমরা, যে একটা আমাদের কুয়া ছিল, গভীরতা 10 মিটার, ব্যাস 4 মিটার, অর্ধেক পানি তোলার পর প্রথম পাম্পটা নষ্ট হয়ে গেছে, এবার অন্য একটা পাম্প লাগাইছিলাম, ওইটা দিয়ে ঘ নম্বরগুলো জিজ্ঞেস করতেছে। খেয়াল করো, তো ঘতে জিজ্ঞেস করতে পারে প্রথমে কীভাবে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা প্রথম ও দ্বিতীয় পাম্পের ক্ষমতা একই হবে কিনা। প্রশ্নে বলছিল যে নির্ধারিত সময়ে পানি শূন্য করার জন্য অন্য একটি পাম্প লাগানো হলো। তাহলে নির্ধারিত সময় কয় মিনিট ছিল জানি আমাদের? 20 মিনিট ছিল। তা আমাদের প্রথমে দেখতে হবে যে প্রথম পাম্পটা যে হচ্ছে নষ্ট হলো, কত মিনিট পর নষ্ট হলো? মনে করো 8 মিনিট পর নষ্ট হলো, তাহলে হাতে সময় থাকে আর কয় মিনিট? আর 12 মিনিট। তোমাকে দেখতে হবে 12 মিনিট, এই 12 মিনিটে যদি পানি শূন্য করতে চাই কত ক্ষমতার পাম্প লাগবে। তো তোমাকে প্রশ্নে জিজ্ঞেস করছে প্রথম ও দ্বিতীয় পাম্পের ক্ষমতা একই হবে কিনা। তুমি অলরেডি জানো প্রথম পাম্পের ক্ষমতা, তোমার জানাই আছে প্রথম পাম্পের ক্ষমতা। তো একটা জিনিস তুমি জানো, প্রথম পাম্পের ক্ষমতা ইকুয়াল টু 6.87 হর্স পাওয়ার। তোমার কি দরকার? দ্বিতীয় পাম্পের ক্ষমতা দরকার। তো দ্বিতীয় পাম্পের ক্ষমতার জন্য তোমার কি লাগবে? দ্বিতীয় পাম্পের ক্ষমতা পি সমান তুমি কি লিখবা? সূত্র লিখবা হচ্ছে এইটাই, mgh/t। তো এইগুলোর মধ্যে তোমার কী কী জিনিস লাগবে তুমি সেটা খেয়াল করো দ্বিতীয় পাম্পের জন্য। তো দ্বিতীয় পাম্পের ক্ষমতা বের করতে হলে তোমার সময় জানা লাগবে, যে দ্বিতীয় পাম্প কতটুকু সময় চলছিল। আচ্ছা, তবে তোমার জানা রাখবে দ্বিতীয় পাম্প কতটুকু পানি উত্তোলন করছে। খেয়াল করো, তুমি যে একটু আগে বারবার গ নম্বরগুলোতে করতেছিলা যে অর্ধেক পানি তুলছে,
অর্ধেক পানি তুলা আবার নষ্ট হয়েছে, বা গ নম্বর জিজ্ঞেস করতেছিল না যে সেই অর্ধেক পানি তুলা যে নষ্ট হইলো তাহলে সেই কৃত কাজ কত, সেখানে কি তুমি বের করে নিয়েছিলে সুন্দর মতো যে এম ইকুয়াল টু রো ভি। হ্যাঁ, তাহলে তুমি এইখান থেকে রো বের করতে পারছিলা। তো অবশ্যই নিচের অর্ধেক পানি অবশিষ্ট থাকবে। তাহলে বর্তমানে কি অবস্থা বলো তো দ্বিতীয় পাম্পের জন্য কিন্তু অবস্থাটা সিনারিওটা এরকম যে অর্ধেক পানি তুলে একজন নষ্ট হয়ে গেছে, বাকি অর্ধেক পানি আছে, দ্বিতীয় পাম্পটা তুলবে। তাহলে দ্বিতীয় পাম্প কিন্তু আমরা কাজ করতেছি। তাহলে তুমি লিখবা দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে। তো দ্বিতীয় পাম্পের জন্য তুমি কি দেখতেছো, এটা দেখতেছো এম কোনটুকু হবে, হ্যাঁ দ্বিতীয় পাম্পেরও তো অর্ধেক পরিমাণ পানি বাকি আছে, এম সমান সমান রো ভি, তো সেটাই বসাবা। তুমি রো এর মানটা বসাইলা 1000 বসাইলা, ভি এর মানটা কি বসাবা পাই আর স্কোয়ার এল। এল মানে কি বলছিলাম, যতটুকু পানি লাগবে অতটুকুর দৈর্ঘ্য। পানি লাগবে আমার তো অর্ধেক, এই 5 মিটারের জন্য, তাই না? আমার তো পানির দৈর্ঘ্য সেই 5 মিটারই আছে। তা তুমি কিন্তু এল এর মানটা আবারও বসাবো কত, সেই 5ই কিন্তু বসাবা। তাহলে এই যে পাই আর স্কোয়ার এল একসাথে রেখে দিলাম আমি। আর জি এর মানটা নিয়ে কোনো সমস্যা নাই, জি এর মানটা তো 9.8, এটা বসাই দিলাম। এবার এইচ প্রাইমের মানটা বসাই দিই, পরে আমরা টি নিয়ে কাজ করব। তো এইচ প্রাইমটা কি হবে চিন্তা করো, এবার খেয়াল করো, আগে এই সিনারিও আমরা আগেই দেখে আসছি কি করতে হয়। তাহলে এখন আমাকে নিচের এই পানিটুকু তুলতে হবে। তাহলে কি করবো আমরা, নিচের পানি তোলার জন্য আর প্রথমে দেখবো উপরের লেভেলের এই পানিটাকে কত মিটার সরাইতে হবে। পুরোটা 10 মিটার ছিল, তাহলে এইটুকু তো 5 মিটার, তাহলে একে সরাইতে হবে 5 মিটার। ভালো কথা, একদম নিচের এই পানিটাকে সরাইতে হবে কয় মিটার, নিচের এই পানিকে সরাইতে হবে পুরো 10 মিটারই তো, তাই না? দেখো এইটুকু 5 মিটার, এইটুকু 5 মিটার, তার মানে এই নিচের এই পানিটাকে ধরে এই বাইরে বাইর করতে হলে পুরো 10 মিটারই সরাইতে হবে। তাহলে 5 এবং এই 10 এটার গড়টা আমরা বের করে নিব। তাহলে 5 আর 10-এর এই গড়টা বের করলে কত আসে, তাহলে 5 যোগ 10 ডিভাইডেড বাই 2, 15/2 মানে কত 7.5। তাহলে তুমি বুঝতে পারলা 7.5 মিটার হবে তোমার এইচ প্রাইমের মান। তুমি এটা বসাই দিলা 7.5। শুধুমাত্র টিটা তোমার লাগবে যে দ্বিতীয় পাম্প কতক্ষণ চলছে। তুমি তো প্রথম অঙ্কেই গ নম্বরে বের করে নিচ্ছিলা যে প্রথম পাম্প কতক্ষণ চলছিল। প্রথম পাম্প যতটুকু চলছিল অতটুকু তুমি কি করো 20 থেকে বাদ দিয়ে দিবা, তো গ নাম্বার থেকে পাইলে অনেক ছোট হয়ে যাবে অঙ্কটা। আর মনে করো গ নাম্বারে দেওয়াই নেই, গ নাম্বারে অন্য জিনিস জিজ্ঞেস করছিল, কাজ জিজ্ঞেস করছিল বা সামথিং অন্য কিছু জিজ্ঞেস করছিল। তো সেই ক্ষেত্রে তুমি বের করবা কিভাবে, তুমি বের করবা যে প্রথম পাম্পের সময়, তুমি লেখো যে প্রথম পাম্পের সময়, তো ওইটুকু তুমি বের করে নিবা আর কি। তো সমস্যা নাই, ওইটা আসলে গ নাম্বারই বের করতে বলে নর্মালি, এটা দিলে তো প্যারা নেই, ছোট হবে অঙ্ক তখন। তো প্রথম পাম্পের সময় তুমি কি লিখবা যে টি সমান সমান সেম অঙ্ক লিখবা যে এম জি এইচ ডিভাইডেড বাই পি, জাস্ট মানটা বসাই দাও। এম এর মানটা কত একটু আগে বের করছো, সেই সেম জিনিস, এই যে রো এর মান জানো, সাথে হচ্ছে তুমি কি জানো, একটু নিচে লিখি বা এদিকে লিখি যে টি সমান সমান বড় করে লিখে দিই এম এর মানটা কত হবে, সেই রো ইন্টু ভি, ভি এর মানটা কত পাই আর স্কোয়ার এল, এল এর মান তো সেই 5 আগের মতোই। প্রথম পাম্প মানে ওই প্রথম অংশের জন্য কিন্তু প্রথম পাম্পের কথা বলতেছি আমরা। তো জি এর মানটা সেই 9.8 আগের মতো। আর এইচ প্রাইমটা কত হইতো প্রথম পাম্পের জন্য আমরা বের করছিলাম 2.5। মনে করে দেখো এরকম ছিল না, এরকম ছিল, জাস্ট এই প্রথম অর্ধেক খালি করতে হবে 2.5, আমরা একটু আগে বের করে আসলাম। আর পি এর মানটা কত সেই 6.87 হর্স পাওয়ার, সেটা তুমি বানাই দিবা কত, বানাই দিবা গুণ করবো কত যে 746 দিয়ে। তো তুমি পেয়ে যাবা প্রথম পাম্পের সময়। তোমার লাগবে কি দ্বিতীয় পাম্পের সময়, তাই না? তাহলে এই T2টা কত হবে, দ্বিতীয় পাম্পের সময় হবে 20 মিনিট মাইনাস T1। এখানে অঙ্ক করার পরে কিছু তো একটা ভ্যালু আসবে, তাই না, কিছু একটা মান আসবে, ওই মানটাই তুমি বসাই দিবা T1 এর জায়গায়। তাহলে তুমি পাই যাবা যে দ্বিতীয় পাম্পের সময়টা কত। সেই দ্বিতীয় পাম্পের সময়টা তুমি যদি এখানে বসায় দাও, এই যে এইখান থেকে তুমি যে মানটা পাইলা বিয়োগ করার পরে, মনে করো 12 মিনিট পাইছো, তুমি সেকেন্ডে পাবা, এটাকে মিনিট বানায় বিয়োগ করে নিলাম, বা সেকেন্ড থেকে সেকেন্ড বিয়োগ করবা, এটা মাথায় রেখো। তো বসাই দিলে তুমি জাস্ট পাই যাবা যে তোমার এইখানে ক্ষমতা কত আসতেছে, ওয়াটে আসবে। তা তুমি দেখবা এটা ওয়াটে আছে, এটাকে তুমি ওয়াটে নিছো, 746 দিয়ে গুণ করলে ওয়াটে আসবে। বা তুমি এটাকেও হর্স পাওয়ারে নিতে পারো, নেওয়ার পর তুমি হর্স পাওয়ারে নাও। তাহলে পরের লাইনে তুমি হর্স পাওয়ারে নিয়ে নিবা, যে মানটা আসছে ভাগ করে দিবা 746 দিয়ে। এই যে আমরা আগেই শিখে আসছি, এখন জাস্ট অ্যাপ্লিকেশন। তাহলে হর্স পাওয়ার পাইলা, এই হর্স পাওয়ার পাইলা, মিলায় দেখবা দুইটার মান সমান হয়েছে কিনা। প্রশ্নে জিজ্ঞেস করছিল ক্ষমতা একই হবে কিনা, বা মাঝে মাঝে কোনো প্রশ্ন এভাবে জিজ্ঞেস করে, পরে একটা পাম্প লাগিয়েছিলাম ওই নির্ধারিত সময় পানি তুলবে, তাহলে কোন পাম্পের ক্ষমতা বেশি হবে। তাহলে তুমি দেখবা কার ক্ষমতা বেশি আসতেছে, প্রথমটা নাকি দ্বিতীয়টার, আরামসে বলে দিতে পারবা। একই প্রশ্ন নানানভাবে আসতে পারে, জাস্ট তুমি বেসিকটা না থাকলে এখন ক্লিয়ারলি সুন্দর মতো নিজেই করে আসতে পারবা আশা করি। তো এটা বুঝতে পারলা। তো প্রথমে আমরা প্রথম পাম্পের ক্ষমতার সময় বের করলাম, যে প্রথম পাম্পের ক্ষমতা দিয়ে যে সময় লাগবে এত মিনিট, সুতরাং সময় বাকি থাকবে। তাহলে সময় বাকি থাকবে মানে কি, মানে নির্ধারিত সময় থেকে বাকি থাকবে, সময় বাকি থাকবে 12 মিনিট। তো ওই 12 মিনিটে মনে করো তুলবে পানি, বাকি পানিটুকু ওরকম আর কি। তাহলে তুমি জাস্ট বিয়োগ করে নিয়ে বের করে নিলা দ্বিতীয় পাম্পের জন্য সময় বাকি থাকলে এতটুকু, সুতরাং দ্বিতীয় পাম্পের অত সময় তুলতে হলে এত ক্ষমতা লাগবে। এখন তুমি বুঝতে পারবা সময় ক্ষমতা একই কিনা বা কার ক্ষমতা বেশি, এভাবে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। আশা করি এটা একদম ক্লিয়ার। ওকে ফাইন, তো সুন্দর করে স্ক্রিনশট তুলে নাও বা লিখে নাও খাতা সুন্দর করে, এবং তুমি টেস্ট পেপার দেখে এগুলো সলভ করবে, আরও অঙ্ক সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। ওকে ফাইন, চলো আমরা পরেরটাও দেখি।
যেগুলো বলতেছি ভাইয়া তুমি বিশ্বাস রেখে এগুলো সুন্দর মতো করো, তারপর তুমি টেস্ট পেপার দেখো তুমি সকল প্রশ্নগুলো পারবা। আর এইগুলোর মধ্যেই তোমার প্রশ্ন পরীক্ষা আসবে। যে মাদার সৃজনশীলটা দেখাচ্ছি না, অনেকগুলা ঘ, এটাই তোমার পরীক্ষা আসবে। এই সকল প্রশ্নগুলোই তুমি আর 10টা সৃজনশীলের মধ্যে খুঁজলে পাবা, একই জিনিস পাবা। ঠিক আছে, প্রথমটা বুঝে ফেললাম যে প্রথম পাম্পের ক্ষমতা একই হবে কিনা, বা কার ক্ষমতা বেশি হবে এভাবে জিজ্ঞেস করতে পারতো। হ্যাঁ, তাহলে মনে করো 2টা অঙ্ক চলে গেল আসলে এখানে। পরে আমাদের বলছে বি নাম্বারটায় যে 8 হর্স পাওয়ারের পাম্প ব্যবহার করলে কত সময় সাশ্রয় হবে। তাই তুমি খেয়াল করো, তোমাকে বলেই দিচ্ছি যে আমি দ্বিতীয় পাম্পের বেলায় 8 হর্স পাওয়ারের পাম্প, যে বলছে না নির্ধারিত সময় অন্য একটি পাম্প লাগানো হলো, তো ওইটা যদি আমার 8 হর্স পাওয়ারের পাম্প হয় তাহলে কোনো সময় সাশ্রয় হবে কি না। সময় মানে নির্ধারিত সময় ছিল 20 মিনিট, তো এখন কত সময় লাগবে। একটু আগেই তো গ নম্বরের জন্য করলা তুমি, তাই না? এই যে হচ্ছে এই নাম্বারে তুমি করছিলা, এই নাম্বারে কী করছিলা, বা তুমি নতুন করে বের করে নিবা যে প্রথম পাম্পের সময়, আবারও লিখতেছি সমস্যা নেই, আমি প্রথম পাম্পের সময় আশা করি বের করতেই পারবা। তা আপনি জাস্ট লিখে দিচ্ছি দ্রুত। তাহলে টি সমান কি লিখবা, তুমি লিখবা mgh/p। তো প্রথম পাম্পের সব কিছু বসাবা তুমি, আবারও লিখে দিচ্ছি আমি, লিখবা রো ভি, রো এর মানটা বসাই দিবা 1000, ভি মানে কি পাই আর স্কোয়ার এল, এল এর মানটা কত 5, কারণ অর্ধেক পানি তুলে নষ্ট হয়েছিল প্রথম পাম্প, মনে আছে। আর জি এর মানটা কত 9.8, প্রথম পাম্প তো অর্ধেক পানি তুলে নষ্ট হয়েছে, এইচ আসলে আমাদের 2.5 আসছিল, আর পি এর মানটা কত আসছিল 6.87 হর্স পাওয়ার, 700 দিয়ে গুণ করবো আমরা, চলে আসলো আমাদের ওয়াটে। তো সুন্দর পাই গেলাম আমরা, এটা পাবো এত সেকেন্ড। ওরা জিজ্ঞেস করছে 8 হর্স পাওয়ারের পাম্প ব্যবহার করলে কোনো সময় সাশ্রয় হবে কিনা, বা কোনো সময় সাশ্রয় হবে কিনা, বা হইলে কত সময় সাশ্রয় হবে, এরকম জিজ্ঞেস করে। সময়ের অঙ্কটা অনেক বেশি আসে। তা তুমি আগে দেখবা যে এখানে কত সময় লাগলো, ভালো কথা। এবার তুমি লিখবা দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে লিখবা দ্বিতীয় পাম্পের সময়, তা তুমি বুঝতে পারবা যে আসলে সময় সাশ্রয় হবে কিনা। দ্বিতীয় পাম্পের সময় নির্ধারিত সময় ছিল 20 মিনিট, এটাও মাথায় রাখবা। দ্বিতীয় পাম্পের সময় লিখবা সেম, একইভাবে T1 বের করছো, T2 বের করো, এবার এটা বের করছে T1 প্রথমটা, তাহলে লিখবা সেম অঙ্ক, লিখবা হচ্ছে কত m সমান mgh/p, সেম জিনিস লিখবা। তবে এম এর মানটা কি আবারও সেম হবে, রো ইন্টু ভি, ভি এর মান কত পাই আর স্কোয়ার এল, এবার এল তো আমাদের নিচের টুকু, তাও তো 5e, কোনো প্যারা নাই, তাহলে 5e বসাইলাম আমরা। এবার জি এর মানটা 9.8, সেটাও বসাইলাম। এইচ কত বসাবো, এইচ তো ডিফারেন্ট হবে, এবার আমরা বের করেই রাখছিলাম, দেখো 7.5 হবে, তো বারবার বুঝাইতে হবে না। তো দ্বিতীয় পাম্পের জন্য 7.5, তার মানে প্রথম পাম্পের সময় আর দ্বিতীয় পাম্পের সময় একই হবে কিনা এটা বুঝবো কিভাবে আমরা। প্রথম পাম্পের সময়ের সময় ইউজ করতে হবে একটা এইচ, আর দ্বিতীয় পাম্পের সময় ব্যবহার করতে হবে ডিফারেন্ট একটা এইচ, কিন্তু কারণ কি খেয়াল করো এইচ তো ডিফারেন্ট হবে, কারণ আরেকবার ছিল এইটুকু, এবার হচ্ছে এইটুকু, তো এইচ কিন্তু ডিফারেন্ট আসে, এইটুকু মাথায় রাখলে তোমার চলবে। আর পি এর মান কত ইউজ করতে বলছে 8 হর্স পাওয়ার, প্রশ্ন বলে দিচ্ছে দ্বিতীয়ের ক্ষমতা 8 হর্স পাওয়ার, তাহলে 8 × 746 ওয়াট। তুমি জাস্ট এটা বসাই দাও, হিসাব করলে পাই যাবে এত সেকেন্ড। এবার তুমি সেকেন্ডটাকে মিনিট বানাইতে পারো, মনে করো এটা আসছে হচ্ছে কথার কথা হচ্ছে 8 মিনিট কথার কথা, আর এটা আসছে মনে করো কথার কথা হচ্ছে মনে করো হচ্ছে 6 মিনিট কথার কথা। তাহলে তুমি কি দেখলা যে প্রথম এবং দ্বিতীয় পাম্প মিলে মোট সময় লাগলো 14 মিনিট। তা তুমি লিখবা মোট সময় T1 যোগ T2, তুমি জাস্ট মোট সময়টা বের করবা, মোট সময়টা বের করে দেখবা মোট সময় যাই আসুক, এই যে T1 আর T2 যোগ করে দেখবা যে 20-এর থেকে কম আসছে না বেশি আসছে, মনে করো যোগ করে আসছে 25 মিনিট, তার সময় কি সাশ্রয় হলো না কি আর বেশি লাগলো, আর বেশি লাগলো। তুমি বলো না সাশ্রয় হবে না, বেশি লাগবে আরও। তুই দেখো যে আসছে 15 মিনিট, তার মানে কি 20 মিনিটে হওয়ার কথা ছিল, কাজটা 15 মিনিটই হয়ে গেল, তাহলে 5 মিনিট বাঁচলো, তাহলে 5 মিনিট সাশ্রয় হয়েছে। তাহলে তোমার কাজ T1 বের করা, T2 বের করা, পরে যোগ করে দেখা মোট সময়টা কত কম নাকি বেশি, দ্যাটস ইট। মাঝে মাঝে জিজ্ঞেস করে দুইটা সময় একই হবে কিনা, তখন বলবো যে T1 T2 এরকম আসছে, সুতরাং একই হবে বা একই হবে না, শেষ। আশা করি বুঝতে পারছো। দেখো এটাই জিজ্ঞেস করে, দেখো এই যে দেখো যেটা বলতেছিলাম সেটাই সি নাম্বারে জিজ্ঞেস করছে যে 6.87 হর্স পাওয়ারের পাম্প লাগালে, তাহলে আমি দ্বিতীয় পাম্পটা সেম ক্ষমতারই লাগাইছি, তাহলে এখন পাম্পের সময় একই হবে কিনা। তাহলে আমরা সি নাম্বারটা করি, এবার আসো। সি নাম্বার বলছে আমি এত হর্স পাওয়ারের পাম্প লাগাইছি, প্রথমটা তো ছিল T1 বের করলাম, দ্বিতীয়টা বের করার সময় আমরা কি লিখবো, বলছে 6.87 হর্স পাওয়ারের, এখন তারা বলছে কি সময় একই হবে কিনা। তাহলে এই যে আমি বের করলাম সময়, যে T1 বের করলাম T2 বের করলাম, তো দেখবা T1 আর T2 সময় হয়েছে কিনা, দেখবা T1 আর T2 সমান হয় নাই। কেন হয় নাই বুঝতে পারতেছো, এখানে একটা মান, এখানে তো ডিফারেন্ট একটা মান, অন্য সকল মান সমান থাকুক কিন্তু এখানে তো ডিফারেন্ট মান, তার মানে সময়টা কি হবে না, তো বলে দিবা যে সময় একই হবে না। তো আশা করি এভাবে প্রশ্ন আসলে পরীক্ষা করতে পারবা। দেখছো একই জিনিস জাস্ট একটু ঘুরে আসে, ইনশাল্লাহ প্র্যাকটিস করলে তোমরা সবাই পারবা। বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, অবশ্যই পারবা। দেখো আমাদের পরেরটা কি বলছে, পরেরটা করলেই কিন্তু আমাদের শেষ। পরেরটা সুন্দর একটা অঙ্ক, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে, ঢাকা বোর্ড 21-এ আসছিল এটা, কিন্তু আমি যা করাচ্ছি সবই কিন্তু এগুলো বোর্ডে আসা এক একটা অঙ্ক, কিন্তু সবগুলো এক একটা বোর্ডে আসা অঙ্ক। আমি লাস্টে বলেও দিচ্ছি যে কোন বোর্ড তুমি আসলে ফলো করতে পারো এই সকল অঙ্কগুলোর জন্য। তো আমি আগে এটা করে দিই। আগে দেখো ডি নাম্বারটা বলছে যদি আমরা ওই দ্বিতীয় পাম্পটা 5 হর্স পাওয়ারের লাগাই, তাহলে 5 হর্স পাওয়ারের পাম্প লাগিয়ে পাম্পটি পানি তুলে
10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলো। এইবার আর পাম্প খালি পানি তুলেই আর কি শান্ত হয় নাই, কী হয়েছে এবার খেয়াল করো। আমরা তো বুঝছি এইচ প্রাইমটা 7.5 মিটার আমরা আগেই বের করে রাখছি, তাই না, যে আমাদের এই এইচ প্রাইমটা কত আসবে এটা আমি আগেই বের করে রাখছি, বা এটা আমরা এমনি বের করতে পারবো একদম শুরু থেকে, তো এগুলোই শিখতেছি আজকে। এবার বলছে পানি তুলে খালি ফালাই নাই, পানি তুলে এরকম একটা বেগে উপরের দিকেও একটা বেগে মেরে দিছে। কত বেগে মারছে? 10 মিটার পার সেকেন্ড বেগে। এরকম দিলে তো ঝামেলায় পড়ে যাবো আমরা আবার। এখন আবার কীভাবে কী করবো ভাই, বুঝতেছি না তো। শক্তি কত জিজ্ঞেস করছে, মানে কাজ কত, সোজা কথায়। তাহলে এবার তুমি নর্মালি বলো যখন তুমি দেখবা এই কাজ দেখবা যে পানি তুলছে আবার বেগে মারছে, তাহলে কী বললাম, যখন পানি তুলবে প্লাস একটা বেগে সামনের দিকে নিক্ষেপ করবে, বেগে নিক্ষেপ, তখন তুমি কিভাবে করবা খেয়াল করো। এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম আমরা ডাব্লিউর অঙ্ক, ডাব্লিউ সমান mgh লিখতাম, তাই না, আমরা mgh লিখতাম, বা এখানে এইসে লিখি mgh লিখতাম। তো এইখানে যে mgh লিখতাম এটা শুধুমাত্র তোলার জন্য, পানিটা তুললাম, পানি তুলতে কত শক্তি খরচ হবে বা কত কাজ করতে হবে, তো mgh লিখছিলাম। এবার তো সে একটা বেগে নিক্ষেপও করতেছে, আবার গতিশক্তিও আছে না, তাহলে ওই পাম্পের কিন্তু একটা শক্তিও লাগবে। শুধু কিন্তু এই কাজ না, ওই নিক্ষেপ করতে কিন্তু শক্তি লাগবে। তো নিক্ষেপ করতে শক্তিটা হবে 1/2 mv²। তাহলে এইটা তাহলে সুন্দর করে মনে রাখবা। আশা করি এখন তুমি পারবা এই জিনিসটা মাথায় রাখলেই। দেখছো পরীক্ষায় কিন্তু আসছিল অলরেডি। তাহলে আসো আমরা জিনিসটা করি। তাহলে আমরা ডাব্লিউ সমান লিখি, এটা আসো এম এর মানটা কত বসাবো আমরা, এম এ তো অর্ধেক মান, সেই আগের মতো রো ইন্টু ভি এর মান কত হবে পাই আর স্কোয়ার এল এর মান কত 5 বসাই দিলাম আমরা। জি এর মান সেম আগের মতো 9.8, এইচ প্রাইমের মান কত ওই যে আমরা বের করে রাখছি 7.5 মিটার। আমরা কিন্তু প্রথমটা পেয়ে গেলাম। তবে যোগাকারে আছে কি আমাদের 1/2 mv², তাহলে লিখবা তুমি হাফ, এম এর মান তো সেম একইভাবে এভাবে বের করে নিবা, এম এর মানটা এই যে সেম, এটা কিন্তু সেই আমাদের এম এর মানটা ছিল, মনে পড়ে যে এম এর মানটা সেম এম, তুমি সেম লিখলা এম এর মানটা, আমি লিখে দিচ্ছি আবারও যে রো পাই আর স্কোয়ার দিকে থাকবে এল এর মান তো 5। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম এটা। আর কি থাকলো, এম এর পরে v², বেগের মান কত প্রশ্ন বলে দিচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে মারছে। তাহলে এই দেখো এই দুইটা জিনিস যোগ করলেই তুমি পায়া গেলা যে এখন আসলে শক্তি কত জুল লাগবে। তার মানে যা শিখছিলা তাই mgh প্রাইমই লাগতো তোলার জন্য, কিন্তু বেগে তো নিক্ষেপও করলো। এবার তো নিক্ষেপ করতে একটা শক্তি লাগবে, অবশ্যই কত শক্তি লাগবে, 1/2 mv² শক্তি লাগবে, দ্যাটস ইট। তো এরকম প্রশ্ন তোমার পরীক্ষায় আসতে পারে, তো একটু মাথায় রাখো, এই সেম জিনিসটা একটু মাথায় রাখো, ইনশাল্লাহ পরীক্ষা আসলে করতে পারবা। বা দেখো এটা তো ডি নাম্বারটা, তাহলে আমরা বুঝলাম যে কত শক্তি লাগবে, জাস্ট 1/2 mv² যোগ করতে হবে।